আর আমরা তো রেকর্ড করব সো আমি কি আপনাকে ইন্ট্রোডিউস করাবো নাকি আপনি হ্যাঁ, আপনাকে course. ওকে সো Yeah. শুরু করি তাহলে আস্তে ধীরে আই থিংক উই গট কাপল অফ পিপলস হিয়ার সো as we discussed about couple of days back যে আজকে আমরা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট নিয়ে একটু কথা বলবো সো আজকে আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি মোহাম্মদ নূর ভাইয়ের বিষয়ে একটু বেসিক্স আমার যতটুকু জানা আছে আমি একটু আপনাদেরকে ইনফর্ম করি ভাই বর্তমানে প্রজেক্ট ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছে লুজিয়ানা ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনসে এবং সেই সাথে I have been in this real estate investment place for past couple of years. So he has a deep knowledge about getting started, how to invest into the real estate, কিভাবে প্রপার্টি মার্কেটে ইনভেস্টিং এর যে সকল প্রসেস গুলো থাকে তো সেই সকল বিষয়গুলো নিয়ে ভাই আজকে আমাদের সাথে কথা বলবে সো ওয়েলকাম ভাই so let's get started and let's hear from you and give us some background. How did you get started? How did you learn all the processes? And how are you doing? And what's your future projections? And how we also could get some benefits from your knowledge. হ্যাঁ, না, থ্যাংক ইউ এনামুল, থ্যাংক ইউ ফর ইন্ট্রোডিউসিং মি। আচ্ছা এনামুল, আমি কি আমার স্ক্রিনটা শেয়ার করতে পারি? Yeah, definitely, Bhaiya. হোস্ট ডিসেবলড অ্যাটেন্ডি স্ক্রিন শেয়ারিং। সো আমার একটা প্রেজেন্টেশন, আমি একটা পাওয়ার পয়েন্ট বানাইছিলাম। Okay. I cannot share it. আমাকে বলতেছে যে হোস্ট ডিসেবলড অ্যাটেন্ডি স্ক্রিন শেয়ারিং। ইয়াসিন ভাই আপনি একটু দেখবেন কষ্ট করে। Okay, one moment. নূর ভাই এখন পারবেন? আচ্ছা, হ্যাঁ, এন্টার সরি আমি না না কোনো অসুবিধা নাই, অ্যাবসলিউটলি ফাইন। ঠিক আছে, আচ্ছা, ইউ ক্যান probably see my screen now. Let me see. আচ্ছা, আমি ঠিক বুঝতেছি না, আপনি কোথায় কিছু। আচ্ছা, আমার পাওয়ার পয়েন্টটা কি দেখা যাচ্ছিল? হ্যাঁ দেখা যাচ্ছিল, কিন্তু তখন আবার আমি আবার অন্য কিছু দেখতে পারতেছি না ভিডিওগুলা। That's strange. Yep, we can see your PowerPoint now. Yeah, but then I don't see anybody else. I don't know what's going on. আপনার কি ডাবল স্ক্রিন আছে? না, I mean সিঙ্গেল ল্যাপটপে মেবি এটা কি রিজন? এটা তো রিজন হওয়ার কথা না আসলে। Not exactly. আচ্ছা ঠিক আছে, আমার করতে হবে না, আমি বেসিক্যালি এটা তাহলে একটু স্মল করে রাখতেছি and I can just present. আচ্ছা, everybody can see now? Yep. আচ্ছা ঠিক আছে, তো আমি কিন্তু আসলে কারো চেহারা দেখতে পারতেছি না বিকজ যাই হোক আমার হয়তো এটা একটু আগে থেকে ট্রাই করা উচিত ছিল। তো আমাদের আজকে যেটা টপিক সেটা হলো যে এনাম যেটা বললো যে ইনভেস্ট ইন রিয়েল এস্টেট। আমি নিজে যেভাবে স্টার্ট হইছি বা আমার যে এক্সপেরিয়েন্স গুলো হয়েছে, আমি আসলে 2018 সাল থেকে এ ব্যাপারে ঘাটাঘাটি করতেছি এবং এখন পর্যন্ত বেশ কয়েকটা রিয়েল এস্টেটে ইনভেস্ট করছি। সো আমি যদি নেক্সট স্লাইডে যাই যে আমার আজকে টপিকের প্রেজেন্টেশনের টপিকটা কি হবে, যে ওয়াই রিয়েল এস্টেট, তাই না, যে রিয়েল এস্টেটে কেন আমি ঢুকলাম, কি কারণে রিয়েল এস্টেট প্রফেশনটা আমি মানে রিয়েল এস্টেটে ঢুকার চিন্তা ভাবনা করলাম। তারপর হাউ টু গেট ইনটু রিয়েল এস্টেট, মানে আমি চিন্তা করলাম রিয়েল এস্টেটে যাব, তারপর আমার তো একটা প্রসেস লাগবে, আমার কিছু জিনিস করতে হবে। তো এভাবে হাউ টু গেট ইনটু রিয়েল এস্টেট। তারপর হলো যে রিয়েল এস্টেটের ডিফারেন্ট টাইপস অফ ইনভেস্টিং আছে, শর্ট টার্ম রেন্টাল আছে, লং টার্ম ইনভেস্টিং আছে, অ্যাপার্টমেন্ট সিন্ডিকেশন আছে, ডিফারেন্ট টাইপস অফ রিয়েল এস্টেট ইনভেস্টিং আছে। ওইটা নিয়ে আমরা কিছু কথা বলবো। আমি কিছু কেস স্টাডিজ দেখাবো যে আমি যে
রিয়েল এস্টেট গুলো কিনছি, এটার পিছনে নাম্বার গুলো কি, এটার পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো কি, কি প্রসেস ছিল, এটা নিয়ে আমি কিছু কথা বলবো। তারপর হলো যে আমি যে প্রথমে তো ঢুকলাম রিয়েল এস্টেটে। রিয়েল এস্টেটে প্রথমে সাধারণত সবাই একটু স্মল স্কেলেই ঢুকে এবং স্মল স্কেলে ঢুকার পর দে ট্রাই টু স্কেল ইট আপ, তাই না? তো এইটা স্কেল আপ করাটার জন্য কিছু প্রসেস আছে, কিছু ট্র্যাডিশনাল প্রসেস আছে, কিছু ইনোভেটিভ ওয়ে আছে, আমি ওগুলো নিয়েও কিছু কথা বলবো। আচ্ছা, লিটল বিট ব্যাকগ্রাউন্ড অ্যাবাউট মি। আমি ইউএসএ তে 2011 সালে আমার মাস্টার্স পার্সু করার জন্য আসি। তারপর আমি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার হিসেবে জব নেই 2013 সালে। তো while I was working, I was really happy with my job. I'm a civil engineer. আমার স্যালারি হলো রিজনেবল। আমি খুব কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারদের মতো অত টাকা কামাই না, কিন্তু অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার I was happy with my income and I was happy with what I do. But I realized যে আমার যে বসরা যারা আমার চেয়ে আরো বেশি টাকা কামাই করে, but they work like 50-60 hours regularly all the time. ওদের ফ্যামিলি আছে, ওদের কিডস আছে, মাঝে মাঝে দেখা যায় পুরো উইকেন্ড ধরে কাজ করে। তো at that time I was like, man, if I'm turning 50, if I'm turning 55, do I still want to do all this kind of thing? আমি তখন ভাবলাম যে আমার ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি, আমার ইঞ্জিনিয়ারিং এর ইনকামের পাশাপাশি আমার কিছু সাইড হাসেল, কিছু প্যাসিভ ইনকামের দরকার। আমার আরেকটা সোর্স অফ ইনকামের দরকার আছে, যেটা আমাকে একটু মোর রিলায়েবিলিটি দিবে। আমার যদি চাকরি কালকে চলে যায়, যাতে আমি হঠাৎ করে পথে না বসে যাই। আমি জানি সবারই এরকম ইমার্জেন্সি ফান্ড আছে, কিন্তু আই জাস্ট ওয়ান্টেড টু মেক শিওর যে আমি আমার রিটায়ারমেন্ট বা আমার সাইড ইনকাম বা আমার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটির জন্য আরো কিছু সোর্স দেখি। তো এরকম সাইড হাসেলের জন্য আমি প্রথমে চিন্তা করছি যে আচ্ছা, আমি তো ইঞ্জিনিয়ার, হয়তো বা সাইডে একটা কনসাল্টিং ফার্ম দেই বা কিছু ডিজাইন করি। ওই জিনিসগুলো করা আসলে অনেক ডিফিকাল্ট, অনেক টাইম লাগবে এবং সাকসেস রেট সবসময় হাই নাও হতে পারে। তো এরকম দেখতে দেখতে আমি আসলে রিয়েল এস্টেট অ্যাজ এন ইনভেস্টমেন্টের প্রতি, আমি তো বাংলাদেশে থাকতে জানতাম তো মানুষজন তো রিয়েল এস্টেট করে, বাট ইউএসএ তে 2018 I became really interested in real estate. I started like listening to podcast, reading books. আমি আমার কিছু কোওয়ার্কার আছে বা পিপল আছে, ওদের সাথে কথা বলা শুরু করলাম এবং দেখলাম যে রিয়েল এস্টেট ইনভেস্টিং ইজ অ্যাকচুয়ালি ফিজিবল। এখানে একটা ডগ বার্ক করতেছে পাশের পাশে, আই এম সরি ফর দ্যাট। তো 2018 ইন্টারেস্টেড হওয়ার পর আমি 2019 আমার প্রথম হাউসটা কিনি, ইটস এ ডুপ্লেক্স। সেকেন্ড হাউস কিনি আমি 2020 তে, সিঙ্গেল ফ্যামিলি। এবং থার্ড হাউস যেটাতে আমি কারেন্টলি এখন থাকতেছি, সেটা আমি কিনি 2021 এ। এটা সিঙ্গেল ফ্যামিলি উইথ এন অ্যাটাচড ডুয়েলিং ইউনিট, গারাজ অ্যাপার্টমেন্ট। আচ্ছা, সবাই আমাকে শুনতে পাইতেছে? ঠিকঠাক মতো দেখা যাচ্ছে সবকিছু? জাস্ট টু চেক, আমি আসলে কিছু দেখতে পারতেছি না, জাস্ট খালি আমার স্ক্রিন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এটা হলো আমার বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তো ওয়াই রিয়েল এস্টেট, তাই না? মানে আমি যে একটা জিনিস করব, ওই জিনিসটার পিছনে তো আমার একটা রিজনিং লাগবে যে আমি কেন রিয়েল এস্টেট করতেছি, রিয়েল এস্টেটের অ্যাডভান্টেজেসটা কি, ডিসঅ্যাডভান্টেজেসটা কি, মানে why there are other sources of income, other things I can do, তাই না? তো এইটার মেইন জিনিসগুলো হচ্ছে, of course it can be an additional source of income. You really don't need any specialized skill. You don't even need to go to school or college. তোমার যদি, আপনাদের যদি কোনো লেখাপড়াও না থাকে, কোনো জাস্ট আপনি 2+2=4 করতে পারেন, এতটুকু পর্যন্ত থাকলে আপনার হবে। এইটা প্যাসিভ, প্রিটি প্যাসিভ আই উড সে। যে আমি তো এখন প্রায় 4টা ইউনিট ম্যানেজ করি। আমার টেনেন্ট হলো 4 জন। আমার প্রতি মাসে হয়তো বা 1 ঘন্টা 2 ঘন্টা প্রতি মাসে, পার মান্থ 1 to 2 আওয়ার এটার পিছনে আমি স্পেন্ড করি। হ্যাঁ, মাঝে মাঝে এরকম সময় যায়, আমি বলবো না যে যায় না, যে আমার হয়তো বা 3-4 ঘন্টা ইউজ করতে হইতে পারে। বাট মানে আউট অফ দ্য হোল উইক, out of the whole month, not week, 1 to 2 hour, it basically is nothing. So it's passive. It's not like যে আপনি মিউচুয়াল ফান্ড কিনে রেখে দিলেন আর আপনার কোনো কিছু করতে হয় না। এতটা প্যাসিভও না, বাট প্যাসিভ টু অ্যান এক্সটেন্ট। এটার লট অফ ট্যাক্স বেনিফিট আছে,
লট অফ ট্যাক্স অ্যাডভান্টেজেস আছে। আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টি করলে ওটা ডিপ্রিশিয়েট করতে পারবেন, আপনার এক্সপেন্স করলে ওইটা আপনার ইনকামের এগেইনস্টে কাট করতে পারবেন, আপনার ট্যাক্স বেনিফিট অনেক আছে। তারপর এটা হলো মেইন যে অ্যাডভান্টেজ রিয়েল এস্টেটের ইন ইউএসএ, এটা হচ্ছে যে ইউজ অফ লেভারেজ। বাংলাদেশেও তো রিয়েল এস্টেট করা যায়, বাংলাদেশে রিয়েল এস্টেট করা প্রবাবলি এই ইউএস এর চেয়ে মোর সেফ আই উড সে। আর বিল্ডিং গুলো যে বানায়, যে ব্রিক বিল্ডিং স্ট্রাকচার, ওগুলো লিটল বিট সেফার দেন ইউএসএ বিল্ডিং গুলো। বাট ইউএসএ ইউ ক্যান ইউজ লেভারেজ। ব্যাংক আপনাকে 3-4% লোন দিচ্ছে ফর 30 ইয়ার্স ফর রাফলি 90%, 95% of the value of the property। তো আপনার পকেট থেকে 5%, 10% টাকা যাচ্ছে এবং আপনি একটা হিউজ প্রপার্টি কিনতে পারতেছেন ইউজিং লেভারেজ। এবং আরেকটা রিজন আমি বলবো যে ডাইভার্সিফাইং পোর্টফোলিও। আপনারা দেখতেছেন এখন স্টক মার্কেট, স্টক ইজ এ গুড ইনভেস্টমেন্ট ইফ ইউ নো হোয়াট ইউ ডুইং, বাট এখনকার স্টক মার্কেট অনেক ভলাটাইল মার্কেট। তো এই কিছু স্টকে থাকলো, কিছু রিয়েল এস্টেটে থাকলো, কারণ হচ্ছে কি রিয়েল এস্টেটটা অতটা ভলাটাইল না। আদার দেন 2007-8 ডিউরিং দোজ গ্রেট ডিপ্রেশন টাইম, রিয়েল এস্টেট কখনোই এত ড্রাস্টিক্যালি ফল করে নাই এবং সাধারণত ড্রাস্টিক্যালি রাইজ করে না। যদিও কোভিড এর সময় আমরা দেখতেছি যে হাউস প্রাইসেস হ্যাজ গন আপ ট্রেমেন্ডাসলি, বাট এটা আপনার পোর্টফোলিও ডাইভার্স করতে হেল্প করবে, আপনার রিস্ক গুলা সব দিকে ডাইভার্সড হয়ে যাবে। এটা হলো গ্রেট হেজ এগেইনস্ট ইনফ্লেশন। কারণটা কি, এখন আমরা দেখতেছি 7.5% ইনফ্লেশনের ডেটা আসতেছে, কিন্তু আপনি যদি আসলে কোনো গ্রোসারি কিনতে যান, কোনো কিছু করতে যান, ইন সাম কেসেস এটা 20-30%, কোনো কেসেসে আরো বেশি। তো এখন আমি কেন বলতেছি এটা হেজ এগেইনস্ট ইনফ্লেশন? আপনি যে বাড়িটা কিনতেছেন, যে লেভারেজটা ব্যাংক থেকে নিচ্ছে, এই ব্যাংকের যে লেভারেজটা সেইটা কিন্তু একটা ফিক্সড রেটে থাকে। 3% হোক, 4% হোক, 5% হোক, যেটাই হোক না কেন নেক্সট 30 ইয়ার্স এর জন্য এইটা হলো ফিক্সড। এবং আপনি যে বাড়িটা কিনছেন এবং বাড়িটা যে ভাড়া দিবেন, এই বাড়িটা যে ভাড়া দেওয়ার জন্য আপনি ইনফ্লেশন হইতেছে, তাই না? আপনি ধরেন আপনার ইন্টারেস্ট আর প্রিন্সিপাল পেমেন্ট প্রতি মাসে ধরেন, আমি ফর এক্সাম্পল বললাম 1500 টাকা, কিন্তু আপনার ইনফ্লেশন বাড়তেছে, আপনার রেন্ট বাড়াইতে পারবেন ওইটার অনুযায়ী। আপনার রেন্ট ধরেন আজকে রেন্ট দেন 2000 টাকা, 1 বছর পরে আপনি সেটা বাড়ায় 2100, 3 বছর পরে 2500, এরকম বাড়াতে পারবেন। তো এটা হচ্ছে কি, ইনফ্লেশন বাড়লে আপনার রেন্টও বাড়ে। ইনফ্লেশন বাড়লে তো শুধু খাবার দাবারের দাম বাড়ে না, সবকিছুই বেড়ে যায়। এবং এইটাকে মানে আমার ওই ইকুয়েশন গুলো এখন নাই, কিন্তু শার্পের রেশিও দিয়ে অনেকেই ক্লেম করে, আমি দেখছি যে এটা সাধারণত গ্রেট রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। আমার মনে হয় যে রিয়েল এস্টেটের রেশিও কত 0.71 or something like that। এটা আপনারা লুক আপ করে দেখতে পারেন যে রিয়েল এস্টেটের আসলে রিটার্নটা রিস্ক অ্যাডজাস্টেড কিরকম হয়। আমি যখন রিসার্চ করছিলাম তখন দেখছিলাম এটার রিটার্নটা বেশ ভালো কম্পেয়ার টু স্টক মার্কেট। আচ্ছা, তো ডিফারেন্ট টাইপস অফ রিয়েল এস্টেট ইনভেস্টিং আছে, তাই না? তো যেটা হলো সবচেয়ে প্রথম ট্রেডিশনাল সবাই সাধারণত করে বাই অ্যান্ড হোল্ড। আপনি কোনো কিছু কিনতেছেন, আপনি এটা হোল্ড করতেছেন and then you are renting it out। এই রেন্টিং আউটের মধ্যে ডিফারেন্ট ধরনের জিনিস আছে, যেরকম আছে লং টার্ম রেন্টাল আছে, শর্ট টার্ম রেন্টাল আছে। অ্যাপার্টমেন্ট সিন্ডিকেশন যেটা হলো বিগ প্লেয়াররা করে, সাধারণত আপনি এইটা অন্যান্যদের কাছ থেকে টাকা রেইজ করে বড় বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স করে, ওই যে 100 unit apartment, 200 unit apartment, you can even buy 50 unit apartment। তারপর আমরা ফিক্স এন্ড ফ্লিপ, এইটাও এক ধরনের রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট। আপনি একটা কম দাম দিয়ে বাসা কিনবেন, এটা ফিক্স করবেন, করে বেশি দাম দিয়ে বিক্রি করবেন। হোলসেলিং, এইটা মোর অর লেস হলো যে অ্যাক্টিভ রিয়েল এস্টেট ইনভেস্টিং। এইটা আপনি আমি জাস্ট একটু বলতেছি যে কোন একটা বাসা আপনি কম দামে জাস্ট কিনেই অন্য আরেকজনের কাছে 5-10 হাজার টাকা, 15 হাজার টাকা লাভ করে বিক্রি করে দিলেন। আপনি কিনে ধরেন 1-2 সপ্তাহ রাখলেন, কিন্তু এটাতে আপনাকে একটু অ্যাক্টিভ পার্টিসিপেট করতে হবে। ল্যান্ড ডেভেলপমেন্ট অনেকেই এটা করে, আপনি একটা হিউজ ল্যান্ড কিনলেন, ল্যান্ড কিনে সেটাকে আপনি ডেভেলপ করলেন, সাব ডিভিশন করলেন, ডিফারেন্ট লট বানাইলেন, তারপর এগুলো আস্তে আস্তে লট গুলো বিক্রি করলেন। এটাও একটু লেন্থি প্রসেস, আপনার একটু ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রসেস।
বিল্ডার, ইউ ক্যান ডু নিউ কনস্ট্রাকশন। এখন আপনি একটা ল্যান্ড কিনলেন, কতগুলা 2, 3, 4টা ল্যান্ড কিনলেন, আপনারা ধরেন 5 জন 10 জন ফ্রেন্ড বা ইকুইটি পার্টনার নিয়ে আপনারা 5টা 10টা বাড়ি বানাইতেছেন, প্রত্যেকটা বাসায় আপনারা ধরেন 100-200K প্রফিট করতেছেন। এটাও অনেকে করে। তারপর আরেকটা জিনিস যেটা নিয়ে আমি আরেকটু ইলাবোরেট করব লেটার, সেটা হলো এটা আর কি বিগার পকেটস এর একটা টার্ম, যেটা আসলে খুবই একটা ইন্টারেস্টিং অ্যান্ড ইনোভেটিভ ওয়ে অফ স্কেলিং আপ অ্যান্ড ইনভেস্টিং ইন রিয়েল এস্টেট। সেটা হলো যে বাই, রিহ্যাব, রেন্ট, রিফাইন্যান্স অ্যান্ড রিপিট। আমি এটার প্রতি ইলাবোরেট আর একটু পরে করবো নি। আচ্ছা, নেক্সট। আচ্ছা, সো আমি অ্যাসিউম করে নিচ্ছি যে মোস্ট অফ আস হিয়ার আর বিগিনার। হয়তো বা আপনার 1টা 2টা 3টা ইনভেস্টমেন্ট অলরেডি থাকতে পারে, কিন্তু তারপর আমি অ্যাসিউম করে নিচ্ছি, আমি যেহেতু বিগিনার হিসেবে স্টার্ট করছি, যে আমরা সবাই এখানে বিগিনার। তো বিগিনার হিসেবে আমার ওপিনিয়ন অনুযায়ী হাউস হ্যাকিং ইজ দ্য বেস্ট ওয়ে। এখন হাউস হ্যাকিং টা কি জিনিস? এই হাউস হ্যাকিং টার্মটা সম্ভবত বিগার পকেটস থেকে ব্র্যান্ডন টার্নার, ও বেশ ফেমাস ইন রিয়েল এস্টেট অ্যারেনা, ও এই টার্মটা কয়েন করছে। হাউস হ্যাকিং জিনিসটা হচ্ছে যে আপনি একটা বাসা কিনতেছেন, প্রিফারেবলি আ মাল্টি ইউনিট লাইক এ ডুপ্লেক্স, ট্রাইপ্লেক্স অর ফোরপ্লেক্স। আপনি এই বাসাটা কিনবেন ওনার অকুপাইড হিসেবে, অ্যাজ ইন এই বাসাটা কিনবেন আপনি থাকার জন্য। আপনি এই বাসার একটা ইউনিটে থাকবেন and then you rent out the rest. ঠিক আছে, ধরেন আপনি একটা ডুপ্লেক্স কিনলেন, তা আপনি একটা ইউনিটে থাকলেন। বাই ডুপ্লেক্স আমি বলতেছি না যে 2 তলা বাসা, আমি বলতেছি 2 তলা বাসা হইতে পারে, সাইড বাই সাইড হইতে পারে। এটার আপনি একটা ইউনিটে থাকলেন, ইন্ডিভিজুয়াল ইউনিট, আর একটা ইউনিট আপনি রেন্ট দিয়ে দিলেন। তো এইভাবে ইউ ক্যান জেনারেট ক্যাশ ফ্লো অর ইউ ক্যান রিডিউস ইউর রেন্টিং কস্ট। মানে ধরেন আপনি একটা বাসা কিনছেন, বাসার মান্থলি পেমেন্ট হলো $2000, তো কিন্তু আপনি ভাড়া দিতে পারছেন প্রত্যেকটা ইউনিট $1500 করে। তা আপনি যদি একটা ইউনিটে থাকেন, $1500 দিতেছেন, আপনি আরেকটা ইউনিট ভাড়া দিচ্ছেন $1500 দিয়া, আর আপনার মান্থলি পেমেন্ট হলো 2000। তার মানে আপনি বেসিক্যালি $1500 বাসায় $500 দিয়ে থাকতেছেন। তো you're pretty much saving $12,000 a year, তাই না? এটার আরো অ্যাডভান্টেজ গুলো হচ্ছে যে ইউজ লো ডাউন পেমেন্ট। তাই আপনি যদি একটা বাসায় ওনার অকুপাইড হিসেবে কিনেন, সেই বাসাটা হচ্ছে যে আপনি লো ডাউন পেমেন্ট দিতে পারবেন। সাধারণত 3.5% থেকে 5% পর্যন্ত ডাউন পেমেন্ট দিলেই আপনি এরকম একটা বাসা কিনতে পারবেন। আপনি যদি এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে কিনতেন, ইনভেস্টমেন্ট প্রপার্টি মানে হচ্ছে যে আপনি এটাতে থাকবেন না, কিন্তু এটা আপনি আর কি রেন্ট দিয়ে দিবেন, জাস্ট রেন্ট দিয়ে দিবেন। তাহলে আপনাকে হয়তো বা 20-25% দিতে হবে। তো একটা বাসার দাম যদি 300K হয়, 300K এর 5% হলো $15,000। টাকা বা ডলার আমি ইউজ করতেছি, 15,000। কিন্তু এটার যদি আপনার 20% দিতে হয়, সেটা হলো $60,000। তো $60,000 এর চেয়ে $15,000টা তো সেভ করাটা অনেক ইজিয়ার, অনেক তাড়াতাড়ি সেভ করা যায়। তো এটা দিয়ে আপনি খুব ইজিলি স্টার্ট করতে পারবেন। তো এখন আমি আরেকটা রিজন বলবো যে এটার জন্য বিগিনার হিসেবে কেন, ইউ লার্ন দ্য ট্রেড অফ ম্যানেজিং রেন্টালস। আমি বলবো না যে আপনাকে সবসময় ল্যান্ডলর্ড হইতে হবে, কারণ প্রপার্টি ম্যানেজমেন্ট আছে, অন্যান্য অর্গানাইজেশন আছে, প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানিজ, রিয়েলটরস আছে, যারা আপনার রেন্টালস ম্যানেজ করে। কিন্তু আমার মনে হয় আপনি যদি রিয়েল এস্টেটে ইনভলভ হইতে চান, এটাতে স্কেল আপ করতে চান, you at least need to have 2-3 years of experience how to manage a rental. এখন আপনি জাস্ট শুরু থেকেই কাউকে দিয়ে দিলেন, ওরা যে কি করতেছে, কিভাবে রেন্টার ভেট করতেছে, রিহ্যাবে কত টাকা দিচ্ছে, কি না করতেছে, আপনার যদি এক্সপেরিয়েন্সটা না থাকে, আপনি এটা বুঝতে পারবেন না। আমার মনে হয় এটাও একটা হিউজ অ্যাডভান্টেজ। আচ্ছা,
নেক্সট স্লাইড। আচ্ছা, তো আমি কিভাবে স্টার্ট করছি? তো আমি আমার নিজের বাসার কেস স্টাডিটা একটু বলতেছি। আমি নিজে যখন আমি নিজের বাসাটা কিনি, আমি আসলে একটা ডুপ্লেক্স কিনতে চাইতেছিলাম। আমি খুঁজতেছিলাম সাইড বাই সাইড। আপনারা জানেন না, দেখতে পারতেছেন কিনা আমার মাউস। এইটা আ আমার মাউসটা দেখা যায়? হ্যাঁ ভাই, দেখা যায়। আচ্ছা, আচ্ছা। তো এই যে এইটা হলো একটা ডুপ্লেক্স। ডুপ্লেক্স বলতে কি, এই যে উপরে মাউসটা এটা হচ্ছে একটা ইউনিট, আপারের ইউনিট, আর এই যে নিচের যে দরজা দেখা যাচ্ছে এটা হচ্ছে লোয়ার ইউনিট। 2 ইন্ডিভিজুয়াল ইউনিট। ঠিক আছে? তো আমি যখন আমার বাসা খুঁজতেছিলাম, আমি এরকমই একটা বাসা খুঁজতেছিলাম। এখন কথা হলো যে আমি যে বাসাটা কিনবো, আমি তো বাসার জন্য কিছু লোকেশন আমি লোকেশনের কথাটা বারবার বলবো আমার প্রেজেন্টেশনে। কারণ লোকেশন ইস প্রবাবলি দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পোর্টেন্ট থিং ইন রিয়েল এস্টেট ইনভেস্টিং। তো আমি যে বাসাটা কিনছি, মানে খুঁজতেছিলাম যখন, আমি সাধারণত সাইড বাই সাইড অথবা টপ অ্যান্ড ডাউন আ ডুপ্লেক্স খুঁজতেছিলাম। মানে আপ অ্যান্ড ডাউন ডুপ্লেক্সটা আমি অতটা প্রেফার করি না। কারণ ওই যে আ যখন উপরের তালার লোকজন হাঁটাহাঁটি করে বা দৌড়াদৌড়ি করে, নিচের লোকজন শুনতে পায়। তো এটা যদি সাইড বাই সাইড হয়, সাইড বাই সাইড ইস প্রিফারেবল, তাহলে হয় কি? ওই নয়েজটা ট্রান্সফার ওইভাবে হয় না। তো আচ্ছা, যখন আমি খুঁজতেছিলাম এরকম একটা বাসা মার্কেটে উঠছে। মার্কেটে বেশ কিছুদিন ছিল। এইটা আমার একটু প্রাইস রেঞ্জ এর বাইরে ছিল। আমি নাম্বারস দেখাবো। নাম্বার নিয়ে পরে কথা বলব। তো এটা মার্কেটে কিছুদিন পড়েছিল। তারপর আমি এটার আন্ডার কন্ট্রাক্ট এ গেছি এবং আমি বাসাটা কিনছি। আমি নেক্সট স্লাইডে যাই, দেখাই যে আ ১ম টা হলো ডান পাশের পিকচারটা হলো উপরের তালার কিচেন, আর এইটা হলো নিচের তালার কিচেন। মানে ২ টা সেপারেট কিচেন, সবকিছু সেপারেট, ইউটিলিটি সেপারেট। ২ টা ইউনিট কিন্তু একটা বাসা। এইটাতে আমি ওনার অকুপাইড হিসেবে কিনছি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা নাম্বারস এ যাই। তো বাসাটা যখন মার্কেটে আসছিল, they were asking for 355K। তো আমার বাজেট ছিল বেসিক্যালি, যখন আমি এটা বলতেছি ২০১৯ এর কথা। আমি ২০১৯ এর শুরু থেকেই বাসা দেখা শুরু করি। আমি বলব যে এ ধরনের বাসা যে উম ইন ভা ভালো এরিয়াতে এরকম ডুপ্লেক্স খুব যে আসে তা না। আমি শিখাইও দিব পরে, কিছু টিপস দিব যে কিভাবে আপনার আম অ্যালার্ট সেট করতে হয় বা কি করতে হয়। আচ্ছা, তো আমি একটু ব্যাক স্টোরিটা বলতেছি যে বাসাটা মার্কেটে যখন আসে এটা 350K ছিল। আমি তখন বাসার প্রতি ইন্টারেস্ট দেখাই নাই। বাট ইটস ইন এ রিয়েলি নাইস এরিয়া, নাইস লুকিং হাউস। ওল্ডার হাউস বাট নাইস লুকিং হাউস। আমার এরিয়াটা খুবই ভালো এরিয়া। রিয়েলি লাইক দ্যাট এরিয়া। কিন্তু এটা কিছুদিন মার্কেটে ছিল। অন্যান্য বাসা আমি দেখতেছিলাম। এইটা তারপর প্রাইস কমে 325 হয়। 325 হওয়ার পর এটা আন্ডার কন্ট্রাক্ট চলে যায় উইথ somebody else। কিন্তু মাঝে, মাঝে হয় কি, মানে আন্ডার কন্ট্রাক্ট এ চলে গেলেও অনেকে বাসা ক্লোজ করতে পারে না। ওদের হয়তোবা ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু আছে বা অন্যান্য ইস্যু আছে, ক্লোজ করতে পারে না। সো দে ব্রট ইট ব্যাক টু দ্য মার্কেট অ্যান্ড I offered 299K and I asked them to pay ক্লোজিং কস্ট। এই যে একটা জিনিসের যে পারচেজ প্রাইস, একটা বাসার দাম যদি 300K হয়, আপনি ডাউন পেমেন্ট দিলেন 5%, তাই না? 300K এর 5% হলো 15,000। এইটাই শুধু কিন্তু আপনাকে দিতে হবে না। এর সাথে কিন্তু ক্লোজিং কস্ট আছে। ক্লোজিং কস্টও সাধারণত অ্যারাউন্ড 3% অফ দ্যা পারচেজ প্রাইস হয়। এটাও কিন্তু মাথায় রাখেন। খালি যে একটা বাসা কিনবো আমি, ও আচ্ছা 5% বা 3.5% দিয়ে কিনবো, সেটা না। সেটার সাথে ক্লোজিং কস্টও থাকবে। তো ক্লোজিং কস্টে আমার নেগোসিয়েশন এর প্রসেস এ ছিল। আমি বাসা ইন্সপেকশন করার পর আমি কিছু জিনিস, এটা তো পুরনো একটু বাসা, আ কিছু রিপেয়ারের জিনিস পাইছি। আমি সেলারকে বলছি, "আচ্ছা, তোমার রিপেয়ার করাইতে হবে না। তুমি আমাকে $7,000 ইন ক্লোজিং কস্ট দিবা।" তো ৳৯,০০০ র মতো ছিল ক্লোজিং কস্ট। আ আমি ৳২,০০০ দিছি আর সেলার পেইড $7,000। তো এখন আমরা নাম্বারস এ যাই যে টোটাল PITI, যে পেমেন্ট, ইন্টারেস্ট, ট্যাক্সেস অ্যান্ড ইন্সুরেন্স, এগুলো সব মিলিয়ে এই বাসা হলো $1,780 পার মান্থ। তো আমি যখন বাসাটা কিনছি, আমি কিন্তু থাকার জন্য কিনছি। নিচের তলায় অলরেডি একটা টেনেন্ট ছিল, who were paying 1,150 পার মান্থ। আমি উপরের তলায় থাকবো। উপরের তলা কিন্তু তখনও রেন্ট হয়নি। কিন্তু আমি জানি
based on my research and based on the past rent উপরের তালা আমি $1400 ভাড়া দিতে পারো। পর্যন্ত শুনছি, এরপরে আপনাকে আবার কন্টিনিউ করা লাগবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো তো আমার পিআইটিআইটা হচ্ছে কারণ এইটা পেমেন্ট ইন্টারেস্ট ট্যাক্সেস এন্ড ইন্স্যুরেন্স এটা $1780 পার মান্থ, তাই না? আমার ইন্টারেস্ট রেট ভাই তখন স্লাইড দেখতে পাচ্ছি না ভাই, হ্যাঁ স্লাইড দেখতে পাচ্ছি না প্রেজেন্টেশন। দেখা যাচ্ছে না? স্ক্রিনটা শেয়ার করেন আপনার। ও আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিন মনে হয় শেয়ার করছি না, দাঁড়া। এবং জাস্ট গেট সেট রেডি, আপনি কিছু হার্ড কোশ্চেন্স পাওয়ার চান্সেস অনেক বেশি এখন, যেহেতু No. নাম্বারস গুলো আপনি শো করতেছেন। সো উইল গোইং টু আস্ক ইউ আ লট অফ কোশ্চেন্স আফটার Oh, দ্যাট। of course. I am রিয়েল এস্টেট নিয়ে দাঁড়ান, আমি একটু এক সেকেন্ড। আমি না সবসময়, এটা তো আমার গুগল কি বলি, এটা তো আমার ম্যাকবুক, কিন্তু আমি সবসময় অফিসে তো জুম ইউজ করি। সো আই এম রিয়েলি কাইন্ড অফ স্ট্রাগলিং। আচ্ছা দেখি কি হলো। ও আচ্ছা, শেয়ার স্ক্রিন। Yep, we can see that right now. আচ্ছা, that's good. আচ্ছা দেখা যাচ্ছে? জি ভাই, দেখতে হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যেটা বলতেছিলাম যে পিআইটিআই হচ্ছে পেমেন্ট ইন্টারেস্ট ট্যাক্সেস এন্ড ইন্স্যুরেন্স। এটাও না সাধারণত পেমেন্ট এন্ড ইন্টারেস্টটা সব জায়গাতেই, যে জায়গাতেই থাকুক না কেন এটা সেমই থাকবে, কিন্তু ট্যাক্সেস আর ইন্স্যুরেন্স এটা প্লেস বাই প্লেস ওয়াইজ ভ্যারি করবে, বাসার এইজের উপর ভ্যারি করবে। টেক্সাসে যেরকম ট্যাক্সেস অনেক হাই, লুইজিয়ানাতে ট্যাক্সেস অতটা হাই না, আবার অনেক জায়গায় আছে যে স্টেট ট্যাক্স নাই কিন্তু প্রপার্টি ট্যাক্স অনেক বেশি। এটা না জায়গায় জায়গায় ভ্যারি করবে। আমি জাস্ট খালি আমি আমার নাম্বারটা বলতেছি, and we can actually at the end of the presentation, if we have enough interest and if we have the time, we can, মানে আমি সব যে খালি লুইজিয়ানাতেই করতে হবে ব্যাপারটা তো সেরকম না। আমি আপনাদের কোনো একটা এরিয়ার কোনো জায়গায় আমরা কিছু ক্যালকুলেশনস করতে পারি, আমার স্প্রেডশিটও আছে, ওইখানে আমরা ক্যালকুলেশন করে দেখাইতে পারি। বাট আমি যেটা বলতেছিলাম যে এটা হলো পিআইটিএ হলো $780 পার মান্থ টোটাল রেন্ট। এই পোর্শনটা আপনারা শুনেন নাই তাই না? আচ্ছা আচ্ছা, টোটাল রেন্ট যে জিনিসটা হচ্ছে, টোটাল রেন্টটা হচ্ছে $2550 পার মান্থ। আমি কেউ বলে নিছে আমি কিন্তু একটা ইউনিটে অলরেডি থাকবো, কিন্তু আমি হিসাবটা করছি এইভাবে, যখন আমি চলে যাব তখন এটা কত টাকা ভাড়া দিতে পারবো। আমি কিন্তু এটা 2019 রেন্টের কথা বলতেছি। রেন্ট যদি চাই আমি এখন কিন্তু বাড়াইতে পারবো, কিন্তু এটা নিয়েও আমি কথা বলবো যে সবসময় আসলে রেন্ট বাড়াইতে চাইলেও বাড়াইতে পারলেও বাড়াইতে পারানো দরকার নাই, কারণ একটা ভালো টেনেন্ট থাকলে $100 বাড়াইলেন আপনার রেন্ট, sometimes it's not worth it. আমি এটা নিয়ে একটু পরে কথা বলবো। তাহলে আমার ডিফারেন্সটা কত হচ্ছে? ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্সটা হচ্ছে 2550 থেকে 1700, যদি আমরা রিডাক্ট করি $770। এটা হলো আমার গ্রস মার্জিন বা গ্রস প্রফিট। কিন্তু আমার এক্সপেন্সেস আছে, একটা বাসার মেইনটেনেন্সের জন্য আমার এক্সপেন্সেস আছে। ধরেন আমার রুফ চেঞ্জ করতে হবে এভরি 20-25 ইয়ার্স, আমার HVAC এয়ার কন্ডিশনিং, এসি, এইসব জিনিস চেঞ্জ করতে হবে এভরি 10-12 ইয়ার্স। ধরেন অন্যান্য রেগুলার মেইনটেনেন্স থাকবে। তো এটার মেইনটেনেন্স দিয়ে আমি সাধারণত যেটা হিসাব করে দেখছি প্রতি বছরে, কারণ প্রতি বছরেই তো আপনার এগুলা খরচ হবে না, কিন্তু আপনার এগুলা তো আসলে আলটিমেটলি হইতে থাকবে, and it will impact your cash flow। তো আমি দেখছি যে ইউজুয়ালি প্রতি বছরে 3-4 হাজার টাকা করে যদি আপনি সেভ করেন, সেইটা আপনার আলটিমেটলি একটা রিজনেবল এস্টিমেট। তো আমি যদি 770 থেকে এক্সপেন্ডিচার বাদ দেই, সেটা হয়ে যাচ্ছে আমার ক্যাশ ফ্লো হচ্ছে রাফলি $300-400 পার মান্থ। তো এখন আমি ক্যাশ অন ক্যাশ রিটার্ন, মানে অ্যাকচুয়াল রিটার্ন, এটা হলো আমার প্রথম হাউস হ্যাক। আমি 5% অফ পারচেস প্রাইস দিছি,
আমার অ্যাকচুয়াল ক্যাশ অন ক্যাশ রিটার্ন কি 12 multiplied by 300 and divided by the down payment and the closing cost. সেটা আমার ইয়ারলি রিটার্ন আসতেছে 21.8% হার্ড নাম্বার, যে টাকাটা আমি দিছি and against that টাকা আমার রিটার্ন 21.8% ইয়ারলি রিটার্ন। সবকিছুতে এটা হবে না, আমি পরের বাসারও আমার সেকেন্ড যে বা আমার সেকেন্ড হাউস হ্যাকেরও নাম্বার দেখাবো, ইটস নট অ্যাজ গ্রেট। কিন্তু এই যে রিটার্নটা, এটা কিন্তু উইদাউট কনসিডারিং এনি অ্যাপ্রিসিয়েশন, এনি ট্যাক্স অ্যাডভান্টেজেস, এনি ইকুইটি পে ডাউন। আমি কিন্তু প্রতি বছর ইকুইটি পে ডাউন করে দিচ্ছি। আমি বাসাটা কেনার পর এখন এই বাসাটা হয়তো বা সেল করতে চাইলে আমি 340-350 কেতে সেল করতে পারবো। আমি ইন দ্য মিন টাইম আমি কিছু ট্যাক্স অ্যাডভান্টেজ পাইছি। এগুলো যদি সবকিছু আপনি কনসিডার করেন কেস বাই কেস বেসিস, আমার ক্ষেত্রে এটা অ্যারাউন্ড 40% এর মতো রিটার্ন আচ্ছা, দিছে। নূর ভাই, জি, আমার একটা কোশ্চেন ছিল ট্যাক্সের হ্যাঁ, ব্যাপারে একটু কুইক করে বলতে পারবেন যে ট্যাক্স ব্রেক মানে এটা কি আপনি ওই যে মানে মানে ট্রাম্প আসার আগে যে যে ট্রাম্প এসে যে ল চেঞ্জ করছে ট্যাক্স ব্রেকের ওইটার কথা মিন করছেন? না না না, এইটা ওইটার সাথে কোনো রিলেশনই নাই। এখন আমি কি বলি, ট্যাক্স ব্রেকটা কি, আপনি যে বাসাটা কিনছেন এইটাকে বলে আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টি ডেপ্রিশিয়েট করতে পারেন ওভার 27.5 ইয়ার্স। মানে আমি একটু আমার ক্যালকুলেশন করি, এটা আরেকটু মানে এ ব্যাপার নিয়ে আপনার যদি আমি আরো ইলাবোরেট করতে পারি, সাধারণত হয় কি, বলুন। আচ্ছা 299K তাই না, এইটার 75% আপনি ওভার 27.5 ইয়ার্সে ডেপ্রিশিয়েট করতে পারবেন। মানেটা কি, আপনি প্রতি বছর আপনার ইনকামের এগেনস্টে রাফলি $8,000 মাইনাস করতে পারবেন। এইটার কিছু হিসাব আছে তাই না, আমি এই যে বললাম কেস বাই কেস বেসিস, আপনার সিচুয়েশন অনুযায়ী, আপনার ইনকাম অনুযায়ী, আপনার এক্সপেন্স অনুযায়ী ওই জিনিসগুলো হবে। ঠিক আছে, আমি রাফলি 3,000-এর মতো আর কি ইনকামের এগেনস্টে ট্যাক্স ব্রেক নিতে পারছি। তার মানে আমার ওই 3,000-এর যে এক্সট্রা টাকা দিতে হইতো ওইটা আমাকে দিতে হয় না। আচ্ছা, তো এগুলো সব যদি আমি হিসাব করি, এটা ট্রুলি the first one truly becomes around 40-50% return on investment, which in my opinion is great. And also এটা ছাড়াও আরেকটা জিনিস আছে কি, যে আপনি কিন্তু মানে একেবারে ইমিডিয়েট একটা বেনিফিট দেখতে পাইতেছেন। কেন আমি বলতেছি, আমি যে ইউনিটটায় থাকি সেই ইউনিটটার রেন্ট হচ্ছে $1,400। যে ইউনিটটায় থাকতাম একটা ভালো এরিয়ায়, ভালো লোকেশন, 2 bedroom 1 bath অ্যাপার্টমেন্ট, আমি এর আগে থাকতাম 1 bed 1 bath অ্যাপার্টমেন্টে, ওইখানে $850 দিয়ে থাকতাম। এর চেয়ে আমি একটা ভালো অ্যাপার্টমেন্টে চলে আসছি, কিন্তু আমি বেসিক্যালি আমার আউট অফ পকেট খরচ হচ্ছিল তখন কত, আমার নিচের তলার টেনেন্ট কিন্তু আমাকে অলরেডি 1150 দিচ্ছিল। সো আমার পকেট থেকে 500-600 টাকা প্রতি মাসে যাচ্ছে, কিন্তু আমি একটা হিউজ আপগ্রেড করছি তাই না। এই আপনার লিভিং সিচুয়েশনে কিন্তু ইমপ্রুভ হইতেছে, আমি কিন্তু আমার লিভিং সিচুয়েশনে কোনো স্যাক্রিফাইস করি নাই, আই আপগ্রেডেড। ঠিক আছে, আচ্ছা ভাইয়া এটা কোন এলাকায় ভাইয়া আপনি যেটা এইটা হচ্ছে আমি ব্যাটন রুজের স্প্যানিশ টাউন নামের একটা এরিয়া, এটা ডাউন টাউনের ইমিডিয়েট পাশেই, এখানে আমি প্রথম বাসাটা কিনছি। এটা হলো ব্যাটন রুজের ওয়ান অফ দি ওল্ডেস্ট নেবারহুড, প্রিটি ট্রেন্ডি, প্রিটি শিক। There are some crazy people there too. আচ্ছা, তো এরপরে I have a question. হ্যাঁ, yes. So, you propose that we should choose a good location to buy an asset. So, how do you know and what parameters did you take to find out a good investment place? Do you look into the district? Do you look into the school district, or like whether it can be closer to the convenience stores, and also checking up the
like the description on the Google that whether they have less crime rate or any parameters that you accounted for these things? It's combination of everything. একটা জায়গায় বাসা কেনার আগে তো আপনার বাসাটা বা এরিয়াটা নিয়ে রিসার্চ করতে হবে। আপনি তো হুট করেই কিনবেন না। আপনার অ্যাটলিস্ট আমি অ্যাসিউম করব হাউস হ্যাক মানে আপনি ওই জায়গায় থাকতেছেন, তাই না? এটা আপনি আপনার আউট অফ সাইটে ইনভেস্ট করতেছেন না। তো আমি অ্যাসিউম করে নিব আপনি জানেন কোন কোন এরিয়াগুলা ভালো, এবং এর সাথে আপনি ক্রাইম রোড দেখবেন, স্কুল ডিস্ট্রিক্ট দেখবেন। আমি যে জিনিসটা করছি, এই বাসাটা ইভেন অফার মেক করার আগে আমি রাত 10:30টায় আমি আর ওয়াইফ এই বাসার আশপাশ দিয়ে ড্রাইভ করছি। তারপর পার্ক করে আমরা হাঁটছি 15-20 মিনিট বাসার আশপাশ দিয়ে, পাশের ব্লক দিয়ে, টু সি ইফ উই ফিল সেফ ওয়াকিং ইন দ্যাট নেইবারহুড। কোনো আনওয়ারেন্টেড পিপল আছে কিনা, কোনো কিছু আউট অফ প্লেস লাগতেছে কিনা। বিকজ এই জিনিসটা, লোকেশনটা কেন বলতেছি, আপনি যেহেতু এখানে থাকতেছেন, আপনি আপনার ফ্যামিলি নিয়ে থাকবেন যদি আপনি ম্যারিড হন, বা আপনি নিজেও থাকতেছেন, আপনার সেফটিটা অনেক ইম্পর্টেন্ট, তাই না? এখন এইটা ছিল আমার লাস্ট টেস্ট। আমি অলরেডি জানতাম এরিয়াটা ভালো, আমি অলরেডি জানতাম এখানকার রেন্ট কিরকম। আপনি এলাকার রেন্ট গুলা কিন্তু জিলোতে যে যদি চেক করেন, জিলোতে অপশন আছে এরিয়ার রেন্ট গুলো কিরকম এটা দেখতে পারবেন। আপনি ড্রাইভ করবেন, দিনের বেলাতেও ড্রাইভ করবেন। দিনের বেলা একটা রুল আছে, এটা হলো যে দিনের বেলা ড্রাইভ করলে আপনি চাবেন না ওই বাসার সামনে বেশি গাড়ি পার্ক করা থাকুক, বাসা এলাকার সামনে। কারণ বেশি গাড়ি পার্ক করা আছে মানে লোকজন কাজে কর্মে যায় না। বেশি গাড়ি পার্ক করা নাই মানে দে হ্যাভ জবস, তাই না? আমি অলমোস্ট একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনে ফেলছিলাম, কিন্তু আমার মেন্টর মানে এই বাসাটা কেনার পরে এই টিপসটা আমাকে দিছিল যে তুমি ড্রাইভ করে দেখো যে এখানে কি তুমি লোকজন হ্যাং আউট করতেছে কিনা। তারপর আমি দিনের বেলা গেলাম, রাতের বেলা ওই জায়গায় আমার মনে হয়েছে সেফ। আমি কি দেখছি যাই না, বাট দিনের বেলা ড্রাইভ করে দেখি যে 5-6 জন ইয়ং গাইজ, আমি কালার টালার বলতেছি না, বাট ইয়ং গাইজ ওয়ার জাস্ট হ্যাঙ্গিং আউট মিডল অফ দ্য ডে, উইকডে নট উইকেন্ড। তারপর আমি ডিসাইড করলাম যে না, ইটস প্রবলি নট এ গুড এরিয়া। তো এগুলো সবকিছুই কনসিডার করতে হবে, ক্রাইম রেট করতে হবে। এখন আমি ব্যাটন রুটে থাকি, ব্যাটন রুটের ক্রাইম রেট এমনি অনেক হাই। স্কুল ডিস্ট্রিক্ট যেটা, এটা যে খুব আহামরি সেটাও না, কিন্তু আমি এরিয়াটা জানি, আমি এরিয়ার আশপাশ দিয়ে অনেকবার চলাফেরা করছি। আমি ব্যাটন রুটে লাস্ট 10 years ধরে আসি, বাসা কেনার আগেও 6 বছর ধরে। সো আই এম ফ্যামিলিয়ার উইথ দ্য এরিয়াস। আপনারা যদি কেউ নতুন একটা এরিয়ায় মুভ করেন, আপনার একটু লোকজনকে জিজ্ঞেস করতে হবে, আপনার রিসার্চ করতে হবে। এইটাই আমি বলতে পারবো। আমি আরো কিছু এক্সাম্পল দিব। আমার মনে হয় যে এগুলো যদি আপনারা একটু ফলো করেন এবং আপনাদের নিজেদের রিসার্চ করেন, আপনারা লোকেশন নিয়ে মিস হবে না। এখানে আমিও একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরাও কদিন আগে একটা বাসা কিনছি। সো নূর ভাই যা বলছে এক্স্যাক্টলি ট্রু, কিন্তু ওই এরিয়াতে ড্রাইভ করার আগে আপনারা যেটা করতে পারেন, এই সিটির ওয়েবসাইটে দেখা যায়, ওইখানকার পুলিশ ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দেখা যায় তাদের ক্রাইম রেট কেমন, বা স্টেটের ওয়েবসাইটে যা দেখা যায় যে ওই সিটিগুলিতে এক্স্যাক্টলি ক্রাইম রেট কেমন। এবং এখানে একটা খুব সুন্দর কোরিলেশন আছে, যেই জায়গার স্কুল যত ভালো ওই জায়গার ক্রাইম রেট ততই কম। এবং ইট রিয়েলি ডাজন্ট ডিপেন্ড যে আসলে রেশিয়াল পপুলেশন কেমন বা কিছু, কিন্তু মোটামুটি এটা হচ্ছে একদম ইনভার্সলি কোরিলেট করে স্কুলের সাথে ক্রাইম রেট আর কি। আবার একটা ক্যাচ আছে যে আপনার ডাউন টাউনের কাছাকাছি ক্রাইম রেট বেশি হয়, কিন্তু ডাউন টাউনের কাছাকাছি ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে ভালো, কিন্তু আসলে রেসিডেন্সিয়াল প্রপার্টি হিসেবে হয়তো ততটা একটা ভালো না, যদি আপনার বাচ্চা কাচ্চা থাকে, মানে আপব্রিঙ্গিং এর একটা ব্যাপার থাকে। সো এখানে অনেক ধরনের ভ্যারিয়েবলস আছে, বাট মানে স্টিল মানে আমি ওনার সাথে এগ্রি করি যে পয়েন্টগুলি বলছে। বাট আপনার ড্রাইভ করার আগে আপনি যদি মানে সিটির ওয়েবসাইট বা পুলিশের ওয়েবসাইট থেকে দেখেন, তাহলে আপনি এটা মোটামুটি আইডিয়া পাওয়া যাবেন, বা স্টেটের ওয়েবসাইট দেখলে বোঝা যায় যে ওখানে আসলে নেক্সট কাপল অফ ইয়ার্স এর ক্রাইম রেট কেমন, বা ইভেন আপনার ওইখানে মানে কত পার্সেন্ট আসলে এডুকেটেড, কত পার্সেন্ট জব করে, এই সমস্ত ডেটাই আসলে কম্পিউটারে দেখা যায়। সো দ্যাট উইল মেক ইট অ্যাবসলিউটলি। এবং এটার সাথেও ধরেন যে ডাউনটাউনেরই ডিফারেন্ট পকেট থাকবে। হ্যাঁ, ট্রু।
কিছু ব্লক থাকবে যে এক ব্লক থেকে আরেক ব্লকে গেলে ওই এরিয়া আর ভালো না। এরকম মানে এই জায়গাগুলো আপনার নিজেদেরই চিন্তা হবে, মানে জাস্ট ম্যাপে দেখলেও সবসময় হয় না। আমাদের এখানেও আমি যে ব্লকে থাকি সেই ব্লক থেকে একটা ইন্টারস্টেট আছে 210 I-210। আপনি যদি আমার বাসা থেকে লিটারালি 300-400 ফিট ক্রস করে ওইখানে যান, ওই জায়গায় আমি জীবনে বাসা কিনবো না, কাউকে জীবনে বাসা কিনতে বলবো না। পকেটস আছে, ঠিক আছে, মানে ব্লকস আছে, স্পেশালি ডাউনটাউনের জন্য এইসব জিনিসগুলো ট্রু। আর এইসব ডুপ্লেক্স বা ট্রাইপ্লেক্স গুলা সাধারণত একটু ওল্ডার প্রপার্টি হয়। নিউ হাউসেস সাধারণত সিঙ্গেল ফ্যামিলি হয়। আছে ডুপ্লেক্স, নিউ ডুপ্লেক্স ট্রাইপ্লেক্স আছে, এরিয়া ওয়াইজ ভ্যারি করে। ব্যাটন রুশে ঠিক ওইভাবে নাই, যে কারণে আমার এই জিনিসগুলা করতে হয়েছে। একজন হাত তুলছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে Yes. একটা কোশ্চেন, এখনো যেহেতু আমরা প্লেসের জায়গা, লোকেশন এটা নিয়ে কথা বলছি, সো আরেকটা জিনিস হচ্ছে যে ইনফরমেশন জানার জন্য আমি কিছুদিন আগে একটা জায়গায় যাই ওয়ার্কের জন্য। ওখানে দেখলাম যে একটা রেসিডেন্ট ইয়াঙ্গার ফ্যামিলি, তারা থাকতেছে হচ্ছে যে 55+ যে রেসিডেন্সিয়াল কমিউনিটি ওইটাতে থাকতেছে। সো যদি এরকম কোনো স্কোপ আছে 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 যে 55+ ওল্ডার যে কমিউনিটি গুলা ওখানে বাসা কেনার, সো এটা কি ধরনের একটা প্রেফারেন্স হবে? আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা কি অলওয়েজ কি ক্যাশ অন ক্যাশ রিটার্ন দেখে কিনেন, আর দেখেন যে আপনারা এইটা যখন বিক্রি করবেন কত তাড়াতাড়ি বিক্রি করা যাবে এবং কত প্রফিট করা যাবে? হ্যাঁ, সবকিছুই কম্বিনেশন। আমি যে এক্সিট স্ট্র্যাটেজি, সবকিছুই কেনার আগে তো এক্সিট স্ট্র্যাটেজিটা মাথায় রাখতে হবে, এটা নিয়েও আমি কথা বলবো। এখন আমি কেন ক্যাশ অন ক্যাশ রিটার্নের কথা বলতেছি, রাইট নাও আফটার কোভিড হ্যাপেন হাউস প্রাইসেস হ্যাজ ইনক্রিজড ট্রেমেন্ডাসলি, তাই না? সবসময় কিন্তু সেটা হয় না। আপনারা যদি দেখেন 2013 থেকে রাফলি 2018 পর্যন্ত সব জায়গাতে কিন্তু বাসার দাম যে খুব বাড়ছে না, হ্যাঁ কিছু কিছু এরিয়াতে বাড়ছে। তো অ্যাপ্রিসিয়েশন যে জিনিসটা, অ্যাপ্রিসিয়েশন, I say appreciation is cherry on top. If it happens, if I get good appreciation, it's an advantage, but I don't make my decision based on appreciation alone, because that's not good risk management in my opinion. I need a decent, I don't need a great cash on cash return, but I need a decent cash on cash return. আমি লেভারেজটা ইউজ করতে পারতেছি, আমি কিছু ট্যাক্স অ্যাডভান্টেজ পাইতেছি, এবং যদি অ্যাপ্রিসিয়েশন হয়, সাধারণত রিয়েল এস্টেট অ্যাপ্রিসিয়েশন হয়, সেটা আমার জন্য অ্যাডভান্টেজিয়াস। আমি সবকিছুই মাথায় রাখবো, আমার এক্সিট স্ট্র্যাটেজিও মাথায় রাখবো। আর ওই যে যেটা 55+ কমিউনিটির কথা বললেন, ওগুলাতে সাধারণত অনেক HOA থাকে, HOA এর অনেক ধরনের রুলস থাকে। I personally don't really like buying investment property on HOAs. ওদের অনেক ধরনের রুলস থাকবে, অনেক কমপ্লেন্স থাকবে, তুমি অমুককে ভাড়া দিছো কেন, তমুককে ভাড়া দিছো কেন, এগুলা নিয়ে আপনাকে হ্যারাসমেন্টও করতে পারে। ডিপেন্ডস, এগেইন ইট ডিপেন্ডস, তাই না? এটা আপনার সিচুয়েশন, আপনার স্ট্র্যাটেজি এবং এরিয়া স্পেসিফিক। সব এরিয়াতে সবকিছু হয় না, অনেক এরিয়াতে একটু ইনোভেটিভ হতে চাইতে হয়। যদি আপনার মনে হয় আপনি যে জায়গায় আছেন ওখানে 55+ কমিউনিটি ইজ এ গুড ইনভেস্টমেন্ট অপরচুনিটি, ওখানে লোকজন করছে, ওয়াই নট? ভাই আমি একটা জিনিস অ্যাড করতে চাই এখানে। হ্যাঁ, জাস্ট গো ওভার উইথ দ্য পাওয়ার পয়েন্ট, এরপর আমরা আমাদের আমার কোশ্চেনের অপরচুনিটি আছে, ঠিক আছে, সেটাই আমি আমরা বলবো। Okay, and I Let's will not request waste- rest of the other people just take notes, whatever questions you have. Yeah. Then we will ask as many as questions possible at the end of this PowerPoint. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখি নেক্সট স্লাইড। আচ্ছা, তো এই যে এই জিনিসটা যে আমি যে হাউস হ্যাকটা করছি, হাউস হ্যাক করতে যে আমাকে নিজেকে কোশ্চেন করতেছি যে হোয়াট ইজ মাই গোল, and am I willing to be little bit uncomfortable?
আমি চাইলে একটা নিজে সিঙ্গেল ফ্যামিলি কিনতে পারতাম, একটা নতুন বাসা কিনতে পারতাম, আমি আরামে থাকতে পারতাম, তাই না? নাইস ব্যাকইয়ার্ড অল টু মি, হ্যাভিং অল দ্য পার্টিস আই ওয়ান্ট, বাট was I willing to be little uncomfortable for short term to have long term financial benefit? Would I like to have the opportunity to retire by 50? It is very possible, very feasible to have the opportunity. আমি রিটায়ার করতে চাই না by 50. I do not want to do that. But I would like to have the opportunity to retire by 50. Why 50? I don't know. You can do it earlier than I can. You can do later than I can. It depends on your goal. And the most important thing, it's totally doable. আমি যে আগেই বলে নিছি, you don't need any special skill. You don't need to be a math whiz. You don't need to understand anything. Truly, you don't. Just একটু consistency, একটু কিছু লোকজনের সাথে নেটওয়ার্ক করা, জাস্ট মার্কেট সম্বন্ধিত আইডিয়া থাকে, দ্যাটস ইট, দ্যাট ইজ রিয়েলি ইট। আচ্ছা, এরপর আমার সেকেন্ড হাউস হ্যাক। তো আমি ডুপ্লেক্স থেকে আমি সেকেন্ড হাউস হ্যাকটা করছি। সেকেন্ড হাউস হ্যাক এটা হচ্ছে আমার বাম সাইডে যেটা দেখাচ্ছি, যেটা হচ্ছে একটা সিঙ্গেল ফ্যামিলি হোম, 3 বেড 2 bath। যার ডান পাশের পিকচারটায় দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাডিশনাল ডুয়েলিং ইউনিট। তার মানে কি, এখন আর আমি কোনো ফ্লোর বা ওয়াল শেয়ার করতেছি না, কিন্তু সেম হাউসে মানে 2 সেপারেট স্ট্রাকচারস, অ্যাডিশনাল ডুয়েলিং ইউনিট বা গরাজ অ্যাপার্টমেন্ট। তো প্রথম ইয়েলো বাসাটা হলো 3 বেড 2 bath, পিছনের বাসাটা হচ্ছে 1 বেড 1 bath। ঠিক আছে, এখন কি আমি ডুপ্লেক্স কিনছি, ডুপ্লেক্স থেকে আমি যদি সেকেন্ড বাসাটা করতে চাই, সেকেন্ড হাউসে, আমি চাইলে আরেকটা ডুপ্লেক্স বা ট্রাইপ্লেক্স কিনতে পারবো না ওনার অকুপাইড হিসেবে। পারবো, কিন্তু তখন আমাকে 20% 25% দিতে হবে, বিকজ যারা লেন্ডার, কনভেনশনাল লেন্ডার, যে গভর্নমেন্ট ব্যাক লোনস, ওরা দেখতে চায় যে আমি আপগ্রেড করতেছি। তো আমি কি করছি, এখন ডুপ্লেক্স থেকে একটা সিঙ্গেল ফ্যামিলি হাউস উইথ অ্যাডিশনাল ডুয়েলিং ইউনিট চলে গেছি। আমি কিন্তু মিনওয়াইল ইন দ্য মিন টাইম এই বাসায় যাওয়ার আগে আরেকটা সিঙ্গেল ফ্যামিলি রেন্টাল কিনছি। ওইটা নিয়ে আমি বলতেছি না, বিকজ ওইটা আপনারা মানে এই প্রেজেন্টেশন দেখার পর ইউল হ্যাভ এ গুড আইডিয়া, আপনারা আপনাদের গোল অনুযায়ী যে কোনো ধরনের জিনিস করতে পারেন। বাট আমি আমার হাউস হ্যাক, যেটা যে অ্যাডভান্টেজটা, বেনিফিটটা, যে গ্রোথেবিলিটিটা, এটা একটু দেখাচ্ছি। তো এখন এই এরিয়াটা, আমার বাসাটা, আমি আবার প্রিভিয়াস স্লাইডে যাই, আমার বাসাটা কিন্তু দেখতে এরকম আহামরি কিছু না, সিম্পল, খুবই সিম্পল বাসা, ওল্ডার লুকিং হাউস। বাট আমার বাসার অপোজিটের বাসাগুলোই আপনারা দেখতেছেন যে আমার বাসার চেয়ে এগুলার প্রাইস প্রায় ডাবল। তো কি, এই বাসার যে এরিয়াটা আমি কিনছি, এইটা ইন মাই ওপিনিয়ন ওয়ান অফ দ্য নাইসেস্ট এরিয়াস ইন ব্যাটন রুজ। এখানে কিছু রেন্টাল আছে, বাট ম্যাক্সিমামই হলো ওনার অকুপাইড, really nice houses. I tried to buy a cheap house in a really good location. Like buy the worst house in the best neighborhood rather than buying the best house in a worst neighborhood. ঠিক আছে, এই আমার যে অপোজিটের বাসাগুলো দেখতে পারতেছেন, এগুলা এখন একটু ভালো দেখায়, কারণ এই পিকচারটা আমি গুগল স্ট্রিট ভিউ থেকে নিয়েছি, 2013 স্ট্রিট ভিউ। বাট আমি জাস্ট আমার পয়েন্টটা প্রুফ করার জন্য, আমার বাসাটা অত ভালো না হলো, আমার আশেপাশের বাসাগুলো অনেক ভালো, and that will bring up the value of my property itself. ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড পিকচার, এই যে কি, আগে এখন আমি অ্যাপার্টমেন্টে থাকতাম, আর এখন সিঙ্গেল ফ্যামিলিতে, এটা হচ্ছে লিভিং রুম। এই যে ডান পাশের ছবি দিয়ে, হ্যাঁ, আমার এটাতেও ফুল প্রাইভেসি নাই, আমার টেনেন্ট আমার ব্যাকয়ার্ড শেয়ার করে, বাট আই হ্যাভ নো প্রবলেম উইথ, আই এম ফাইন উইথ দিস short term couple of year। নূর ভাই, একটা কোশ্চেন আছে। জি, এইটা তাহলে টাইমলাইন অনুযায়ী এটা কি আপনার সেকেন্ড প্রপার্টি ছিল? না, এটা আমার থার্ড। প্রথমটা আচ্ছা, কেনার পর আমি আরেকটা সিঙ্গেল ফ্যামিলি কিনছি ইন 2020, জাস্ট বিফোর কোভিড আচ্ছা, হ্যাপেন্ড আচ্ছা, ডিউরিং তো তাহলে আপনি এই প্রপার্টিটাতে যখন কিনছেন, ঠিক আছে, তো এইটা তো আপনি ওনার অকুপাইড দেখায়া কিনছেন, রাইট? হ্যাঁ। সো সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট প্রপার্টিটা তো তাহলে 2টা ইউনিট রেন্টালে চলে গেছে। হ্যাঁ।
সো কথা হচ্ছে আপনি তো ওইটা কেনার সময় ওইটা আপনি ডাউন পেমেন্ট কম দিছিলেন বিকজ হচ্ছে ওনার অকুপাইড অ্যাজ নট এ হুম। লাইক ইনভেস্টমেন্ট প্রপার্টি। হুম। যখন আপনি ওইটা ছাইরা এইটাতে মুভ করছেন তাহলে কি আবার ওইটাতে ঝামেলা হয়েছে নাকি না। ওইটা ওইটার জায়গায় আছে আপনার হ্যাঁ। এইটা আবার ইনভেস্টমেন্ট মানে জাস্ট ওনার অকুপাইড হিসেবে ইয়েস, বিকজ আই স্টেড দেয়ার যে লোনে থাকে সাধারণত লোনে একটা কন্ডিশন থাকে যে আপনার 1 বছর থাকতে হবে ওই বাসা। গট ইট। ঠিক আছে, আমি 1 বছরের বেশি ছিল, তাই না? এখন এইটারও কিন্তু রুলস চেঞ্জ করার উপায় আছে। ধরেন আপনি এরকম একটা ডুপ্লেক্সে গেলেন, আপনি সিঙ্গেল পার্সন হিসেবে ডুপ্লেক্সটা করলেন, কিন্তু আপনি ম্যারি করলেন, আপনি চাইলে 2 মাস পরেও নতুন একটা বাসা কিনতে পারেন, বিকজ ইউর সার্কামস্ট্যান্সেস হ্যাজ চেঞ্জ। ওরা আপনাকে উইলি নিলি মানে জাস্ট আপনি চাইলেন আর করে ফেললেন এরকম না। কিন্তু আপনি ধরেন আপনি আপনার ওয়াইফ আছেন, আপনাদের বাচ্চা হবে, আপনি ওইটা দেখাও বলতে পারেন যে হ্যাঁ, আই হ্যাভ এ গ্রোয়িং ফ্যামিলি, আই নিড টু মুভ টু এ সিঙ্গেল ফ্যামিলি হাউস, ওনার অকুপাইড হিসেবে কিনতে পারলেন। কিন্তু কন্ডিশন হইলো 1 বছর। আমি ওই বাসায় অলমোস্ট 2 বছর ছিলাম, 2 বছর থাকার পরে এই বাসাতে মুভ করছি। এখন এই রুল অফ থাম্ব হচ্ছে অ্যাট লিস্ট 1 বছর থাকলে লেন্ডাররা ঝামেলা কম করে। না না, এটাই রুল যে আপনার 1 বছর থাকতে হবে। আমি তো আর কিছু বলি না, 1 বছর থাকার পর আমি বলছি যে আমি জাস্ট আপগ্রেড করব। ঠিক আছে, আপগ্রেড করছি, কিন্তু আমি কিন্তু আরেকটা ডুপ্লেক্সে যাই নাই। আমি আরেকটা ডুপ্লেক্সে যাইতে পারতাম যদি স্কোয়ার ফুটেজ বড় হইতো, 3 বেডরুম 2 বাথের। So I got a questions right here ভাইয়া। Yeah. So আপনার স্ট্র্যাটেজিসটা হচ্ছে আপনি প্রথমে হচ্ছে আপনার ট্রাইপ্লেক্স বা ডুপ্লেক্স এটা থেকে দেন সিঙ্গেল ফ্যামিলিতে আপনি মুভ করতেছেন, সিঙ্গেল ফ্যামিলি উইথ অ্যাডিশনাল ইউনিটস। ইউনিট। সো আপনি যদি ফার্স্টে যদি সিঙ্গেল ফ্যামিলি কিনতেন, সেই ক্ষেত্রে যদি আপনি যদি ট্রাইপ্লেক্স বা ডুপ্লেক্স যদি কিনতে যাইতেন, অপোজিটে রিভার্সে যদি যাইতেন, সেই ক্ষেত্রে কি আপনার কি ইনভেস্টমেন্টের যে ডিপোজিটটা আছে, স্টার্টিং যে ডিপোজিট আপনি 3% বা 5% যেটা আপনি ডাউন পেমেন্ট দিচ্ছেন, ওটা তখন বেশি হয়ে যেত না? ওইটা বেশি হইতো, কারণ ইউজুয়ালি এইটা তো হয় না, তাই না? এটা হলো উল্টা হচ্ছে, আপনি Right. আপগ্রেড করতে হবে। রাইট। ঠিক আছে, হ্যাঁ এইটা হয় যদি ধরেন আমারই এক ফ্রেন্ড, আমি এটা না জেনে বলতেছি না, আমারই এক ফ্রেন্ড, অ্যাটর্নি ফ্রেন্ড, ও সিঙ্গেল ফ্যামিলি থেকে ডুপ্লেক্সে গেছে because they are having a kid, and he told that their mother-in-law is moving into the bottom unit to help raise the kid. So there are ways. It's not necessarily that he's gonna do it, but he's living in the duplex, so he's not necessarily lying, but it's difficult, more difficult. সো এই জায়গাটার মধ্যে যে জিনিসটা আমি যতটুকু বুঝতেছি সেটা হচ্ছে আপনি যখন আপগ্রেড করতেছেন বলতেছেন, Mhm. সো আপনি অ্যাকচুয়ালি বিগার স্পেসে আপনি মুভ করতেছেন, রাইট? Yes, মেক সেন্স। yes. সো Bigger আমার space, আমার more স্ট্র্যাটেজিটা square ভালো footage. লাগছে বিকজ I never knew that you actually buy a duplex or triplex, then stay there for 1 year, then moving to something, so which is pretty good. This তো is সেই সাথে আপনি পরবর্তী যে সকল বাসাগুলা কিনতেছেন সেগুলাতে আপনি কি পরিমাণ ডাউন পেমেন্ট দিয়েছেন এই সম্পর্কে যদি আপনি আমাদের এটাও একটু বলবো, clarify এটা নিয়েও বলবো আমি। মানে প্রত্যেকটা একেবারে প্রথম বাসাটা কিনাটা সবচেয়ে ইজি, ওইটা 3.5 বা 5% ডাউন পেমেন্ট দেওয়া যায়। এই বাসার নাম্বারস গুলো আমি দেখি একটু ডিফারেন্ট নাম্বারস। হ্যাঁ, মাঝখানে একটা ছোট্ট কোশ্চেন ছিল, সরি, Yes. মানে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে গেছে তো এই জন্য আর কি বারবার কোশ্চেন করতেছি। হ্যাঁ, হ্যাঁ। মানে প্লিজ বদা করেন না। মানে আমি আর কি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার ফ্রেন্ডের কথা যেটা বললেন যে সে একটা হুম। লুপ ইউজ করছে যে সে তার ইন লজ নিয়ে আসবে, হুম। মাদারে নিয়ে আসবে, রাইট? হুম। বাট হোয়াট হ্যাপেন্স যে আমি লেন্ড নেওয়ার সময় বললাম যে আসলে আমি আমার মারে আনবো, কিন্তু আমার তো ইন্টেনশন হইতেছে যে একটা ইউনিট আমি ভাড়া দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, ওরা হ্যাঁ। কি পরে কামব্যাক করে চেক করার জন্য বা এরকম আপনি কিছু? as long as you are staying in that house, হুম, you're not really violating anything. You didn't sign. You told them যে হ্যাঁ আমি এই জন্য থাকতেছি। এখন আপনি যদি বলেন ওই বাসায় যাব, হুম, কিন্তু না যে অন্য বাসায় থাকতেছেন, then it's violating. You are actually occupying the house, কিন্তু রেন্ট করছেন নিচে। আপনি বলবেন যে না আমার মাদার ইন ল আইসা পরে আর এটা ঠিক হয় না, হ্যাঁ, এটা মানে ওয়ার্কআউট it করে didn't নাই বা work out সামথিং হয় না। কিছু। হ্যাঁ, বাট এখানে আরেকটা কথা হচ্ছে সেটা, আর এই ক্ষেত্রে আপনার ট্যাক্স ফাইলিং এর ব্যাপারটা কি কি করা লাগে? ওই রেন্টাল ইনকামেরটা ওটা কি জাস্ট ধরেন আপনারা যদি কেউ ক্যাশ পেমেন্ট করে সেই ক্ষেত্রে তো আপনি একটা নাম্বার দেখাইতে পারেন আর কি। না না, ক্যাশ পেমেন্ট করলে আপনি তো সবসময় ট্যাক্স, যেটা লেজিট ট্যাক্স, সেটা সবসময় ফাইল করবেন। ইউএস এর গভর্নমেন্ট হুম,
আর কিছুতে ধরবে না আপনাকে। আপনি যদি ট্যাক্স নিয়ে কিছু ঝামেলা করতে যান, হ্যাঁ। আইসা ধইরা একেবারে নেভার এভার ডু দ্যাট, মানে ট্রু। একেবারেই না। অন্য যা কিছুই করেন না কেন আপনারা, মানে ট্যাক্স ফাইলিং এর সময় আঙ্কেল স্যাম উইল গেট এভরিথিং। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা আমি এটা একটু সাইডে নিয়ে রাখতেছি। আচ্ছা, তো এইটার পারচেস প্রাইসটা হলো 330K। আমি এইটা কিনছি 2021 এ। During the time every price went, house prices became high. Ideally I would probably want this around 300, but মানে সবকিছু দামে আসলে চাইলেই হবে না, মার্কেটের সিচুয়েশন অনুযায়ী আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো ডাউন পেমেন্ট এটা ছিল 10%। কেন 10%? বিকজ এটার যে অ্যাডিশনাল একটা ডুয়েলিং ইউনিট আছে না পিছনে যেটা দেখাইলাম, এটা যদি শুধু একটা সিঙ্গেল ফ্যামিলি হতো তাহলে আমি 5% দিলেই পারতাম, কিন্তু যেহেতু অ্যাডিশনাল ডুয়েলিং ইউনিট আছে যেটা একটা ইন্ডিভিজুয়াল ইউনিট যেখানে অলরেডি একজন টেনেন্ট আছে, এই কারণে আমাকে 10% দিতে হয়েছে। বাট স্টিল বেটার দেন 20%, তাই না? 10%। সো এটাতে আমার $33,000 ডাউন পেমেন্ট দিতে হয়েছে। এটার ক্লোজিং কস্ট আমি কোনো দেই নাই। আমি সেলার বাসা কেনার পর, এটা পুরোনো বাসা, আমি কিছু প্রবলেম পাইছি। আগের বাসায় আমার কোনো রিপেয়ার কস্ট ছিল না, এই বাসাতে আমার রিপেয়ার কস্ট রাফলি $10,000 এর মতো আমার ওয়্যারিং চেঞ্জ করতে হইতেছে। এটা খুবই ওল্ড ওয়্যারিং, সো কন্ট্রাক্টররা স্টিল কাজ করতেছে। তো ওই যে সেলারকে বলছে আমি যে $11,000 they are gonna pay as a closing cost। এটা পিছনে অনেক ব্যাক স্টোরি আছে, মানে we went under contract, then we went back, all these things happen, but প্রত্যেকটা বাসার পিছনে কিছু না কিছু স্টোরি থাকে। আচ্ছা, এই বাসাটা যখন কিনছি এইটার লোনের রেট ছিল 2.875%, কারণ লোন রেট কমে গেছিল। এইটার টোটাল PITI is around 1,700 per month। এইটা ট্যাক্সেসটা একটু বেশি, যদিও আমার এরিয়ার জন্য ট্যাক্সটা একটু বেশি। ইন্স্যুরেন্স, বাসাটা একটু পুরনো, ইন্স্যুরেন্সও বেশি। এন্ড বেশি ইজ ডিপেন্ডস, হয়তো বা টেক্সাসে আরো অনেক বেশি, বা সিয়াটলে আরো অনেক বেশি, নিউ ইয়র্কে এটা কিছুই না, তাই না? এটা বেশি হলো আমার এরিয়ার উপর বেস করে। তো এটা টোটাল রেন্ট আমি যখন চলে যাব সেটা হলো 2,600 পার মান্থ। আমি আমার পিছনের ইউনিটটা অলরেডি ভাড়া আছে $800 পার মান্থ, আর সামনের যে ইউনিট 3 বেড 2 বেড যে হাউসটা, এটা ইজিলি আমি $1,800 to $2,000 ভাড়া দিতে পারবো, বেসড অন দ্য এরিয়া, বেসড অন দ্য লোকেশন। কিন্তু আমি ধরে নিছি কনজারভেটিভলি $1,800 পার মান্থ। সো টোটাল রেন্ট হলো 2,600। এখন ডিফারেন্সটা হলো 900। আর এইটা একটু পুরনো বাসা, দুইটা রুফ। আগের বাসার রুফ ছিল একটা, সিস্টেম আরেকটু ইজিয়ার। এইটাতে এক্সপেন্ডিচার আরেকটু বেশি হবে ওই বাসার চেয়ে। এটার জন্য আমি ধরে নিচ্ছি ক্যাশ ফ্লো রাফলি অ্যারাউন্ড $400 পার মান্থ। আর আমরা যদি ক্যাশ অন ক্যাশ রিটার্ন দেখি, এটার ক্যাশ অন ক্যাশ রিটার্নটা একটু কম, একটু না, প্রায় অলমোস্ট হাফ অফ দ্য প্রিভিয়াস ওয়ান। বিকজ প্রিভিয়াস ওয়ানে আমার আউট অফ পকেট ছিল $17,000 এর মতো, আর এইটাতে আউট অফ পকেট যাচ্ছে $43,000 এর মতো। সো আমার এইটার ক্যাশ অন ক্যাশ রিটার্ন হচ্ছে 11.16%, উইদাউট কনসিডারিং এনি এপ্রিসিয়েশন, ট্যাক্স অ্যাডভান্টেজ, ইকুইটি পে ডাউন। এটা যদি আমি সবকিছু কনসিডার করি, আমার দেখা যাবে এইখানকার বাসাগুলো যে জায়গায় এখন আমি কিনছি, ইটস রিয়েলি এ ক্লাস এ এরিয়া। আমি ক্লাস এ বি সি নিয়ে পরে কথা বলবো। ইটস রিয়েলি এ গ্রেট এরিয়া। আমার বাসার প্রাইস হচ্ছে, আমি যে ব্লকে থাকি এই বাসার প্রাইস গুলো হচ্ছে 300 থেকে শুরু হয়ে 450 পর্যন্ত। আর জাস্ট আমার দুই বাসা পরের ব্লক গুলাই শুরু হয় 600K দিয়ে বাসাগুলো, যে বাসাগুলোর পিকচার আমি দেখাইছি আর কি। সো এইটার এখানে একটা কোশ্চেন আছে, এই বাসাটা ইউনিট কয়টা? 3টা? না, এই বাসা ইউনিট দুইটা। মানে একটা হচ্ছে মেইন বাসা যেটা 3 বেড 2 বাথ, যেটাতে আমি এখন থাকি। পিছনে হলো একটা গ্যারাজ অ্যাপার্টমেন্ট আছে যেটাতে 1 বেড 1 বাথ। ও আচ্ছা, তার মানে আপনি ভাড়া কালেক্ট 2,600 হবে না, রাইট? যেটা আপনি থাকেন ওটা তো আপনি না, ওইটাই তো আমি হিসাবটা করতে হবে আমার ওইভাবে, তাহলে তো আচ্ছা তাই না? এই বাসাতেও আমার প্ল্যান হচ্ছে 2-3 বছর থাকার পরে আচ্ছা
আমি চলে যাব অন্য একটা বাসায়, মেবি আর হাউস হ্যাক করবো না। সে কারণেই বলতেছি একটা গোল থাকবে আমার 3 to 5 years এর গোল। I will not do this all the time. আমি অলরেডি অনেকবার মুভ করছি। মুভিং ইজ নট ভেরি ফান থিং, তাই না? একটা জায়গায় সেটেল হওয়ার পরে হ্যাঁ জায়গার প্রতি একটা হয়ে যায়, একটা ভালো লাগা। মানে আমি এত মুভ অলরেডি অনেকগুলো মুভ তো করছি, অ্যাপার্টমেন্ট থেকে প্রথম হাউস হ্যাক, মানে আমি বিয়ে করছি 2018 সালে, বিয়ে করার পর প্রথম অ্যাপার্টমেন্ট চেঞ্জ করছি, ওইটার পরে আরেকটা অ্যাপার্টমেন্টে গেছি, পরে আমার প্রথম বাসায় গেছি, পরে সেকেন্ড বাসায়, অলরেডি অনেক মুভিং হয়ে গেছে। বাট এই যে 2600টা হচ্ছে আমি যখন চলে যাব, তাই না? কিন্তু এখানেও আরেকটা জিনিস, ওই আরেকটা কোশ্চেন আছে, এটা হচ্ছে হ্যাঁ। রেন্টটা যে এস্টিমেট করলেন, এটা কি জিলো এস্টিমেট বা রেড ফিন না না এস্টিমেট না, ওগুলো, না এইটা আপনি? তো জিরো এস্টিমেট না, কিন্তু এইটা খুব ইজিলি এই জিনিসটা আপনারা যদি, আমার এখন রেন্ট এস্টিমেট $50 বেশি এদিক সেদিক হয় না, কারণ আমি এটা করতেছি প্রায় মোর দেন 3 ইয়ার্স, তাই না? আপনারা দেখবেন কি যে কোনো একটা এরিয়াতে যদি রেন্টটা দেখতে চান, হ্যাঁ রেন্টোমিটার আছে, জিলো এস্টিমেট আছে, কিন্তু বেসিক্যালি আপনারা যে জিনিসটা দেখবেন যে আপনারা জিলোতে যান বা rent.com-এ যান বা realtor.com-এ যান এবং দেখেন কি ধরনের বাসা কত টাকা রেন্ট চাইতেছে। আমি যদি ওইটা চেক করি, এই এরিয়ার আশেপাশে 3 বেড 2 বেড সিমিলার টাইপ অফ স্কোয়ার ফুটেজ, সিমিলার টাইপ অফ অ্যামিনিটি, রেন্ট গুলো চাচ্ছে 1800 থেকে 2000 এর মধ্যে। তাহলে আমি সেফলি এস্টিমেট করতে পারি যে আমি ওই রকমই পাবো, তাই না? এখন অনেক বাসা 2500 টাকা চাবো, কিন্তু ওগুলো ধরেন খুবই রেনোভেটেড বাথরুমস, রেনোভেটেড কিচেন, তাই না? আমার বাসা ওই হ্যাঁ, রকম। ওটাই ভাই, আমি যা বলতে চাচ্ছি অ্যাপল টু অ্যাপল ম্যাচ করাটা, মানে হাউ ইউ ডু ইট, রাইট? সো এটা জাস্ট দেখতে দেখতে করতে, আচ্ছা আচ্ছা মানে দেখতে দেখতে আপনার একটা আইডিয়া হয়ে আচ্ছা যাবে। আচ্ছা, And you এক্সপিরিয়েন্স। can, হ্যাঁ এক্সপিরিয়েন্স, এবং ইউ ক্যান অলওয়েজ ইউ ডোন্ট হ্যাভ টু, দ্যাটস দ্য বিউটি অফ এই রিয়েল এস্টেটের জিনিসটা। আমি যে জিনিসটা দেখলাম, অনেকেই আছে যে আপনি দেখেন আশেপাশে যদি খুঁজতে থাকেন, দেখবেন যে হয়তো বা বাংলাদেশিও করতেছে বা আপনার কো ওয়ার্কার বা ফ্রেন্ড, অনেকেই দেখবেন যে রিয়েল এস্টেট করে না যে তা না। এবং আই ফাইন্ড দিস পিপল, ইভেন ইফ দে বিকাম মাল্টি মিলিয়নিয়ার্স, দে আর উইলিং টু শেয়ার দেয়ার নলেজ। আপনি যদি একটু কোনো কোয়েশ্চেন করেন, কেউ ধরেন করতেছে এটা 10 বছর ধরে, আপনি জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তো যে হাউ মাচ ক্যান আই রেন্ট দিস ফর, আপনার তো একটু গাইডেন্স লাগবে, তাই না? আপনি যে এরিয়াতে কিনবেন। আমারও কিন্তু মেন্টর ছিল, এখনো আছে, সে আমার এক্স কো ওয়ার্কার, সে আমাকে এনকারেজ করছে। ওই বেসিক্যালি যখন আমি চিন্তা করতেছিলাম সাইড হাসেলের কথা, ও আমাকে বলছিল যে ও আমি তো রেন্টাল থেকে আমার স্যালারির চেয়ে বেশি টাকা পাই। আমি বলি হোয়াট, রিয়েলি? হ্যাঁ, বাট হি ইজ বিন ডুইং ইট ফর 11 years and I have only really started. So it's possible. And he hasn't done that many like super innovative strategy or anything like that. Just regular buy and hold. But ওকে না শুরু করছে 2010 থেকে, তখন বাসার প্রাইস আরো কম ছিল। সো টাইমিং অনুযায়ী he became little bit lucky, not lucky. He took action and it worked out for him. আচ্ছা, তো এটা হলো আমার সেকেন্ড হাউস হ্যাক, যেটা আমি কারেন্টলি আছি, এইটার নাম্বারস। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখি আমি। আচ্ছা, তো স্টেপস, এই যে জিনিসগুলো যে করব আমরা, এই জিনিসটা তো আমরা অন এ হুইম ডিসিশন মেকিং করব না। এই জিনিস it's I feel like that's a 3 to 5 year plan. It's in my opinion, you can have your own set of plans. You can do one house hack and then just like okay, একটা house hack করছি, 2 বছর ছিলাম বা 1 বছর ছিলাম, and then I'm gonna buy a different house. আচ্ছা ঠিক আছে, select a plan. My plan is 5 year plan, যে আমি 5 বছর পর্যন্ত এটা করব, এরপর আমি আর হাউস হ্যাকিং করব না। আমি and that's, এটা খালি তো আপনি একা করতেছেন, আপনি সিঙ্গেল থাকলে you can do whatever you want. You can do this on a single family unit too. আপনারা যদি ম্যারিড না হন, ইভেন ম্যারিড পিপলও করে অনেক, আপনার 1 বেডরুম মাস্টার বেড মাস্টার বাথে থাকলেন, বাকি 2টা ইউনিট ভাড়া দিয়ে দিলেন, অনেকেই তো করে। সিঙ্গেল ফ্যামিলিতে কিন্তু এটা করা সম্ভব। একটু ম্যারিড হলে একটু ডিফিকাল্ট হয়, প্রবাবলি বিকজ ইউ ওয়ান্ট little bit more privacy, little bit more your own space.
সিঙ্গেল পার্সন হলে আপনি 3 বেড 2 bath অথবা 4 বেড, আই উড সে ফর সিঙ্গেল গাইজ 4 বেড, অ্যাটলিস্ট 4 বেড 2 bath কিনলে একটা আপনি থাকলেন আর 3টা রুম ভাড়া দিয়ে দিলেন, এটাও কিন্তু হাউস হ্যাক। এইটা হলো যে ইটস দ্য সেম কাইন্ড অফ থিং। ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু ইট উইথ 3 বেড 2 bath and then by after 1 year 4 বেড 2 bath, আপনার 2টা বাসা হয়ে গেল। সিঙ্গেল থাকলে বরং এটা করাটা ইজিয়ার সব সময়। কারণ কেন আমি বলতেছি এই জিনিসটা, ভালো জায়গায় মাল্টি ফ্যামিলি পাওয়াটা একটু ডিফিকাল্ট, ইট উইল টেক টাইম and you have to take action almost immediately. কিন্তু সিঙ্গেল ফ্যামিলি তো অহরহ অনেক অনেক আসে, আপনি সিঙ্গেল ফ্যামিলিতে এটা করতে পারবেন। কেন ম্যাক্সিমাম যখন আমরা স্টুডেন্ট ছিলাম সবাই তো আমরা স্পেস মোরলেস শেয়ার করছি, রুমমেট ছিল, তাই না? সো সিঙ্গেল ফ্যামিলি দিয়ে এটা করা যায়। আমি নিজে ওই সিঙ্গেল ফ্যামিলিটা বলি নাই, বিকজ আই স্টার্টেড আফটার আই বিকেম ম্যারিড। আচ্ছা ঠিক আছে, আপনি স্টেপস টু কনসিডার। তো ক্রাইটেরিয়া সিলেক্ট করবেন যে আপনি মাল্টি ফ্যামিলি করবেন কিনা অথবা সিঙ্গেল ফ্যামিলি করবেন কিনা। যেটা আমি বলতেছিলাম যে সিঙ্গেল ফ্যামিলি ইউ ক্যান রেন্ট আউট রুমস এন্ড হাউস হ্যাক ইন এ সিঙ্গেল ফ্যামিলি টু। ক্লাস অফ এরিয়া অর প্রপার্টি A B C D। আচ্ছা, আমি কিভাবে ক্লাসগুলো ডিফাইন করি, অনেকে অনেকভাবে ডিফাইন করে। ক্লাস ডি হচ্ছে those areas যেটাতে আপনি দিনের বেলায় হাঁটতে কমফোর্টেবল ফিল করবেন না। এইটা যে কোনো ধরনেরই এরিয়া হইতে পারে। আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সিটিতে এরকম এরিয়া আছে যেখানে you could probably drive but you would probably not feel comfortable walking by yourself during the daytime. That's a D area for me. C area is, in my opinion, an area যেটাতে আপনি দিনের বেলায় হাঁটতে পারবেন but you will not feel comfortable walking at night by yourself. আচ্ছা, বি এরিয়া। বি এরিয়াটা সাধারণত আমার মতে হলো সুইট স্পট, যেটাতে আপনার সেফটি আছে, আপনি সকালেও হাঁটতে পারবেন, রাতেও হাঁটতে পারবেন। এই বি এরিয়ার ধরেন বাসাগুলার প্রাইস মোর ইন দ্য মিডিয়ান রেঞ্জ, লিটল লেস দেন মিডিয়ান রেঞ্জ। বি এরও কিছু রেঞ্জ আছে, ধরেন বি প্লাস বলে, বি মাইনাস বলে। কিছু রেন্টাল প্রপার্টি আছে, কিছু ওনার অকুপাইড হাউস আছে। ধরেন বাসার সামনে যে কারগুলা পার্ক করা, ধরেন ওয়ার্ক ভ্যানস, পিক আপ ট্রাকস থাকতে পারে, বা রেগুলার ধরেন নর্মাল কার্স গুলা থাকবে। মানে রেন্টারও আছে, ওনার অকুপাইড আছে। ইয়ার্ডস গুলা মোর অর লেস টেকেন কেয়ার অফ, সামটাইমস কুড বি নট দ্যাট টেকেন কেয়ার অফ। বাসাগুলো মোটামুটি ভালো কন্ডিশন। এ ক্লাস হচ্ছে যেটা, যে এরিয়া, সেটা হলো ওইখানে আপনারা দেখবেন যে লাইক এ ক্লাস ইজ, আমি বলতেছি না যে এটা এ প্লাস ক্লাস যেখানে $1 million এর হাউস আছে, সেটা বলতেছি না। এই ক্লাস হচ্ছে যে ধরেন 90% people are owner occupied, yards are maintained really nicely, you're seeing that kids are playing, people are walking their dogs, they're jogging, biking, there are probably nicer cars like Range Rovers, Porsche parked nearby. ক্লাস এ তে আসলে কেনাটা একটু ডিফিকাল্ট, কারণ ওইখানে বাড়ির গুলোর দামগুলো বেশি হয়, ভাড়া ওইভাবে অত বেশি হয় না। এখন আমি এই ব্যাটন রুজে একটা 600K দিয়ে যদি বাসা কিনি, really cannot rent it for $5,000, so it's not really gonna make money. I mean 300K এর একটা বাসা কিনে আমি হয়তোবা 2,400-2,500 দিয়ে রেন্ট দিতে পারি, that will make sense. তো 600K এর বাসা হয়তোবা at best 3,000 দিয়ে ভাড়া দিব। যে 3,000 নিয়ে ব্যাটন রুজে ভাড়া নেবে সে বাসা কিনেই ফেলবে বেসিক্যালি, তাই না? সো ডিপেন্ডস। আচ্ছা, তো প্রাইস রেঞ্জ, তো আপনি কি প্রাইস রেঞ্জ কিভাবে প্রাইস রেঞ্জটা করবেন, তাই না? তো প্রাইস রেঞ্জের যে বিষয়টা, সেটা হচ্ছে যে প্রাইস রেঞ্জের ব্যাপারে আমি একটা ছোট্ট টিপ দিব, যে আপনার মাথায় একটা আইডিয়া থাকতে পারে। আমি যখন আমার প্রথম বাসাটা কিনি, আমার মাথায় ছিল 250 থেকে 260 এর মধ্যে আমি কিনবো, কিন্তু আমি আলটিমেটলি বাসাটা কিনছি 299 দিয়ে। আপনি দেখবেন যে লাস্ট 6 মান্থে আপনি যে ধরনের বাসা কিনতে চান,
লাস্ট 6 মান্থ বা লাস্ট 3 মান্থস ওই বাসাগুলো কত টাকায় বিক্রি হয়েছে। তো ওইটার উপর বেস করে ইউ উইল গেট এ প্রাইস রেঞ্জ যে এইটার মধ্যে আপনাকে কিনতে হবে। আর এখন মার্কেট কিন্তু সুপার হট, ইফ ইউ ডোন্ট অ্যাবসলিউটলি নিড ইট ইউ মাইট keep an eye on the market and see where is it going. আমি বলতেছি again location location location, it is the most important thing. লোকেশন ভালো থাকলে আপনি ভালো রেন্টার পাবে, আপনার বাসা অ্যাপ্রিশিয়েট হবে, আপনার হ্যাসেল ফ্রি হবে, সবকিছুই হবে। তো এগুলা করার সাথে সাথে আপনি বিগার পকেটস, দ্যাটস ওয়্যার আই লার্ন লট অফ থিংস। বিগার পকেটস রিয়েল এস্টেটের জন্য খুবই ফেমাস forums, they have a lot of podcasts, they have a lot of articles. Read books, you know. I'll speak about few books in the later part of the resources, but read a book or 3, you know. এরপর REIA, এটা হচ্ছে যে রিয়েল এস্টেট ইনভেস্টর্স মিটিং। You can attend those meetings. There are meetings. আপনি meetup.com এ যান, রিয়েল এস্টেট লিখে সার্চ দেন, you'll find groups. Go there physically, meet with people, meet with contractors, meet with lenders, meet with realtors. Have an experience. এরপর you look around, you ask around, you find a lender, you find a realtor. Then you can set up search criteria on Zillow, Redfin, and realtor.com. I had alert set up যে যখনই কোনো মাল্টিফ্যামিলি মার্কেটে আসবে, they send me notification immediately with email. এখানে এটা তারপর আমি যখন আমার পরেরটা কিনছি, এটার জন্য আমি সেট আপ করে রাখছিলাম মাল্টিপল keywords like attached apartment or detached apartment or additional dwelling unit, এরকম কোনো লেখা। অনেক সময় হয় কি, অনেক লিস্টিং আসে এবং লিস্টিং গুলা খুব বেশি ওইভাবে মানে লিস্টটা দেখে বোঝা যায় না, হয়তো বা লেখা থাকে অ্যাপার্টমেন্ট আছে, মাদার ইন ল সুইট আছে, কিন্তু এইটাই আর কি যেটা আপনার দরকার। তো ওইভাবে সেট করে রাখবেন সার্চ ক্রাইটেরিয়া। as soon as something pops up, you call your realtor and you go and look at the property and start making offers, and then good luck, you know. মার্কেট যেভাবে এখন হয়তোবা আপনাকে অ্যাগ্রেসিভ অফার করতে হবে, এটা আপনি রিয়েলটরের সাথে ডিসকাস করবেন। ডিফারেন্ট এরিয়া রিকোয়ার্স ডিফারেন্ট স্ট্র্যাটেজি, ডিফারেন্ট লোকেশন রিকোয়ার্স ডিফারেন্ট টাইপস অফ প্রপার্টি রিকোয়ার্স ডিফারেন্ট কাইন্ড অফ অফার্স। সিচুয়েশন অনুযায়ী কি ধরনের অফার করবেন, এটা রিয়েলটর, একটা এক্সপিরিয়েন্স রিয়েলটর উইল গাইড ইউ থ্রু। আচ্ছা, তো এখন আমরা কথা বলছি যে এতক্ষণ তো আমরা কথা বললাম যে আপনি রিয়েল এস্টেটে কিভাবে স্টার্ট করলেন। ধরেন আপনি রিয়েল এস্টেট শুরু করলেন and then you are seeing the benefits. I think if you do it the right way, if you start the way that I'm saying, you will see that there are advantages in real estate. এখন আপনি যদি হাউস করার পর মনে হলো না আমি রিয়েল এস্টেট করতে চাই না, so be it, you sell it and you move on. আপনি যদি ঠিক মতো কিনেন, আপনি রিয়েল এস্টেটে টাকা লুজ করবেন না, বিকজ রিয়েল এস্টেট ইজ ভেরি ফরগিভিং, ইট ইউজুয়ালি গোজ আপ উইথ টাইম। সো আপনার লস হইতেছে বেসিক্যালি। আপনি একটা জিনিস হোল্ড করে রাখা 2 বছর 3 বছর পরে বিক্রি করে দিলেন, হয়তো বা আপনার ওইরকম প্রফিট হবে না, বাট ইউল গেট আউট। আর আপনি যখন ওই একটা হাউস হ্যাক করছেন, ইউ অলরেডি সেভ সাম মানি অন রেন্ট, তাই না? বিকজ somebody else was paying bit part of your rent, so you already had some equity and stuff like that, so it will be forgiving is what I'm trying to say. এখন আপনি একটা দুইটা হাউস হ্যাক করলেন, আপনি এখন রেডি যে আচ্ছা ঠিক আছে আমি স্কেল আপ করব, আই লাইক ইট, দিস ইজ ফর মি, ঠিক আছে? তো এটা করার জন্য আমি বলবো দুইটা ওয়ে আছে। একটা হলো ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট ওয়ে, এটা হচ্ছে ইনোভেটিভ ইনভেস্টমেন্ট ওয়ে। ট্রেডিশনাল ওয়েটা কি, 20 to 25% ডাউন দিতে হবে, বেসড অন আপনার ইনকাম, বেসড অন prices of the house. You can buy 1 or 2 houses each year or maybe every other year, depends on your goal, তাই না? অথবা আপনি 3 বছরে একটা বাসা কিনলেন, আপনি 10 বছরে 3টা বাসা কিনলেন। আপনার গোল, আপনার অ্যাবিলিটি, আপনার ডিজায়ার, আপনার হাসল, সবকিছুর উপরে এটা ডিপেন্ড করবে।
A traditional way usually becomes harder after you buy 4 houses. The conventional loan gets limited at 10 houses. Like one person can buy 10 houses using Freddie Mac, Fannie Mae, which are government-backed loans, government-backed mortgages. আপনি 10টা কিনতে পারবেন based on current rule. Rules always change. They can limit that to 6, 5, whatever, or 20. আপনি আর আপনার স্পাউস দুজনেই যদি ইনকাম করেন, you can each buy 10 houses. So what you have to do, take the loans against your name only. Don't include your wife. If you and your wife both are earning a decent amount of money, it will depend. আমি যে লোনগুলো নিচ্ছি সবগুলো লোন আমার নামে, সোফার 3টা লোনই আমার নামে। In future, I'll try to buy 1 or 2 more houses with my wife's income. দেখি কি হয়, আমি একটু ইনোভেটিভ স্টাইলে ইনভেস্টমেন্ট করব, এটা হলো আমার নেক্সট স্টেজ। আমি আপাতত একটু টাকা সেভ করতেছি, স্কেল আপ করার জন্য আমি নেটওয়ার্কিং করতেছি। আমার অলরেডি একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ নেটওয়ার্ক আছে। আমি বলবো না ভেরি গুড নেটওয়ার্ক, কারণ আমিও তো আসলে তো নতুনই বলতে গেলে। আমি প্রবলি এখনো প্রাইমারি স্কুলে পড়ি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের। আচ্ছা, তো ইনোভেটিভ ইনভেস্টমেন্ট স্কেল আপের জন্য প্রথমটা যেটা ওটা আমি নিয়ে আরো কথা বলবো, সেলার ফাইন্যান্স। সেলার ফাইন্যান্স হলো এরকম একটা জিনিস, যদি বাসার মালিক যে সেলার, সে যদি বাসাটা আউটরাইট ওন করে, ইউ ক্যান বাই দ্যাট হাউস ফ্রম হিম ডাইরেক্টলি। এটা আপনার লোনের হইতেছেন, আপনি ওকে ডাইরেক্টলি টাকা দিচ্ছেন, এটা কোনো লিমিট নাই। আপনি সেলার ফাইন্যান্সে 100, 1000 বাড়ি কিনতে পারেন। এটা লিটল বিট ডিফিকাল্ট বাট ইটস ডুয়েবল। সাবজেক্ট টু হলো একটা স্ট্র্যাটেজি ওইরকম। এটা আপনারা আসলে গুগল সার্চ করে দেখে নিতে পারেন। সাবজেক্ট টু একটু কমপ্লিকেটেড, অনেকে এটা পছন্দ করে, অনেকে পছন্দ করে না। 1031 এক্সচেঞ্জ, এইটা হচ্ছে একটা ট্যাক্স কোড। এই জিনিসটা হচ্ছে, ধরেন আমি একটা যদি এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা বাসা 200K দিয়ে কিনছেন এবং বাসাটা ধরেন 3 থেকে 4 বছর পরে 300K দিয়ে বিক্রি করছে। তো আপনার যে 100K প্রফিট হয়েছে, এটার প্রতি তো আপনার ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে, তাই না? কিন্তু আপনি যদি 1031 এক্সচেঞ্জ করেন, আপনি ওই টাকাটা দিয়ে যদি আগের বাসার চেয়ে বড় কোনো বাসা কিনেন, বিগার ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনেন, মাল্টিপল ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে পারবেন, তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এইভাবেও অনেকে গ্রো করে। একটা বাসা কিনে ওইটা ধরেন 2-3 বছর পরে একটু ফিক্স আপ করে প্রপার্টি ভ্যালু বাড়ায় বিক্রি করে দিল, টাকাটা পাইলো, ওই টাকাটা দিয়ে 2টা নতুন বাড়ি কিনলো। এটাও একটা স্ট্র্যাটেজি। আর অবশ্যই সবসময় কমার্শিয়াল লোনস আছে। কমার্শিয়াল লোনস গুলা কনভেনশনাল লোনের মতো ইজি হবে না। কমার্শিয়াল লোনস মানে আপনি ধরেন স্মল ব্যাংকস থেকে নিচ্ছেন বা ক্রেডিট ইউনিয়ন থেকে নিচ্ছেন, এগুলোর অ্যামortization রেট সাধারণত 15-20 ইয়ার্স হবে, বেলুন পেমেন্ট থাকে। এগুলা আপনারা যখন কমার্শিয়াল লোনসে যাবেন তখন এগুলো আসলে আপনারা জানতে পারবেন। আচ্ছা, তো আমি ইনোভেটিভ স্ট্র্যাটেজির বার্ন নিয়ে আমি একটু কথা বলবো, because it's really doable for us, anybody really. It requires little bit more involvement than a passive investment. তো আমি দেখাচ্ছি, এটা একটা রিয়েল এক্সাম্পল আমার এক ফ্রেন্ড করছে ইন ব্যাটন রুজ। এই যে বাসাটা দেখতে পারতেছেন, এই যে কিচেনটার অবস্থা একটু খারাপ, বাথরুমটা পুরনো, বাসার আশেপাশে ওভারগ্রোন ইয়ার্ড, ট্রিজ, শার্বস, তার মানে বাসাটা নিডস রিপেয়ার্স, ইটস নট ইন এ গুড কন্ডিশন। এইটা আসলে খুব একটা ভালো বাসা না, এটা মানুষজন ওইভাবে কিনবেও না, তাই না? আপনি একটা বাসা কিনতে গেলে এই ধরনের বাসা কিনবেন না, এইটাতে আপনার রিপেয়ার করতে হবে। You have to fix up the kitchen, you have to fix up the bathrooms and all those things. আচ্ছা, তো নেক্সট স্লাইডে যদি যায়, ফিক্স আপ করার পর that's how this house now looks like. You fix up the bathroom, you have some tiles in the bathroom, granite countertop in the kitchen, you painted, you had new floors, new ceiling fans, polished the floors, kept up the yard work,
সো একটা বাসা যেটা ডিসরিপেয়ার কন্ডিশনে ছিল, একটু খারাপ কন্ডিশনে ছিল, সেই বাসাটা আপনি রেনোভেট করছেন বা রিহ্যাব করছেন, তাই না? আচ্ছা, তো লেটস লুক এট দ্য নাম্বারস এন্ড হাউ এন্ড ওয়াই ইট ক্যান বি ডান এন্ড ওয়াই ইট ইজ অসম। আচ্ছা, সো দ্য বার হলো প্রথম জিনিস হলো বাই। এই বাসাটায় আপনি লোন নিতেছেন না, এই বাসাটা আপনি কিনবেন ফুল ক্যাশ দিয়ে, কারণ এই বাসায় যে আপনি ডিসরিপেয়ার কন্ডিশন দেখছেন, এই বাসা would not be allowed to have conventional loans. এইটা আপনার ক্যাশ দিয়ে কিনতে হবে। এখন আপনি বলতে পারেন যে আরে 150K is a lot of money, আমি কেমনে এত টাকা পাবো? There আপনি you guys can loan it from other people. আপনি ওদেরকে আমি দেখাবো যে রিটার্ন কিভাবে হয়। That's how people do it. Not many people have 150K or 200K lying around. They probably have 40-50K. They loan from other people or they bring in partners. ধরেন আপনার 2 জন 3 জন 4 জন ফ্রেন্ড মিলে করতেছে, ওদের কাছ থেকে আপনি টাকা বললেন যে ওদেরকে আপনি 10% ইন্টারেস্ট রেট দিবেন ওদেরকে, you are loaning the money for 6 months. এভাবে করতে পারেন। অথবা আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমরা 4 জন ফ্রেন্ড মিলে প্রত্যেকে আমরা 50,000 টাকা করে দিচ্ছি, 4 জন ফ্রেন্ড মিলে will become equity partner. There are a lot of ways you can do it, but you need to buy this house full cash. You have to estimate যে what would be the price after you fix it up, তাই না? ARV means after repair value. আপনি যে বাসাটা 150K ফুল ক্যাশ দিয়ে কিনতেছেন, এটার একটা হাই ভ্যালু থাকতে হবে রিপেয়ার করার পর। তো রিহ্যাব করলেন, বাই পোর্শনটা গেল, এরপর হলো রিহ্যাব রাফলি $50,000 লাগছে বাসাটা রিহ্যাব করতে, বাথরুম, কিচেন করতে। তো এই বাসাটা আপনি somebody is talking, maybe need to mute them, I don't know. আচ্ছা, তো ধরেন এই বাসাটা আপনি রেন্ট দিলেন $2,000 পার মান্থ। এই বাসা আপনি ইজিলি $2,000 পার মান্থ রেন্ট দিতে পারবেন। বিকজ ওয়াই? বিকজ ইটস কমপ্লিটলি রেনোভেটেড, লুকস নিউ, পিপল উইল লাইন আপ টু রেন্ট দিস প্রপার্টি ফর $2,000। এরপর হচ্ছে ক্রুশাল পার্টটা। এখন পর্যন্ত কিন্তু কোনো জায়গায় আপনি কোনো অর্গানাইজেশন বা কোনো ব্যাংক থেকে লোন নেন নাই, এই টাকাটা কিন্তু আপনি আপনার ফ্রেন্ডস অথবা আদার পিপল থেকে লোন নিছেন। এই যে 150 আর 50K 200K এটা লোন নিছেন। এখন আপনি এটা রিফাইন্যান্স করবেন। রিফাইন্যান্স কি? ইউর গোনা টেক আ লোন এগেইনস্ট দ্য হাউস নাও, বিকজ ইউ হ্যাভ এ হাউস which you are estimating the value to be around 260K. এই যে প্রথমে আপনি ARV এস্টিমেট করে নিছেন, ঠিক আছে? So after you rehab the house, it appraised for little more than what you estimated. It could be little less, little more. আমি এটা নিয়েও বলবো যে আপনি যে এস্টিমেট করছেন এটা appraised for 280K. You can take a loan against 75% of the appraisal value. ঠিক আছে? এখন ব্যাংক টু ব্যাংক ওয়াইজ এটা ভ্যারি করে। কোনো ব্যাংক আছে 80% দেয়, কোনো ব্যাংক আছে বলে না আমি 70% দিব, বাট 75% ইজ ভেরি কমন ইন দ্য ইন্ডাস্ট্রি। ঠিক আছে? তো এই যে লোনটা যে নিতে পারবে, দেখেন লোন কত হচ্ছে 210K। আপনার অল ক্যাশ ইনভেস্টেড কত? 200K. You are pulling out all the monies that you put in the deal, 200K, plus you can also take out additional 10,000K. You are repeating, you are doing it again. So this process usually takes roughly 5 to 6 months. আপনার বাসা ফিক্স আপ করা, একটা রেন্টালের কাছে দেয়া, তারপর লোন নেয়া। কিন্তু এটা যদি আপনি একটা দুইটা করে ফেলেন, কানেকশন ডেভেলপ করে ফেলেন, কন্ট্রাক্টরদের সাথে পরিচয় হয়ে যায়, প্রথম বছর ধরেন 2টা করলেন, আপনি দ্বিতীয় বছর ইজিলি 4টা করতে পারবেন, তৃতীয় বছর আপনি ইজিলি 10টা করতে পারবেন। And I have seen people do it in front of my own eyes. এটার মধ্যে কিছু রিস্ক তো আছেই, তাই না? এইটা উইদাউট রিস্ক না, কারণ আপনি লোন করতেছেন 200K এর মতো, আপনার রিহ্যাব করতে হইতেছে,
আপনার রেন্ট করতে হইতেছে, কিন্তু এটার যে বেনিফিটটা ইউ ক্যান স্কেলেবল, ওয়ান্স ইউ ডু ইট ওয়ান্স you can become comfortable with this process and you can do it over and over again. So here এইখানকার লোন টার্ম গুলো অতটা ভালো হবে না। আপনার লোন আপনি এটাতে এই প্রসেসটা, এই যে ক্যাশ আউট রিফাইন্যান্স করতেছেন, এটাতে আপনি ইন্টারেস্ট রেট সাধারণত 4 to 5% হবে। হয়তো আপনার ক্যাশ ফ্লো অত ভালো হবে না, $100-200 পার মান্থ হবে, বাট ইউ হ্যাভ $0 in the deal. So basically you're having infinite returns. You have, এটা হলো আইডিয়াল সিনারিও, তাই না? আমি একটা আইডিয়াল সিনারিওর কথা বলতেছি। ধরেন আপনার বাসা অ্যাপ্রেজ হইছে 250K, পুরোটা হয় নাই, আপনি কোনো ক্যাশ আউট করতে পারতেছেন, আপনি $10,000 উল্টা আরো ইনভেস্টমেন্ট প্রপার্টিতে রেখে দিচ্ছেন। থিঙ্ক অ্যাবাউট ইট, আপনি যদি এটা যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে কিনতে চাইতেন, হ্যাঁ, somebody is raising a hand. আচ্ছা ভাইয়া, তাহলে তো এই ক্ষেত্রে আমার এস্টিমেশনটা মানে স্পট অন হইতে হবে, আদারওয়াইজ তো মানি মেক করাটা টাফ হয়ে যাবে, তাই না? No, that is true, and that's why I'm saying this is after you have the experience. I'm not saying do it. আমার এখন একটা ডিসেন্ট আইডিয়া আছে কোন জায়গার কি প্রাইস হবে, কিন্তু আমি এই প্রসেসটাই যদি যাই, I will bring in another little bit more experienced person. I'll probably pay him a fee, like I'll pay him $4,000-5,000 just for his consultation or whatever. মানে একটা কোটেশন দেওয়ার জন্য আপনি তাকে পে করবেন? না, not necessarily quotation. I can pay him for his resources too. ওকে, মানে যে ওর যে কন্ট্রাক্টর আছে, ও আমাকে হেল্প করবে কেন, ওরও তো অনেক কাজ আছে, তাই না? রাইট রাইট। So that I can give him something. ঠিক আছে, আর আমি যদি এই জিনিসটা একবার দুইবার করে ফেলি, then I don't necessarily need his help anymore, তাই না? Because then এই জিনিসটা করতে হলেও কি, the thing is, once you do it once or twice, people will see that you can do it and you can make money, and then people will come to you with money. Trust me, I see it in front of my own eyes. I mean, that guy now probably does 10-15 house every year. ও আমার 1 বছর আগে স্টার্ট করছে, but he took a bigger risk. আমি নিজে হলো engineer, I didn't feel comfortable to take risk like that at the beginning. Now I'm a little bit more comfortable. Now I can do something like that. But ও স্টার্ট করছে এটা 2019 সালে। এখন আমি লাইক pretty much every other week দেখি ও একটা করে নতুন বাসা কিনতেছে। ওকে সব নিজের টাকা দিয়ে কিনতেছে? No. People are giving him money. He's buying them and he's giving them a good return back or equity partnership, whatever. তাই না? বিভিন্ন ধরনের পার্টনারশিপ হতে পারে। কিন্তু এটার মেইন অ্যাডভান্টেজ হলো it's highly scalable. You can repeat the same money and do it over and over and over again. Because let's be honest, আমি যদি একটা, it will be, unless you are super high income earner, they're probably not gonna be feasible to buy more than one house a year. তাই না? $50,000 down payment, $60,000 down payment, 1 বছরে এই টাকা সেভ করা ম্যাক্সিমাম পিপলের জন্যই ডিফিকাল্ট। বাট ইফ ইউ ক্যান রিসাইকেল দ্য সেম মানি ওভার অ্যান্ড ওভার এগেন, ইউ ক্যান স্কেল আপ, এন্ড ডিপেন্ডস অন হাউ মাচ ইউ ওয়ান্ট টু স্কেল আপ, তাই না? তুমি আপনারা প্রতি বছর 2টা বাসাও করতে পারেন, 4টা বাসাও করতে পারেন, এটা ডিপেন্ড করে। হ্যাঁ, ইটস আপ টু ইউ। আচ্ছা, তো দেখি নেক্সট স্লাইড। আচ্ছা, এইটা হলো, আমি তো এতক্ষণ সব ভালো ভালো কথা বলছি, রিয়েল এস্টেটের অল দ্য অ্যাডভান্টেজেস এন্ড এভরিথিং, বাট রিয়েল এস্টেটেরও কিছু, অবশ্যই সবকিছুরই যেগুলোর অ্যাডভান্টেজ আছে, কিছু পিটফল আছে। এটার জন্য আপনি অবশ্যই সবসময় একটা জিনিস কেনার আগে, একটা বাসা কেনার আগে সবসময় অলওয়েজ হ্যাভ এন এক্সিট প্ল্যান। তো এক্সিট প্ল্যান গুলো কি? একটা ডুপ্লেক্স যদি কিনেন, ডুপ্লেক্স মার্কেটে খুব বেশি আসে না, ডুপ্লেক্স সাধারণত সবাই কিনতে চায় না, তাই না? তো আপনি যদি একটা ভালো এরিয়ায় ভালো ডুপ্লেক্স কিনেন, আপনি যখন এটা মার্কেটে ছাড়বেন, হ্যাঁ, আপনি বের হয়ে আসতে পারবেন। কিন্তু আপনি খুবই উইয়ার্ড
নট ভেরি ফাংশনাল, উইয়ার্ড লুকিং একটা বাসা কিনেন, দেখে মনে হইতেছে যে চিপ বাসা আমি কিনতেছি, চিপে পাইতেছি, কিন্তু আপনি যখন বিক্রি করতে যাবেন দেখবেন যে কেউ কিনতেছে না। সো অলওয়েজ হ্যাভ অ্যান এক্সিট প্ল্যান, যে আপনার অন্যান্য নিডে হইতে পারে, হয়তো বা লাইফ throws a monkey wrench at you at whatever time you need to get out. রিয়েল এস্টেট তো স্টকের মতো তো লিকুইড না, তাই না, যে আপনি চাইলেন আর বিক্রি করে ফেলেন। It will probably take you a month or two to get out. But if you buy right, if you have the plans, you can exit, hopefully with a profit. আচ্ছা, আর আপনি যখন রিয়েল এস্টেটের পোর্টফোলিওটা একটু বড় করতেছেন, একটু বড় হইতেছে, মোর দেন 4, 5, 6 হাউসেস, স্প্রেড আউট ইউর পোর্টফোলিও লিটল বিট। আমি লুইজিয়ানাতে থাকি, একটা হারিকেন আইসা, it can totally decimate my portfolio. So if I grow a little bit more, আমার পোর্টফোলিও বা আমার বাসাগুলো একটু বিভিন্ন জায়গায় স্প্রেড আউট করে রাখতে হবে। আমি সবই যে ব্যাটন রুজেই কিনবো, নট নেসেসারিলি। I can get into apartment syndication. I can buy different classes of house. আমার যে সব সিঙ্গেল ফ্যামিলি কিনতে হবে তা না, সব ডুপ্লেক্স কিনতে হবে তা না, আমি অ্যাপার্টমেন্টও কিনতে পারি, কিছু সিঙ্গেল ফ্যামিলি করতে পারি, মিক্স অ্যান্ড ম্যাচ, জাস্ট স্প্রেড আউট, মেক ইউর পোর্টফোলিও লিটল বিট ডাইভার্স। আমি ব্যাটন রুজের বদলে হয়তো আমি চিন্তা করলাম আমি আচ্ছা আরকানসায় কিছু কিনি, বা আমি অ্যালাবামায় কিছু কিনি। এগুলা এখনো মোরলেস অ্যালাবামাতে লোকজন কিনতেছে, নর্থ ক্যারোলাইনা, মেবি স্মোকিজ। আমার একটা স্মল রিগ্রেট আছে, আমি একটা ভেকেশন রেন্টাল স্মোকিজে, আমি প্রথম বাসাটা কেনার পর একটা ভেকেশন রেন্টাল কিনবো এটা প্ল্যান করছিলাম, কিন্তু কোভিড আসার পর আর কিনে ভাবছে ভেকেশন রেন্টাল তো হবে না, এই জন্য ভেকেশন রেন্টালের বদলে সিঙ্গেল ফ্যামিলি কিনছি। আমি যদি তখন স্মোকিজে বাসা কিনতাম, আমার বাজেট থাকতো 250-300K। ওই 300K এর বাসাগুলো এখন স্মোকিজে বিক্রি হইতেছে উইদিন এ ইয়ার 700-750K। মানে it has seen the growth, unimaginable growth. It kind of, মানে আমার অন্যান্য বাসাগুলো হয়তো 20-50 হাজার টাকা একটু বাড়ছে, বাট স্মোকিজে কিনলে তো অনেক বড় লোক হয়ে যায়। লোকেশন আর আপনার কোভিড রিজনের কারণে নাকি মেইন রিজনটা যেটা হইছে লোকেশনের জন্য না, কোভিড হলো মেইন কোভিড? মানুষজন স্টিমুলাস চেক পাইছে, মানুষজন স্মোকিজ স্পেশালি কেন বাড়ছে, স্মোকিজ তো অনেক মানে সেন্ট্রাল হাব। হ্যাঁ, লোকজন ফ্লাই করতে পারে না, লোকজন অন্য জায়গায় যাইতে পারে না, লোকজনের পকেটে টাকা আছে, দে ওয়েন্ট ইন স্মোকিজ এন্ড মানে ডেইলি অকুপেন্সি রেট চরম ভাবে বেড়ে গেছে। তো তোমার যেখানে ইনকাম, এন্ড আমি তো জাস্ট রেগুলার ট্রেডিশনালের কথা বললাম, অনেকে শর্ট টার্ম রেন্টাল করে, এয়ারবিএনবি, ভিআরবিও করে। এটা একটু লিটল বিট মোর ইনভলভ, আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু ডু ইট, বাট আই ক্যান ডু ইট ইন ফিউচার। You can easily make $20,000-$30,000 a month if you have 2-3 vacation rental in good areas. You can. There are a lot of people who are doing it. I'm not doing it, but there are a lot of people who are doing it. Eita to mane bahut lokjon, they're giving up their jobs and just managing those rentals. Karon jodi rental manage kora proti mashe 20-25 হাজার টাকা ইনকাম করে, ইটস সো মাচ মোর দ্যান 200K, তাই না? আরো কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যে ফ্ল্যাট জোন কিনা, ইন্স্যুরেন্স কিরকম হইতে পারে, এজ অফ দ্য হাউস, ইউ লুক ফর হিডেন প্রবলেমস, ইন্সপেকশন করাইতে হবে। আমি আবার রিপিট করতেছি, আমি লোকেশন লোকেশন লোকেশন, এন্ড ডোন্ট জাস্ট বাই চিপ। একটা বাসা চিপ হইলেই যে সবসময় ভালো হবে তা না, ফাংশনালিটি দেখতে হবে, এইটার অ্যাপিলটা কিরকম, কারণ এটা যখন রেন্ট আপনারা দিবেন, রেন্ট দিতে গেলে তো লোকজনের তো এটা রেন্ট করতে চাইতে হবে, তাই না? এটার একটা খালি চিপ দেখে চিপ ফর দ্য সেক অফ চিপ কেনার কোনো দরকার নাই। হ্যাঁ, মাঝে মাঝে ডিল পাওয়া যায়, মাঝে মাঝে বাসা মিসপ্রাইসড হয়, বা দে প্রবলি নিড টু get out quickly, people have divorces or whatnot, people have extenuating circumstances, so you can buy something cheap. Always overestimate your rehab budget. আপনি যদি একটা বাজেটে রিহ্যাব করেন, আপনি ক্যালকুলেশন করতেছেন 50,000 টাকা, I can guarantee you it's going to cost you $60,000. So
Uh, now I think it's one of the most important thing. Be careful about vetting tenants. তাই না? আপনি বাসা কিনছেন, বাসা রেন্ট দিবেন, tenant will make or break real estate. যদি লং টার্ম বাই এন্ড হোল্ড স্ট্র্যাটেজিতে যান, tenant will make or break it. আমার ভাগ্য সোফার ভালো, আমার টেনেন্ট গুলা মোটামুটি ভালো, খুব একটা বদার করে না। ওই যে বললাম মাসে পার মান্থ আমার 1 to 2 hours স্পেন্ড করতে হয়। আমার অলরেডি কিছু রিপেয়ার পিপল এর সাথে কানেকশন হয়ে গেছে, ওদেরকে আমি কল দেই। ইটস হার্ড টু ফাইন্ড গুড রিপেয়ার পিপল দিস ডেজ, সবসময় পাওয়া যায় না, বাট they now know me, I have developed a relation. আমি ওদের কল দেই বা টেক্সট দেই, they go to the houses and fix them, and I send them checks or Venmo or whatever. কিন্তু tenant, একটা বাজে tenant হলে they can trash your house, they'll not take care of the house, they can make your life kind of painful, definitely. Always have reserve for the emergency repairs. Anything can happen, like HVAC, AC breakdown, water heater breakdown, a tree fall into the house, I have a somebody's acha hey Shojit, questions? হ্যাঁ, সো বেসিক্যালি আপনি যেহেতু টেনেন্ট নিয়ে বললেন, তো আই থিংক ইটস রিলেভেন্ট টু মেনশন হিয়ার হাউ ডু ইউ চুজ ইউর টেনেন্ট। বেসিক্যালি যেটা হয় যে আপনার কি কখনো কোনো আপনি তো টেনেন্ট চুজ করার আগে ক্রেডিট চেক করেন বা ব্যাকগ্রাউন্ড চেক করেন। Of course. apart from that, do you have any Yes, আমার একটা প্রি অ্যাপ্লিকেশন আছে। আমি কোন টেনেন্ট ইভেন প্রি অ্যাপ্লিকেশন না, প্রি অ্যাপ্লিকেশন আছে। মানে অ্যাপ্লিকেশনটা হলো যেটাতে আমি ব্যাকগ্রাউন্ড আর ক্রেডিট চেক করি। ওইটা করার আগে আমি একটা প্রি অ্যাপ্লিকেশন আছে, যেটা আমি ইভেন টেনেন্টকে বাসা দেখানোর আগেও বলি, you have to fill it up and send it to me before I schedule something, because a lot of people show interest in a house and they might not show up. Your time is valuable, so you are only gonna show it to people who are really interested in that. So আমার প্রি অ্যাপ্লিকেশন আমার কিছু কথা লেখা আছে যে হ্যাঁ, তুমি কেন বাসা খুঁজতেছো, তুমি বাসা কিভাবে মেনটেন করো, তুমি কি বাসায় লাউড পার্টি করবা বা নয়েজ মেনটেন করবা কিনা। তারপর আমি বলি তোমার প্রিভিয়াস 2-3 জন ল্যান্ডলর্ডের নাম আর রেফারেন্স বলো, ওরা কি তোমার ব্যাপারে ভালো রেফারেন্স দিবে। আমি কোনো ডিসক্রিমিনেটরি, you cannot write anything discriminatory, race, religion, age, ওগুলা কোনো কোয়েশ্চেন করি না। আমি জিজ্ঞেস করি তুমি স্মোকার কিনা, তুমি কিভাবে বাসা টেক কেয়ার করবে। আমার কোয়েশ্চেন এটাও আছে, হাউ আর ইউ গোনা মেইনটেইন দ্য ক্লিনলিনেস অফ দ্য হাউস, দ্যাটস এ কোয়েশ্চেন। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন আমার প্রি অ্যাপ্লিকেশন আছে। তারপর আমার প্রি অ্যাপ্লিকেশনে লেখা আছে যে তোমার অ্যানুয়াল ইনকাম কত, তুমি তোমার কোনো এভিকশন আছে কিনা, তোমার এগুলো আমার কোয়েশ্চেন জাস্ট, আমি কিন্তু ভেরিফাই এখনো করতেছি। তোমার কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ এর রেকর্ড আছে, এগুলো ফিল আপ করার পর আমি ওদেরকে বাসা শো করি। বাসা শো করার পর দে উইল অ্যাপ্লাই। আমি ইউজ করি জিলোর একটা সার্ভিস আছে, জিলো সার্ভিসটা গুড, বিকজ উইথ দ্যাট টেনেন্টরা $39 পে করতে পারে, and they have 1 month they can send multiple background check and credit check to people. তো জিলো ওইটা আমাকে পাঠায়, দেখায় যে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওদের কোনো ক্রিমিনাল হিস্ট্রি আছে কিনা, কোনো এভিকশন হিস্ট্রি আছে কিনা, ওদের ইনকাম ভেরিফিকেশন, এগুলা জিলোই এগুলা ভেরিফাই করে আমাকে পাঠায়। ওইটা দেখার পর আমি রেন্ট দিই, এবং শুধু তাই করি না, আই সার্চ দেম অন গুগল এন্ড ফেসবুক। ঠিক আছে, এখানে তো বললেন আপনি সার্চ প্রি অ্যাপ্লিকেশনটা, এখন আপনি যখন that means it's a really rigorous process and somebody has to show really good interest in your house to rent it out. So কারণ এত লম্বা প্রসেসের মধ্যে এত কোশ্চেন অ্যান্সার দেয়া, তার মানে আসলে সে আসলেই রেন্ট করতে চায়, তার মানে হচ্ছে যে আপনার প্রপার্টিটা ভালো। এখন কাহিনী হচ্ছে যে আপনি যখন রেন্ট করতে দিচ্ছেন, ওখানে যে আপনার যে টার্মস এন্ড কন্ডিশন ওখানে সাইন করবে, ওই সাইন করার যে ওই জিনিসটা কি ফরম্যাটটা কি আপনি তৈরি করেন? না, ওই ফরম্যাটটা ওইখানে কিছু, ওইটা বিগার পকেটসে আপনারা যদি মেম্বার হন, মান্থলি কত 40-50 টাকা, ওইটা ওদের স্টেট স্পেসিফিক, প্রত্যেকটা স্টেটে কিছু স্পেসিফিক লিস্ট থাকে। স্টেট স্পেসিফিক লিস্টটা সাধারণত
একটা লয়ার দিয়ে ভেট করানো উচিত। ওরা লয়ার দিয়ে ভেট করাইছে, রিয়েলটর এজেন্সির, আপনি আপনার রিয়েলটরের কাছ থেকেও, আপনি যে রিয়েলটর আপনাকে হেল্প করবে বাসাটা কেনার জন্য, ওর কাছ থেকে আপনি লিজ নিতে পারেন। তারপর আপনি কিছু টার্ম, আমি একটা টার্ম অ্যাড করছি, বাট মেইন লিজে 98% ইজ মেড বাই আ লয়ার। ওইখানে আমি কোনো, কারণ লিস্ট এমন হইতে হবে, আমি চাইলেই এক গাদা, ইউএস তো আসলে বাংলাদেশ না, বাংলাদেশে চাইলে আপনি রেন্টারকে কিক করে যে কোনো সময় খেলা দিতে পারবেন। ইউএসএ দুটো সম্ভব না, আপনার টার্মস এন্ড কন্ডিশন তো এরকম হতে হবে which is both fair to the renter and the landlord, তাই না? সো এটা একটা লয়ার করলেই ভালো হয়, এবং এটা খুব বেশি এক্সপেন্সিভ না, 100-200 টাকা দিলেই অনেক লয়ারের অলরেডি বানানো আছে, they will just send it to you and you just need it once and you can use the same thing over and over again. আর বললাম তো, এক্সপেরিয়েন্স হওয়ার পর, অন্যান্য লোকজন, অন্যান্য ল্যান্ডলর্ডদের সাথে কথা বলার পর, you'll have an idea what you can or cannot do. ওকে, লিজের ব্যাপারটা যখন আসলেন, এখন হচ্ছে যে আপনি সবকিছু করলেন প্রসিডিউর যাওয়ার পরে, দেন হচ্ছে এখানে কিন্তু ওঠাই ফেলা যায় না, চাইলেই টেনেন্টকে ওঠাই ফেলা যায় না। সো এখন যদি ধরেন যে কোভিড বা যে কোনো ধরনের সিনারিওতে 2 মাস কোনো ভাড়া না দিলে, তখন আপনি হয়তো ইভিকেশন নোটিস পাঠাতে পারবেন, বাট ইউ ক্যানট জাস্ট রুল। No, you cannot. And that's a risk. That's definitely a risk. That will depend on areas, which areas you buy. California, New York is extremely notorious about this kind of thing. They are extremely tenant friendly. Louisiana is landlord friendly. Texas is landlord friendly. Alabama is landlord friendly. So এটাও একটু মাথায় রাখতে হবে. It is a problem. It is definitely a problem. আমি একটা জিনিস কোয়েশ্চেন আস্ক করতে চাচ্ছি, যেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি যখন ব্যাকগ্রাউন্ড চেক করেন, রাইট, আপনি টেনেন্টদের আগে যে সকল বাসায়গুলোতে ছিল সেই সকল ল্যান্ডলর্ডদের ইনফরমেশন নিচ্ছেন বা ওর বন্ধু বান্ধবদের। তো এই জায়গাটাতে যদি এরকম হয় যে মানুষজন ফেক ইনফরমেশন প্রোভাইড করে, সাপোজ ধরেন হ্যাঁ আমি ল্যান্ডলর্ডের সাথে ছিলাম, বাট ইটস নট অ্যাকচুয়ালি ল্যান্ডলর্ড, ওর কোনো ফ্রেন্ড তার ইনফরমেশন দিছে, তো আপনি ওকে ফোন করলেন, আপনি ওর ব্যাপারে জিনিসপত্র জিজ্ঞেস করলেন, সেক্ষেত্রে ওরা হয়তো আপনার মানে রিয়েল ইনফরমেশনটা প্রোভাইড করতেছে না। এইরকম কি কোনো সার্ভিসেস আছে, আপনি এমন কোন এজেন্সিস আপনি হয়তো বা হায়ার করতে পারেন যারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে টেনেন্টটা যারা ইন্টারেস্টেড তাদের ব্যাপারে হয়তো বা তাদের একটা আগে থেকে ইনফরমেশন আছে, বা তারা তাদের বাসায় গেছে বা তাদের সাথে আপনার ফেস টু ফেস মিট আপ করছে, তাদের বাসা দেখছে, হাউ দে অ্যাকচুয়ালি মেইনটেইনিং দোজ কাইন্ড অফ থিং, এরকম কোনো সার্ভিসেস আছে কিনা এবং এগুলো ইউজ করা যায় কিনা এবং এটা কতটুকু লিগ্যাল ওয়েতে এটা পসিবল? এটা আপনি যে কোশ্চেনটা করলেন, হ্যাঁ, ইটস এ ভেরি লেজিট কোশ্চেন। এইটা অ্যাভয়েড করার ওয়েটা, আমি যখন ওদেরকে ব্যাকগ্রাউন্ড গুলা চেক করার জন্য কল দেই, আমি সাধারণত কল দেই, বলি না যে আমি ওকে রেন্ট দিব, আমি বলবো আম recurring about, like, say for example David, and oh, he told me he used to live with you, or he currently lives there, so just wanted to know something about him. আমি বলি না যে আমি ল্যান্ডলর্ড, আমি ওকে রেন্ট দিতে চাচ্ছি, তুমি করবে কিনা, কারণ অনেক সময় এরকমও হয় যে একটা শিটি টেনেন্ট, ল্যান্ডলর্ড চাবে যে ও চলে যাক, তো ও বলবে না না ও খুবই ভালো, হ্যান ত্যান। তো আমি ওইটা একটু ঘুরে পেঁচা করি, এবং আপনি যে কোশ্চেনটা করলেন যে এরকম সার্ভিসেস আছে কিনা, এরকম সার্ভিসেস থাকার কথা, বাট আমি একটা এক্সাম্পল দিতে পারি। একজন খুবই ফেমাস ইনভেস্টর, মানে ফেমাস মানে বড় লোক না, বাট ফেমাস ইন দ্য কমিউনিটি, ইন দ্য বিগার পকেটস, হোয়াট হি ডাজ বিফোর রেন্টিং আউট টু সামওয়ান, হি টেলস দেম আই এম গোনা গো এন্ড ভিজিট ইওর প্লেস। রাইট, আপনি নিজেও যেতে পারবেন, এটা ইলিগাল কিছুই না। আপনি তো based on, the thing is you cannot discriminate based on race, religion, sexual orientation, those things. You can totally say I am not renting to a smoker, or I'm not renting to a person who is messy. It is within 100% legal. Does that answer your question? Right, yeah, that's answer my questions, because when you actually see their houses, or if you go to their apartments, you actually get some ideas what kind of people they are.
এবং তারা যদি আপনার অ্যাপার্টমেন্টে আসে বা আপনার প্লেস যদি রেন্ট করে, তো আপনার রিস্ক রেশিওটা কি ইউ অ্যাকচুয়ালি কুড এবল টু ফাইন্ড আউট লাইক অলরাইট ওরা যদি এখানে থাকে হয়তো আমার কার্পেট নষ্ট করে ফেললো বা আমার বাথরুমের জিনিসপত্র নষ্ট করে ফেললো বা কিচেন নষ্ট করে ফেললো। সো ওদের বাসায় যদি আপনি আগে থেকে যান, যদি আপনি দেখেন তাদের সিচুয়েশনসটা কি, ইট উইল গিভ ইউ মাচ আইডিয়াস লাইক অলরাইট দিস ইজ নট দ্য টেনেন্ট আই ওয়ান্ট। Absolutely. It's vetting is very important. As I said, vetting tenant will make it or break it as a beginner. ঠিক আছে, আচ্ছা আমার মনে হয় অলমোস্ট ইউ আর ডান। এটা some resources, bigger pockets, read books, Rich Dad Poor Dad, এটা তো মানে ever famous, it's for mentality. তারপর Set for Life is written by Scott Trench. ও এইটাও আমার মনে হয় একটা বেশ ভালো বই, এটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন তৈরি করে দেয়। আপনি হ্যাঁ এখন গেলে এখন রিয়েল এস্টেট যাওয়া যাবে। দেখি তো কয়টা বাজে, মানে খেলা কয়টা বাজে? আমি ভাই একটু মিউট mute করেন। করা লাগবে। সজীব একটু মিউট। ওকে হি ইজ গুড নাও। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, এই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ। সো আপনার প্রথম প্রপার্টিতে একবার মেনশন করলেন যে $3000 ট্যাক্স বেনিফিট নিতে পারেন, তো এই $3000 ক্যালকুলেশনটা আপনি কিভাবে করেন, যে মানে হাউ মাচ আচ্ছা তো ঠিক আছে, সেটার আমি সিম্পল একটা এক্সাম্পল যেটা বলতেছি সেটা হলো বাসাটার প্রাইস হলো 299, তাই না? ওইটার 80% আমি ডেপ্রিসিয়েট করতে পারবো। 80%, না 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 না, ওইটার টোটাল ডেপ্রিসিয়েশন আমি করতে পারবো 80% ওভার 27.5 ইয়ার্স। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ডিভাইড করি 27.5, it gives me around $8,600 per year. But because আমি একটা ইউনিটে ছিলাম, আরেকটা ইউনিট আমি রেন্ট দিছি, সো যে ইউনিটটা রেন্ট হয়েছে সেইটা আমি ডেপ্রিসিয়েট করতে পারছি। ঠিক আছে, যখন আমি ছিলাম। এই বছর I can depreciate both of the units. ঠিক আছে, does it make sense? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বোঝা গেছে। ফার্স্ট ভাবছিলাম যে 8000 থেকে 3000 কেন হয়ে গেল। আচ্ছা, না আচ্ছা। না সেটাই, কারণ কারণ আমার এখানে একটা কোয়েশ্চেন আছে ডেপ্রিসিয়েশনস এর বিষয়ে। আমি যদি চাই, আপনি যেটা 27 ইয়ার্স বললেন, আমি কি চাইলে সেটা আগামী 2 বছর আমি ডেপ্রিসিয়েট করতে পারবো? ইজ देयर এনি ওয়ে টু ডু দ্যাট? ওইটা বলে কস্ট সেগ্রিগেশন। ওকে, এটারও কিছু ওয়ে আছে, বাট ওইটা যে বললাম যে আমি ওইটা সব ট্রেডিশনালের ক্ষেত্রে সবসময় ইউজ হবে না, বাট লট অফ পিপল, মানে অনেকে ধরো ডেপ্রিসিয়েশনে কিছু কিছু আইটেম খুব কুইকলি ডেপ্রিসিয়েট হয়, Right. রিপেয়ার ডেপ্রিসিয়েট করা যায়, এগুলো লিটল বিট মোর অ্যাডভান্স স্ট্র্যাটেজি, বাট এটা করা যায় 100% doable if here is the thing though, if you say earned or got lucky with lotteries or whatever, you had $1 million রাইট, this year, you want to reduce that tax burden, you buy 5 houses, you depreciate it as quickly as you can. রাইট। সাধারণত মানুষ এটি স্প্রেড আউট করে কেন, সবসময় অ্যাডভান্টেজটা নিতে চায়। আর জিনিসটা কি, যে আমি যদিও ডেপ্রিসিয়েট করতেছি, ডেপ্রিসিয়েশনটা করলে আমি যখন সেল করব, আমার ওই ডেপ্রিসিয়েশনের এগেইনস্টে কিন্তু আমাকে ট্যাক্স রিটার্ন দিতে হবে। আচ্ছা, ওইটা 1031 যদি এক্সচেঞ্জ করি, আমার ওই ট্যাক্সটা দিতে হচ্ছে না। সো দেয়ার আর লট অফ স্ট্র্যাটেজিজ দ্যাট ইউ ক্যান। তাহলে কি ভাই এটা এমন যে আপনার $300,000 যে বাসাটা আপনি 3 হ্যাঁ। বছর পরে সেল করলেন, তার মানে কি আপনি 275 এর বেশি সেল করতে পারবেন না এমন কি? না 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 3 বছরের ডেপ্রিসিয়েশনটা তো ট্যাক্স না ডিডাক্ট না, করে নিতে হবে। অবশ্যই পারবো, অবশ্যই পারবো। এখানেও আবার একটা কথা আছে, এখানে একটা, আপনি যে বাসায় থাকতেছেন সেই বাসায় ধরেন আপনি 5 বছর, আপনি কোনো বাসায় লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে 2 বছর থাকার পরে যদি আপনি বিক্রি করেন, আপনার কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স কিছু দিতে হবে না। বুঝতে পারছেন? লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে আপনি একটা বাসা 2015 সালে কিনছেন, বাসাটা আপনি 2020 সালে বিক্রি করছেন, এই 2015 থেকে 20 এর মধ্যে আপনি 2 বছর ওই বাসায় ছিলেন, ইউ ডোন্ট হ্যাভ টু পে এনি ক্যাপিটাল গেইন ট্যাক্সেস। কিন্তু আপনি অন্য আরেকটা বাসা কিনলেন, ইনভেস্টমেন্ট প্রপার্টি বা সামথিং এলস, 2015 তে কিনছেন। আচ্ছা আমি অ্যান্সারটা দিয়ে নেই রাকিব, আমি কোশ্চেনটা শুনতেছি। আপনি 2015 তে কিনছেন, 2020 এ বিক্রি করছেন, আপনি ধরেন
প্রফিট হয়েছে 100K বাট আপনি ডেপ্রিশিয়েট করছেন 25K, তাই না? আপনার ওই 125K, আমি ঠিক এক্সাক্ট হিসাবটা জানি না কারণ আমি এখনো তো সেল করি নাই, বাট আপনার 125K এর উপর নট জাস্ট দ্য প্রফিট, আপনার ওই ডেপ্রিসিয়েশনটাও ওই প্রফিটের সাথে অ্যাডজাস্ট হবে, কস্ট অ্যাডজাস্টমেন্ট করে কি জানি করে, আমি এখনো ওইটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। হ্যাঁ রাকিব ভাই ক্যাপিটাল গেইনের হিসাবটা একটু আমি বোঝার চেষ্টা করতেছি। মনে করেন আপনি আপনার বাসার কথাই বলি, আপনি 300K দিয়ে কিনছেন, আপনি 2 বছর থাকার পরে ধরলাম যে কোভিড অর এনি আদার রিজনে এই বাসার দাম হয়ে গেল 340, তা আপনি তাড়াতাড়ি কুইকলি বিক্রি করে দিলেন। সো এখন কি আপনার ক্যাপিটাল গেইন এখানে 40K? আমি জাস্ট এটা একটু আমি যদি 2 বছর থাকি, লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে 2 বছর, হ্যাঁ যদি 2 বছর থাকি, আমার কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স নাই। তো 40,000 টাকা is just মানে এটা কি রথ হয়ে গেল পুরো? হ্যাঁ এটা তাইলে এটাও কিন্তু অনেকে করে, এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি। একটা কোশ্চেন আছে, জি এইটা কি 2 ইয়ার্স অর 2+, মানে এরকম কোনো ব্যাপার আছে নাকি জাস্ট 2 ইয়ার্স? 2 ইয়ার্স আউট অফ লাস্ট 5 ইয়ার্স সো ফার এখন মানে পর্যন্ত। যদি আমি 5 বছরের মধ্যে 5 বছরই থাকি, হ্যাঁ তাইলেও সেটাও ওইটা তো আরো বেটার। মানে 2+ হইতে হবে, রাইট? মানে মিনিমাম 2 ইয়ার্স থাকতেই হবে, দ্যাটস ইট, রাইট? আমি কেন ভাই এটা জিজ্ঞেস করলাম, আমার এখানে আমি তো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করি, আমার এখানে এক অপারেটর ও 7 ইয়ার্স আগে একটা বাসা কিনছিল, তখন কিনছিল মনে হয় 140, এরিয়া টেরিয়া খুব একটা আহামরি ভালো না। এই কোভিড এর পরে ও বিক্রি করছে ওইটা 220 দিয়ে, এবং ও বলছে যে আমার এই গেইনের পিছনে কোনো ট্যাক্স দিতে না। এখন আমি ব্যাপারটা বুঝি নাই তখন, না এই যে এটা সত্যি নাকি মিথ্যা। So you need to stay more than 2 years Yeah. to get that benefits, out of last 5 years এখন so তুই বাসায় 5 বছর out of last 5 years, so আপনাকে ওই জায়গাটার মধ্যে ডুয়েলিং এ থাকতে হবে at least more than 2 years to get the benefit. Yes, হ্যাঁ yes, মানে আপনার অ্যাড্রেসটা ওইটা হইতে হবে মিনিমাম মোর দেন 2 ইয়ার্স। yes. Okay, makes sense. সো না আমার কথা হলো তাহলে এটা ট্যাক্স ফাইলিং এর সময় দেখানো হবে কেমনে? কারণ এটা না না ওগুলো সব দেখানো হবে, তো ওগুলো সব হিসাব করবো, ওগুলোর জন্য আলাদা আলাদা স্কেডিউল থাকে, স্কেডিউল ডি, স্কেডিউল ই থাকে, ওগুলার জন্য আলাদা হিসাব আছে, ওইটা আপনার ইনকামের সাথে অ্যাড হবে, ওইটার আপনার কোনো ট্যাক্স না। এটা কিন্তু অনেকে করে, অনেকে কিন্তু ভাই আপনার ওই ডেপ্রিসিয়েশনটা ডিডাক্ট করতে হবে তো নাকি, যে 3 বছর 5 বছর তো আপনি আপনার এখানে একটা হ্যাঁ এটা আমারও কোশ্চেন ইও আছে, আপনি আপনার প্রাইমারি হাউস ডেপ্রিশিয়েট করতে পারবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যে ডুপ্লেক্সে ছিলাম, আমি যে পোর্শনটাই ছিলাম, ওই পোর্শনটা আমি ডেপ্রিশিয়েট করতে পারবো না, আমার অন্য পোর্শনটা তো আমি ডেপ্রিশিয়েট করছি। এখন আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না যে যখন আপনি সেল করবেন ওই জায়গাটায় কি হবে, আমি ওইটা বলতে পারতেছি না। কিন্তু আপনি যদি সিঙ্গেল ফ্যামিলির ক্ষেত্রে এটা করেন, এটা আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টি ছিল না, সেটাতে আপনার কোনো ডেপ্রিসিয়েশনও নাই, ওইখানে আপনার কোনো ট্যাক্সও দিতে হবে না। কিন্তু এই যে ডুপ্লেক্সের কেসটা আমি ঠিক পুরোপুরি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না, এটা নিয়ে আমি কোয়েশ্চেন করছি, বাট এইটা নিয়ে আমি এখনো ওইভাবে অ্যান্সার পাইনি। আর যেহেতু আমি সেল করতেছি না, আমি ওইটা নিয়ে খুব একটা মাথা ঘামাইও না। ঠিক আছে, দ্যাটস ইট, অ্যান্সার মাই কোয়েশ্চেন। জি ভাই। তো আপনি ডুপ্লেক্সের যে বিষয়টা আনসার ভাই, রাইট? সো ওখানে আপনি থাকতেছেনও, আপনি ওটার একটা পোর্শন ভাড়াও দিচ্ছেন, তো যে পোর্শনটা ভাড়া দিচ্ছেন সেটাতে আপনি যদি আপনার ইয়াগুলা দেখাতে চান, ডেপ্রিসিয়েশন গুলো যদি দেখাতে চান, সেখানে তো প্রবলেম হওয়ার কথা না, কারণ না প্রবলেম না, সেটা তো অ্যালাউবল। আমি বলতেছি যখন ধরেন যে আমি 300K দিয়ে কিনছি, 350K দিয়ে বিক্রি করলাম, তো আমার 50K এর উপর কোনো ট্যাক্স দিতে হবে না, আমি যতটুকু বুঝি। কিন্তু ধরেন আমি ডেপ্রিশিয়েট করছি $10,000, রাইট, $10,000 আমার ট্যাক্স দিতে হবে। আরেকটা কোয়েশ্চেন আমার এখানে আছে, আপনি যে রেন্টটা পাচ্ছেন, রাইট, সেই রেন্টের উপর কি আপনি ট্যাক্স পে করেন? হ্যাঁ, অফকোর্স। সাপোজ ধরেন আপনি রেন্টটা আপনি পাচ্ছেন, ঠিক, আপনি ক্যাশ হিসেবে নিচ্ছেন জিনিসটা, সো সেই ক্ষেত্রে এরকম কোন আপনার লুপ হোলস আছে কিনা, যদি সেটা পে করতে না চান, বা গভর্নমেন্টের কোনো ওয়ে আছে কিনা সেই সকল জিনিসগুলো ফিগার আউট করার? ওই যে ট্যাক্স ফাইলের উপর, আর ইউ গোনা বি অনেস্ট অ্যাবাউট ইট অর নট,
তাই না? Right. ক্যাশ পে করলে হয়তো অনেকে নাও দেখাইতে পারে, বাট এখন তো রুলস আরো ডিফিকাল্ট করছে, যে ভেনমো আচ্ছা। এর $600 বেশি পুরো ট্রানজাকশন হলেই দেখায় দিবে। সো আপনার ব্যাংকে টাকা কিভাবে জমতেছে না জমতেছে। Right. Biden administration, instead of going against the big guys, they are going against the small guys. এটা আমাকে ইফেক্ট করে না, আমার কোনো প্রবলেম নাই। আলটিমেটলি Right. ট্যাক্সটা কেন দিতে হয় না? কারণ আমার ডেপ্রিসিয়েশন আর এক্সপেন্স দিয়ে আমার লাস্ট ইয়ারে আমি সম্ভবত $150 আমার লাস্ট ইয়ারে কোনো রেন্টাল প্রপার্টির ইনকাম ট্যাক্স দিতে হয় নাই, কারণ ওই যে আর্নিংটা হয়েছে হুম। ওই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দিয়ে কভার হয়ে যায়। বুঝতে পারছি। ঠিক আছে? Makes sense. আচ্ছা, So আমি এই যে এখান- হ্যাঁ আচ্ছা, এখানে একটু কথা বলি, মানে আমি যখনই একজনের সাথে লিজে সাইনে যাব, মনে করো আমি হচ্ছে ল্যান্ডলর্ড, হুম। তখন তো অলরেডি ওটা ডকুমেন্টেড। তো আমি ক্যাশ নেই বা যাই করি, ওইটা তো মানে রাইট শুড বি অন দ্য ট্যাক্স ইফ ইউ আর নট চিটিং। Yes, yes. Absolutely. মেক সেন্স। সো এখন আপনি আপনার স্ট্র্যাটেজিস নিয়ে কথা বলছেন, সো আমার এখানে বেশ কিছু কোয়েশ্চেন্স আছে স্ট্র্যাটেজিস এর বিষয়ে। হুম। যেমন সাপোজ ধরেন আমি চিন্তা করতেছিলাম আমি সিঙ্গেল ফ্যামিলি হাউস কিনবো, রাইট? এখন আপনার কথা শোনার পর আমার মনে হলো যে ইটস মাচ বেটার টু বাই এ ডুপ্লেক্স অর ট্রিপ্লেক্স, বিকজ আমি যদি এখন যদি কিনি সেক্ষেত্রে আমার ডাউন পেমেন্ট অনেক কম দেওয়া লাগতেছে অ্যাজ এ ফার্স্ট টাইম বায়ার হিসেবে 5% বা 7%, এবং সেই সাথে ওই বাকি যে দুইটা আপনার ইউনিটস আছে সেখান থেকে কিন্তু আমার ইনকামটা আসতেছে। Absolutely. এরপর আমি যদি চাই আমি আমার বিগার হাউস গুলোতে আমি মুভ করলাম, সিঙ্গেল ফ্যামিলি হাউস হয়তো বা 4-5 বছর পর 100%, 4-5 বছরও না, 1 বছর পরেই মুভ করতে। মুভ করতে পারতেছি। সো 1 বছর পর আমি মুভ করতে পারতেছি, বা সাপোজ আমি চিন্তা করলাম 2 বছর থাকলাম, 2 বছর 3 বছর থাকার পর যদি ওইটা যদি ভ্যালুয়েশন যদি বেড়ে যায় আমার ওই স্পেসিফিক অ্যাপার্টমেন্ট বা ডুপ্লেক্সের, আমি ধরেন বিক্রি করে ক্যাপিটাল গেইন নিয়ে দেন মানে। You can আচ্ছা scale up, আরেকটা জিনিস এখানে হ্যাঁ, আসছে, scale up. সাপোজ ধরেন আমি 2 বছর থাকলাম, 2 বছর থাকার পর আমি একটা কর্পোরেট এলএলসি ওপেন করলাম, আমার নিজেরই কোম্পানি, আমার ওয়াইফ সেটা ওন করে, আমি তার কাছে জিনিসটা বিক্রি করে দিলাম, বিক্রি করে আমি হচ্ছে যেটা প্রফিট সেই প্রফিটটা বের করে নিয়ে আসলাম, ক্যাপিটাল গেইন যেটা, এটা কি পসিবল কিনা? এই ধরনের স্ট্র্যাটেজিও অনেকে করে, এসকর্প এলএলসি করে করে কি অনেকে অনেক ধরনের এই জিনিসগুলো হলো কি, আপনি যে কথাটা বলতেছেন সেটা হলো অ্যাডভান্স ট্যাক্স প্ল্যানিং, অ্যাডভান্স ট্যাক্স স্ট্র্যাটেজি, Right. তাই না? এই জিনিসগুলা মানে আমি তো এখনো ওগুলোর মধ্যে দিয়ে যাই নাই, বাট আমি লোকজনকে দেখি করতে, ওরা কথা বলে এগুলা নিয়ে। এই যে আপনি যে জিনিসটার কথা বলছেন এইটাও আমি শুনছি করে। এখন এইটা কতটুক করা যাবে, কি করা যাবে, এইটা লয়ার বা ট্যাক্স প্ল্যানাররা ক্লিয়ারলি আসলে বলতে পারবে। আমি 100% বাট এলএলসি এসকর্প দিয়ে করে। সো এটা বেটার একটা অপশনস আমার যেটা মনে হয় সেটা হচ্ছে স্টার্ট উইথ দ্য ডুপ্লেক্স অর ট্রিপ্লেক্স দেন মুভ টু দ্য সিঙ্গেল ফ্যামিলি হাউস, কারণ সেই ক্ষেত্রে আপনি একটা বিগার পোর্শনস অফ আপনার রেন্টিং ইনকামের একটা পসিবিলিটিস আছে উইথ এ স্মল ইনভেস্টমেন্ট। কিন্তু আপনি যদি সিঙ্গেল ফ্যামিলিজ হাউসে যদি যান আপনি হয়তো বা বাসাটা পাচ্ছেন বাট ইউ আর নট গেটিং এনি ইনকাম, কারণ না। এর পরবর্তীতে যদি আপনি ডুপ্লেক্স কিনতে যান সেই ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টের যে ডাউন পেমেন্টটা সেটার পরিমাণটা বেড়ে যায়, ইজন্ট ইট? অ্যাবসলিউটলি ইয়েস। সো এই যে স্টেজটা যে আপনি দেখলেন, ফার্স্ট আপনি 5% দিয়েছেন, এর পরবর্তী যে বাসাটা আপনি কিনতেছেন সেটাতে আপনার কতটুকু আপনার ডাউন পেমেন্ট দেওয়া লাগছে? এইটাতে যদি আমি সিঙ্গেল ফ্যামিলি কিনতাম তাহলে আমি 5% দিতে পারতাম, কিন্তু এটা যেহেতু অ্যাডিশনাল ডুয়েলিং ইউনিট একটা আছে কারণ আমাকে 10% দিতে হয়েছে। আচ্ছা, সো আরেকটা কোয়েশ্চেনস। ইয়েস, হ্যাঁ ভাই আপনি শেষ করেন তারপর আমি শেষ করতেছি। তারপরও ইটস সো মাচ বেটার দ্যান 20%, তাই না? রাইট। সো এই যে 20% বা 25% যে বিষয়টা আসতেছে, ওয়ের ডাজ দিস নাম্বারস কেম ফ্রম? যেমন আমি যদি এখন বাড়ি কিনতে যাই, ব্যাংক আমাকে বলে যে লাইক ইয়েস পুট 25% or 20% whatever investment or whatever the value of the house, এইটা কেন আপনি 5% দিয়ে কিনতে পারতেছেন বাট আমার ক্ষেত্রে সেটা 25% হচ্ছে কেন? এটা কি প্রাইমারি হাউসের ক্ষেত্রে? যে কোনো বাসা কিনতে গেলেই আপনার বেশিরভাগ সময় বলে যে লাইক whatever price of the house put 20%। এটা আমি যতটুকু যে কয়েকজনের সাথে কথা বলছি হয়তো বা মানুষজন এত ডিটেলসে জানে না, ওদেরকে যেটা বলছে ওরা 20% দিয়ে হয়তো বা বাড়িটা নিয়ে নিছে, বাকি
ওভাবে ইয়া করতেছে। 20% দিলে ওইটাই যে গভর্নমেন্টের ক্রাইটেরিয়া অনুযায়ী 20% অথবা 22% দিলে আপনার পিএমআই দিতে হয় না, মর্টগেজ ইন্স্যুরেন্স। আচ্ছা, এইটা কত? এইটা আমার এই বাসায় পার মান্থে $48, আগের বাসায় ছিল $60 পার মান্থ। সো টু সেভ দ্যাট $60, শুড আই পে 20% ডাউন? নো, It boggles my mind when people talk about it. To save that $60. এখন এখানে একটা কথা আছে, যদি FHA লোন নেন আপনি, আচ্ছা, FHA লোন নিলে সেটা 3.5% ডাউন, সেখানে পিএমআই টা 200 টাকা হইতে পারে, 200-250 হইতে পারে FHA লোন। FHA লোনটা কি? হোয়াট ইজ FHA লোন? এটা আচ্ছা, FHA লোনটা হচ্ছে রাকিব কোশ্চেন, আচ্ছা আমি এনামের না সেমি এফএইচএ জিনিসটা কি জানার জন্য এর আচ্ছা আচ্ছা, FHA লোনটা হচ্ছে যে ফেডারেল হাউজিং অথরিটির লোন। এই লোনটা মূলত হচ্ছে যে ধরেন কনভেনশনাল লোন, তাই না? কনভেনশনাল লোন গুলা মাচ ইজিয়ার টু গেট, ক্লোজিং কস্ট গুলাও খুব একটা বেশি হয় না। ওই যে পিএমআই বললাম $60 or $48 পার মান্থ। আচ্ছা, এইটার জন্য আপনার ক্রেডিট স্কোরটা একটু বেটার হইতে হবে। সাধারণত ওরা অ্যারাউন্ড 680 টু, আচ্ছা কেউ একজন চ্যাট করছে, আচ্ছা উপস, হ্যাঁ উনি জাস্ট হ্যাঁ থ্যাংক ইউ জানাইছে আপনাকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি বলতেছিলাম, ওইটাতে আপনার একটা ক্রেডিট স্কোর লাগবে, একটা ইনকাম লিমিট, কিছু ক্রাইটেরিয়া আপনার ফুলফিল করতে হবে বাসা কেনার জন্য। ওইটা হলো কনভেনশনাল। FHA লোনটা ইজ ফর প্রিটি মাচ এভরিবডি। আপনার ক্রেডিট স্কোর যদি 650ও থাকে, আপনার ইনকাম অত বেশিও না থাকে, আপনি 3.5% ডাউন পেমেন্ট দিয়ে আপনি ডুপ্লেক্স, ট্রাইপ্লেক্স, ফোরপ্লেক্স, আপ টু ফোরপ্লেক্স, মাইন্ড দ্যাট ফোরপ্লেক্স পর্যন্ত ওরা রেসিডেন্সিয়াল ফ্যামিলি কাউন্ট করে। 4টা ইউনিটের বেশি হইলেই কিন্তু ওরা আর এই লোনগুলা দিবে না, গভর্নমেন্ট ব্যাকড লোন দিবে না। সো 4টা ইউনিট, দ্যাটস ওয়াই আই সে ফোরপ্লেক্স। তো কনভেনশনাল লোন আপনি যদি ফোরপ্লেক্সে কিনতে যান, কনভেনশনাল লোন আপনাকে, ইফ আই এম নট মিস্টেকেন, আপনাকে 15 অথবা 20% দিতে হবে ফোরপ্লেক্স। ডুপ্লেক্স 5% এ দেয় ফোরপ্লেক্স, কিন্তু আপনি ফোরপ্লেক্স FHA লোন দিয়ে 3.5% ডাউন পেমেন্ট দিয়ে কিনতে পারবেন। ওকে, এটা একটু আরেকটু যদি একটু ঘাটাঘাটি করেন দেখতে পারবেন। মানে তো এই FHA লোনটা সবার জন্যই অ্যালাউবল, তো এটার ক্লোজিং কস্টটা একটু বেশ এক্সপেন্সিভ, আর ওই যে পিএমআই টা 200 to 300 হয়ে যায়, একটু লিটল বিট মোর এক্সপেন্সিভ দ্যান কনভেনশনাল। সো আচ্ছা এখানে আমি একটু অ্যাড করি। হ্যাঁ আচ্ছা নূর ভাই, আপনার কথা ঠিক। তো এনামুল, এই পিএমআই টা হচ্ছে যে তুমি 20% যদি ডাউন পেমেন্ট না দাও তখন অ্যাড হয়, কিন্তু এইটার অ্যামাউন্টটা ডিপেন্ড করে যে আসলে তোমার ক্রেডিট স্কোর কত, তুমি কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিচ্ছ এবং বাড়ির অ্যাকচুয়ালি প্রাইস কত সেটার উপরে। বাড়ির প্রাইস বেশি হইলে পিএমআই কিন্তু আসলে মানে বেশিও হইতে পারে। হ্যাঁ, তো রেডফিনে একটা এস্টিমেট দেখায় কিন্তু পিএমআই অ্যাকচুয়ালি তার থেকে কম হয়। সো এইটা আসলে ভেরিয়েবল, বাট তারপরেও মানে 20% ডাউন পেমেন্ট না দেওয়ার থেকে পিএমআই দেওয়াটা ওর্থি, যে কারণ তোমার মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ওইটা বাকি টাকা যদি তুমি অন্য খাতে ইনভেস্ট করো তার চেয়ে বেশি আসতে পারে আর কি। রাইট ওই সেন্সে রাইট রাইট। এবং সো ফার্স্ট সেটাই বাড়ি কেনার ক্ষেত্রে 20% ম্যানেজ কইরা বাড়ি কেনার থেকে আমার কাছে মনে হয় যে 5% দিয়া হইলেও কিনে ফেলা উচিত, কারণ রিয়েল এস্টেটে যেভাবে প্রাইস বাড়তেছে এবং মানে তাতে আমার মনে হয় যে আসলে 20% পর্যন্ত ওয়েট করাটা ওর্থি কিনা এটা আসলে একটা জাজমেন্ট কল। না, 20% absolutely does not make sense for first house. Exactly. Absolutely does not make sense. যেমন আমি এই জিনিসটা নিয়ে They're wrong. খুবই কনফিউজ ছিলাম, কারণ আমার কথা হচ্ছে আমি যদি একটা আমি পার্সোনালি বাড়ি না কিনার ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে এটা যে লাইক আমি কেন 20-25% আমি মার্কেটে আমি ইনভেস্ট করতে, মানে রিয়েল এস্টেটে আমি ইনভেস্ট করতে যাব, সেই টাকা যদি আমি আমার স্টক মার্কেটে বা কমোডিটি মার্কেটে যদি ইনভেস্ট করি, ইটস ব্রিঙ্গিং মোর মানি পার মান্থে, এবং সেটা দেখা যায় আমার রেন্ট পে করার পরও কিন্তু অনেক টাকা বেঁচে যায়। সো এই যে 5% যে বিষয়টা, যেমন আমার মাথায় পিএমআই সম্পর্কে আইডিয়া সেটাই ছিল যে পিএমআই অনেক টাকা হয়, এবং এইটার কারণে মোস্টলি হয়তো বা মানুষজন এটা পে না করার জন্যই ওরা হচ্ছে 20% দিয়ে হচ্ছে বাড়িটা কিনে ফেলে।
So which is very important. PMI এখন আমি যদি বুঝলাম। হ্যাঁ $200-300 হয়, Not bad. not bad at all. Not bad at all. মানে আমি যদি ডুপ্লেক্স হাউস যদি আমি যদি কিনতে পারি, ওইটা থেকে আমার যে রেন্টাল যে ইনকামটা আসতেছে, it's making more sense actually. না, যেমন আমি এখানে বলতে পারি আসলে তোমার 200-300 আসলে আসবে না, কারণ আমাদের বাসাটা হচ্ছে তোমার 750 দিয়ে কিনছি, আমরা 10% ডাউন পেমেন্ট দিছি, তারপরেও আমার পিএমআই আসছে $110, বুঝছো? সো Okay. আই ডোন্ট থিঙ্ক মানে 300 যদি আসতে হয় তোমার পিএমআই, তাহলে তোমার বাড়ির দাম আসলে $1 মিলিয়ন উপরে হইতে হবে, বুঝছো? সো আচ্ছা। আই ডোন্ট থিঙ্ক যে দ্যাটস না, দ্য না। কেস। সো ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আসলে। যদি FHA হয় তখন পিএমআইটা বেশি আসে। হ্যাঁ, আরেকটা এখানে আমি আরেকটা পয়েন্ট আপনি বলাতে মনে পড়লো, এই যে তুমি যদি 20% ডাউন পেমেন্ট না দাও, ঠিক আছে, লেটস সে তুমি 5% দিয়ে শুরু করছো, তোমারে হয়তো $100 কথার কথা তোমার হচ্ছে যেটা পিএমআই ইন্স্যুরেন্স দিতে হবে, হ্যাঁ, সেটা দিতে হবে কখন? আপ টু 20% তোমার ডাউন পেমেন্টের মানে ইকুইটিতে 20% হওয়া পর্যন্ত তোমার এই পিএমআই ইন্স্যুরেন্স দিতে হবে। তো সেটা যেটা হয়, তুমি লেটস সে তোমার 15% হয়ে গেল, তখন তুমি নেগোশিয়েট করতে পারো, দেখো আমি 15% দিছি, আমার পিএমআইটা ওয়েভ করে দাও, ওরা ওয়েভ করে দেয়। বাট প্রবলেম উইথ দ্য FHA 1, নো ম্যাটার হোয়াট, তোমাকে কিন্তু পুরোটা সময় যতদিন তুমি এই বাড়ি ওন করবা, তোমার এই মর্টগেজ ইন্স্যুরেন্স দিয়ে যেতে হবে, অ্যাজ ফার অ্যাজ আই নো। সো No, কনভেনশনাল that- লোনের ওইটা একটা সুবিধা আর কি। So That তার is- মানে হচ্ছে FHA লোনে আমি যদি 20% যদি কভার করে ফেলি, still I am paying the PMI. এক্স্যাক্টলি, দ্যাটস No. আই নো, মানে আই কুড বি রং, মানে আমি কেন তাই জানি, এই জন্য FHA আমি তাইলে তো conventional loan এ গেছি। 20% দিলে তো FHA লোন আর তুমি নিতেছো না। FHA তো না আমি ওইটা বুঝাচ্ছি না। সাপোজ ধরেন আমি 5% এ আমি বাড়িটা কিনছি FHA হ্যাঁ। লোন দিয়ে, হ্যাঁ, অথবা 3 পয়েন্ট সামথিং। 3.5%। যখন আমার 20% ডাউন পেমেন্ট হয়ে গেছে, রাইট, আমি তো একটা পে করতেছি, এরপরে গিয়েও কি আমাকে কি FHA টা কি পে করা লাগবে? Life যে of the PMI loan. টা? Life of the Oh, loan, wow. unless you refinance it with something else. Oh, that makes Exactly. মানে তাহলে তো এটা না, make তার sense থেকে করে না? হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু কথা আছে, ইট ইজ স্টিল ওয়ার্থ ইট, তাই না? একটা বাসা তুমি কিনে যে 30 বছর রাখবা, নট নেসেসারিলি 4 বছর দিলা, and if it increases in value, give you money, প্রতি মাসে এক্সট্রা $200 গেল, কিন্তু তোমার রেন্ট বাড়তেছে প্রতি মাসে $200, দেখা যাবে এটা কাটাকাটি হয়ে যাচ্ছে। রাইট। না, কিন্তু হ্যাঁ, আপনি যদি কনভেনশনাল লোন পান, তাহলে আর FHA তে যাওয়া তো আসলে তখন তো আর ওর দিয়ে দরকার নাই। যে কারণে আমি প্রথম ডুপ্লেক্সটা FHA দিয়ে কিনি নাই, 5% ডাউন পেমেন্ট দিয়ে কিনছি, 1.5% বেশি ডাউন পেমেন্ট দিছি, কিন্তু আমার FHA মানে আমার PMI এর যে এস্টিমেটটা তখন দেখাইছিল 230, আর আমার অ্যাকচুয়াল PMI is probably around $60. So এই কারণে I went with conventional. আরেকটা আর জিনিস আমি আমি এখানে হ্যাঁ, আমি আরেকটা শর্ট জিনিস বলে দেই, যে কেউ যদি মানে ইন্টারেস্টেড হয় রিয়েল এস্টেটে, ধরেন আপনারা যদি জিলোতে বা রেডফিনে এখন প্রপার্টি দেখেন, ওইখানে হচ্ছে যে ওরা একটা প্রতি মাসের পিএমআই এর একটা এস্টিমেশন দেখায়, আর হচ্ছে যে বাড়ির একটা ইন্স্যুরেন্সের একটা এস্টিমেট দেখায়, যেটা হচ্ছে যে আসলে বাজেটিং এর জন্য কাজে লাগে, যে আসলে আমার আউট অফ পকেট প্রতি মাসে কত পে করতে হবে। সো দ্য গুড থিং ইজ রেডফিন বা জিলোতে যে এস্টিমেট দেখায়, অ্যাকচুয়াল বাড়ির হোম ইন্স্যুরেন্স আর মর্টগেজ ইন্স্যুরেন্স তার 50% এর বেশি কখনোই হয় না আসলে। সো এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, ধরেন আপনি একটা বাড়ি ওন করতেছেন, সো এই বাড়ি ওনের মধ্যে আপনার এক্সট্রা আর কি কি কস্ট থাকতে পারে? যেমন আপনি বলছেন ইন্স্যুরেন্স কস্ট আছে, আমি যদি 5% ডাউন পেমেন্ট দিই আমার PMI কস্ট আছে, তারপর হচ্ছে ধরেন আপনার মেইনটেনেন্স এর বেশ কিছু কস্ট থাকে প্রত্যেক মাসে 200-300, এর বাইরে আর কি হিডেন কস্ট থাকতে পারে যেগুলো অ্যাকচুয়ালি ইনভেস্টরদের জানা উচিত? ভ্যাকেন্সি মানে Okay, কোন একটা রেন্টাল চলে গেল, রেন্টাল তো ওইটা তো এট দ্য এন্ড অফ দ্য ইয়ারে আপনি যদি ওইটা কি সামহাও ওকে, মানে আমি ওইটাই সবকিছু মিলে দেখা যায় যে পার ইয়ার আমি যদি ওভার দ্য ইয়ার্স কাউন্ট করি, ইউজুয়ালি পার ইয়ার সে 10 years, those expenses will be close to $40,000 or $36,000. That's why I was estimating $300 to $400 per month. With vacancy becomes part of it. এখন যদি vacancy না থাকে, it's great, but vacancy হইতেই পারে। Right. So vacancy হলে হয় কি, if an unit become vacant, unless the market is super hot, you probably need to do some fix up, right? Some paintings or whatnot. If somebody lived there for like 5 years, of course, কিছু fix up করতে হবে। ওইটা দেখে তারপর vet করে, it probably will take you a month or maybe little.
so you're losing that 1 month's rent, তাই না? Right. এটা হবে every 2-3 years, so it gets add to those expenditure. Capital Right. expenses ওই যে বললাম, roof every 20 years, Right. water heaters every 10 years. So আপনি ভ্যাকেন্টটাও তো ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে কি আপনি আনতে না, আমি পারতেছেন? ভ্যাকেন্টটা টোটাল এক্সপেন্সের মধ্যে ধরে ফেলছি, এগুলো সব এস্টিমেট করা আছে। আরেকটা পারছি। জিনিস আছে, একটা সার্টেন গ্রোথের পর you would not probably want to manage all the properties, ম্যানেজমেন্ট কস্টও আছে, তাই না? এগুলাও আস্তে আস্তে হবে, কিন্তু যখন পোর্টফোলিওটা গ্রো হবে হয় কি স্নোবল ইফেক্ট হয়। স্নোবল ইফেক্টটা বলতে যেটা বুঝাচ্ছি, এত ইনকাম হইতে থাকে, you can grow and those cash flows become really good. আর আরেকটা জিনিস কি, শুধু যে আমি এই 200-300 টাকা ক্যাশ ফ্লো পাইতেছি, রাইট? It can be little more, it can be little less, but say you pay down 1 or 2 houses while you are buying other houses, that is generating $1,500 per month, Right. তাই না? ওরকম দুইটা বাড়ি পে করে দিলে $3,000 per month, কারণ তখন তোমার জাস্ট ইন্স্যুরেন্স আর প্রপার্টি ট্যাক্সেস লাগবে, কোনো প্রিন্সিপাল ইন্টারেস্ট পেমেন্ট নাই, অন্য খরচ Right. আছে, Right. but that gets completely taken out, so So that are adds up. রাইট। সো আরেকটা কোয়েশ্চেন আমি চিন্তা করতেছি, যেমন বাংলাদেশের বাড়িগুলো আপনার ব্রিক্স এর তৈরি হয়, রাইট? সো এগুলো দেখা যায় আপনার অনেক লম্বা সময় যাবত এই সকল বাড়িগুলোর কিন্তু আপনার একটা ইয়া থাকে। তো আমেরিকার বাড়িগুলোর ইউজুয়াল স্ট্রাকচারালি কতদিন পর্যন্ত হোল্ড করার মতো ক্যাপাসিটিস থাকে? আপনাকে 30 ইয়ার্স লোন দিচ্ছে, তার মানে কি বাড়িটা কি 30 ইয়ার্স পর্যন্ত আপনার স্ট্রাকচারালি এটা পসিবিলিটি থাকার আমি এখন যে বাড়িতে আছি, বাড়িটা বানানো হয়েছে 1940s এ, ওকে। তাই না? কিন্তু কিছু Is it a brick house? No, it's a wood frame house. So how on earth it is possible that একটা উড হাউস এতদিন পর্যন্ত আপনার এখানে আসিফ বেঁচে ভাই আছে? বলতে পারবে, আসিফ ভাই তো বস্টনের কাছে থাকে, ওইখানে অনেক বাসা আছে 1700 এ বানানো। এনামুল, তুমি এই বিষয় নিয়ে আপাতত চিন্তা করার দরকার নাই, কারণ হচ্ছে তোমার যখন হোম ইন্স্যুরেন্স দিবে, ওরা হ্যাঁ। একটা ডুয়েলিং কস্ট হিসাব করে যে এই বাড়িটা যদি রিবিল্ড করা লাগে ওটা তোমার ইন্স্যুরেন্সে কভার্ড থাকে, সো দ্যাট পার্ট শুড বি টেকেন কেয়ার অফ। আর আরেকটা তোমারে টু ফিল ইউ গাইস গুড, আমরা একটা বাসা অলমোস্ট কিনে ফেলতে চাইছিলাম যেটা বিল্ড হয়েছে 1870 সালে। এই যে আমি বলছিলাম বস্টনে হ্যাঁ। 1800-1700 সালের অনেক বাসা থাকে। সো এই জিনিসগুলি নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই, বিকজ মানে এখানকার সিচুয়েশন বাংলাদেশের মতো না, বুঝছো? সো ওরা আচ্ছা। যেভাবেই একটা টু সাম এক্সটেন্ট একটা কোয়ালিটি মেনটেন করে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে এখানকার ওয়েদার কিন্তু টু সাম এক্সটেন্ট বাংলাদেশের চেয়ে বেশি এক্সট্রিম। যেখানে স্নো পড়ে, ভয়াবহ স্নো পড়ে, যেখানে টর্নেডো হয়, ভয়াবহ টর্নেডো হয়, ফ্লাডিং হইলেও হয়। সো ওরা ওইগুলি চিন্তা করেই কিন্তু বাড়িগুলি বিল্ড করে, বুঝছো? সো ওইটা আমার মনে হয় আসলে ওটা নিয়ে মানে ওরিড হওয়ার মতো সিচুয়েশন নাই আসলে। বুঝতে পারছি। That's a good knowledge actually, কারণ আমি জানতাম না, যার কারণে আমি কখনো রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টে যাই নাই। আমি বাড়ি কিনতেছি না, I was like, you know what, I'm not going to buy a house, I might be মানে buy something later down the line, যদি সব টাকা হয় 100% দিয়ে কিনে জাস্ট আমার জন্য রেখে দিলাম। বাট আরেকটা জিনিস আমি আসিফ ভাইয়ের ওইখানে অ্যাড করব, নতুন বাসাগুলায় রিপেয়ার কস্ট সাধারণত একটু কম হয়, তাই না? দুইটারই প্রোস এন্ড কনস আছে। ধরো নতুন একটা বাসা নিজের থাকার জন্য কেনার জন্য বেটার, বিকজ দে উইল প্রবাবলি বিকাম লিটল বিট মোর এক্সপেন্সিভ। ওইটা হয়তো বা ক্যালকুলেশন করে, ওই যে আমরা যে ক্যাশ ফ্লোর ক্যালকুলেশন গুলা দেখাইলাম, এগুলা দেখাইলাম, অনেক আছে। ইভেন আমি একটু শেয়ার করি নাই, আমি জানি না আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আমারও বেসিক্যালি আমি দেখি একটু। আচ্ছা, আপনি শেয়ার করতে করতে নূর ভাই আমি জাস্ট একটা এক্সাম্পল দেই। আমার এখানে এক বড় ভাই আছে, বস্টনে থাকে। উনি 17 সালে একটা বাড়ি দিয়ে শুরু করছিল, উনার এখন টোটাল হচ্ছে 400 ইউনিট আছে, ঠিক আছে? তো বাহ। উনি আমারে সবসময় বলে যে তুমি 11 মাসের ভাড়া হিসাব করবা। তুমি হ্যাঁ। 11 মাসের ভাড়া হিসাব করে দেখবে যে তোমার অ্যাটলিস্ট 10% প্রফিট থাকে কিনা। যদি 10% প্রফিট না থাকে, ইউ শুড নট ইনভেস্ট ইন দ্যাট প্রপার্টি। সো মানে এই যে আমার মানে অনেকেরই স্প্রেডশিট আছে, বিভিন্ন ধরনের স্প্রেডশিট। এই যে এরাম তুমি যে বলতেছিলা, তাই না? এই যে আমি দেখাই এখানে যে আমার আপনার স্প্রেডশিট দেখতেছি না ভাইয়া। শেয়ার করতে হবে। কি আপনার স্ক্রিনটা শেয়ার করতে হবে। নতুন যখন কোনো ট্যাব অথবা কিছু ওপেন করেন ওটা শেয়ার করা লাগে, নাহলে
দেখা যাক। আমি তো পুরাই দেখি নভিস। হ্যাঁ, আচ্ছা দেখি আমি আবার যাই নিউ শেয়ার। আর কি কারো কোনো কোয়েশ্চেন্স আছে? হৃদয় আমার আছে, ভালোই অনেক শান্ত কিছু আছে। আছে, আমার ভালোই আমি অনেকগুলো তো আছে। কোয়েশ্চেন্স করতেছি, ভাইকে আমি ছাড়তেছি না এখন না, আপাতত, কারণ আমি তো মানে ভাইয়ের কথা তুমি শুনে অনেক আমি কোশ্চেন করতেছো বলে আমি পরে না করবো, আমার কোশ্চেন গুলো এনামুল, আমার smooth। একটা মানে একটা জিনিস আছে, একটা বলতে যাচ্ছি আর কি, বা জাস্ট বলে ফেলি। হ্যাঁ, হ্যাঁ ইউ ভাইয়া। গাইস ডোন্ট নিড টু এগ্রি। হ্যাঁ, আমরা কি একটা ইনিশিয়েটিভ চালু করতে পারি যে আমরা একটা মানে অ্যাটলিস্ট পেপার ট্রেডিং এর মতো আমরা একটা প্রপার্টি নিয়ে চিন্তা করলাম? কারণ বস্টনে আনফরচুনেটলি আমি অনেকবার ট্রাই করছি, বস্টনে আসলে কোনো কিছু কেনার উপায় নাই, কারণ তুমি যেটা ইনভেস্ট করবা সেটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসবে না আগামী 5 বছর, কারণ এখানে প্রপার্টি ভ্যালু এত বেশি। হ্যাঁ, সো আমরা অ্যাটলিস্ট যদি সবাই মিলে চিন্তা করি, তাহলে যেটা হবে, বেশি মানুষ হইলে আমাদের হেজিং হবে, আমাদের আসলে সবারই অনেক টাকা দিতে হবে যে তা না, কিন্তু শুরু করলেই করা হয়। আমি সেটাই মিন করতে চাচ্ছি, শুরু না করলে আসলে যেমন করা যাবে না। আরেকটা বেনিফিটস আমি দেখতেছি, কারণ আমরা কিন্তু এক একজন এক একটা স্টেটে, রাইট? সো হ্যাঁ, আমি হ্যাঁ, টেক্সাসে, ভাই আছে হুম, লুজিয়ানাতে, আপনি বোস্টনে হ্যাঁ, আছেন। সো আমরা হ্যাঁ, ওই সকল জায়গার মধ্যেও যদি এরকম যদি প্রপার্টিস পাই, কেউ যদি হুম, এই ইনিশিয়েটিভটা নেয় যে ঠিক আছে আমি যেহেতু হুম, এখানে থাকি, আই ক্যান টেক কেয়ার অফ দ্যাট, এবং হুম, সেটার জন্য যদি কোনো ফিজ বা কোনো এক্সট্রা যদি কস্ট যদি দরকার হয় তাকে পে করার জন্য, আসা যাওয়ার খরচ, তার একটা এক্স্যাক্টলি। সময়ের না না খরচ। হ্যাঁ, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে আমরা এক্সট্রা যদি মানে যে টেক কেয়ার করবে আমরা তারে পে করব, মানে আউট অফ এভরি এক্সপেন্স, ঠিক আছে? কিন্তু রাইট। মানে শুরু করলেই করা হয়, যেমন নূর ভাই শুরু করছে 18 সালে, অলরেডি মাশাআল্লাহ ওনার একটা ভালো পোর্টফোলিও হয়ে গেছে, বুঝছো? সো মানে রাইট। শুরু না করলে মানে রিয়েল এস্টেট মার্কেট এরকমই থাকবে। এবং মানে এখনকার মার্কেটটারে আমি আসলে ইনফ্লেটেড মার্কেট বলতে চাই না, এই কারণে বিকজ তোমার 2008-এ যেটা হয়েছিল যারে তারে লোন দিত, এখন কিন্তু ব্যাপারটা তা না, এখন তুমি আমি চাইলেই আমাদের লোন দিবে না, রাইট। বুঝছো? রাইট। সো ওই সেন্সে আমার কাছে মনে হয় যে তোমার মানে আমার আমি কাছে আমি মনে হয় এগ্রি যে আপনার সাথে এগ্রি জিনিসটাতে, আমরা ওটা ক্যালকুলেট করে দেখতে পারি, মানে হ্যাঁ, আমাদের। আমরা একটা অ্যাটলিস্ট ব্রেইনস্টর্মিং এর একটা ইনিশিয়েটিভ তো অ্যাটলিস্ট নিতে পারি, রাইট? মানে হ্যাঁ, টু ডাইভার্সিফাই আওয়ার পোর্টফোলিও, যে মানে হয়তোবা মনে হচ্ছে যে ইনিশিয়ালি তোমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হয়তো স্টক মার্কেটে বেশি, বাট আমি স্টিল বিলিভ করি যে পৃথিবীর সবচেয়ে সেরা ইনভেস্টমেন্ট হচ্ছে রিয়েল এস্টেট আর কি, বুঝছো? বুঝতে মানে আমার পারছি। তাই মনে হয় আর কি। মানে না, এটা ডেফিনেটলি আপনার তো একটা ডেফিনেটলি তো আপনার ফিজিক্যাল একটা জিনিস তো থাকা লাগবেই। সো ইয়াপ, আমি আপনার সাথে জিনিসটাতে টোটালি ইন্টারেস্টেড। আমরা বসতে পারি, যারা যারা ইন্টারেস্টেড হ্যাঁ, আমরা টোটাল গ্রুপে গেলাম। আমি জানি হ্যাঁ, আমাদের সেটাই। গ্রুপের মধ্যে ওই জিনিসটাও হুম, থাকতে পারে। সেই সাথে আমার আরেকটা জিনিস হচ্ছে, কিছু হুম, ইন্টারন্যাশনাল ইনভেস্টার্স আছে যারা খুবই ইন্টারেস্টেড, মানে হ্যাঁ, যাদের কাছে হুম, হিউজ অ্যামাউন্ট অফ ক্যাশ আছে, যারা হচ্ছে আমেরিকাতে ইনভেস্ট করার জন্য তাদের একটা মানে দে আর ইন্টারেস্টেড অ্যাকচুয়ালি। সো হুম, ওই রকমও যদি আমরা যদি ক্যাশ পাই, রাইট, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লোনের বার্ডেন্সটা কিন্তু কমে যায়। কারণ বেশিরভাগ সময় দেখা যায় মানুষজন আপনার ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আনতেছে, সেই ক্ষেত্রে হ্যাঁ। হয়তোবা তারা জাস্ট প্রফিট শেয়ারিংটাই চায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় ওইটাও যদি কোনোভাবে করা যায়, উই কুড ব্রিং দোজ কাইন্ড অফ থিংস। আমার মনে হয় না আমরা মানে কথা বলতে পারি বিষয়টা নিয়ে। আমাদের এখানে তোমার 4 জন বড় ভাই শুরু করছিল তোমার 2016 সালে, ঠিক আছে? হুম। তাদের এখন ম্যাসাচুসেটসে টোটাল 500 ইউনিট, বুঝছো? সো বাপরে মানে বাপ। এমন না যে তারা হিউজ টাকা দিয়ে শুরু করছে, বুঝছো? মানে তোমার এই যে আমি মনে করো ওনাদের সাথে প্রচুর কথা বলছি, সো এই কারণে আমি নূর ভাইয়ের হিসাবগুলি বুঝতেছিলাম আর কি, যে এইগুলি হুম। তোমার মনে করো মানে ভেরি মাচ ডুয়েবল, বুঝছো? মানে এই এটা যে তোমার স্নোবল, স্টার্ট হ্যাঁ, স্মল snowball গেট effect, বিগার। হ্যাঁ, ট্রু ট্রু। সো আমি টোটালি ইন্টারেস্টেড এটাতে। আমার যদি ধরেন আপনার মানে 10-15% যদি আমার যদি ডাউন পেমেন্ট যদি দেওয়া লাগে, মানে আমি সেইং লাইক এটা দিয়ে যদি শুরু করা যায়, ওয়াই নট? এটা একটা ভালো একটা জিনিস হইতেই পারে। অ্যান্ড ইয়াপ, আমেরিকার মতো একটা জায়গাতে আপনার এতগুলো ইউনিট থাকা, এটার ফিলস গুড। লাইক আই গট সাম অফ দ্য স্টাফ, সাম রিয়েল এস্টেট, এটার ব্যাপারটাই ডিফারেন্ট। কারণ কি এটা না মানে ট্রুলি আমি তো নিজে বুঝি নাই, বাট তুমি যে বললাম মেন্টাল যে জিনিসটা, এটাও করে বিকজ আই ক্যান রিয়েলি সি ইট, আই ক্যান ফিল ইট, আই রাইট। কন্ট্রোল দিস ইনভেস্টমেন্ট। রাইট। আমি ওই যে আমরা তো স্টক কিনি, ধরুন ফেসবুক কিনলাম, ফেসবুক পড়ে গেলে ইটস নট ডিপেন্ডেন্ট অন মি, ইটস ডিপেন্ডেন্ট অন মার্ক জাকারবার্গ or Right. other people. But this house, how I maintain it, how I vet the tenants, how much I am investing, it depends on me. I am responsible for this. I can see it, I can physically touch it.
I can tell people, acha, amar to, sometimes, I'm not trying to be like, oh, acha, arrogant, cocky or whatever, সেটা না. It feels good sometimes, যে আচ্ছা না, কিছু না করলেও আমার 2-3টা বাড়ি আছে, হয়তোবা আমি এটাও বলতে পারি, আমি ধরলাম রিটায়ার করলাম আর 30 বছর পর, আমি যদি আর কিছু নাও করি, জাস্ট এই বাসাগুলাই মেনটেন করি, I'll have a safer retirement than most people. Right. কারণ আমার পেনশন থাকতেছে, আমার 401k থাকতেছে, আমার এর সাথে আমার যে বাকি 2টা বাসা থেকে আমার 4-5 হাজার টাকা করে প্রতি মাসে আসতেছে। বাই দ্যাট Right. টাইম 30 ইয়ার্স আরো বেশিও হইতে পারে, তাই না? তাই Possible. আর কি লাগে, ইভেন 3টা বাসা আর যদি কিছু আমি নাও করি, রাইট? রাইট আমি অ্যাবসলিউটলি এগ্রি আমি বিষয়টাতে। হ্যাঁ ভাই, আসিফ ভাই, আমি আপনার সাথে জিনিসটাতে না, এগ্রি। আমিও লেটস টক অ্যাবাউট, আমরা আরো যদি কিছু মানুষ আমরা যদি ইউজ করা যায়, আমরা করলাম। আর আমার মনে হয় আমাদের যা এনাফ ক্যাপিটাল থাকবে, সেটা দিয়ে স্মল রেঞ্জে স্টার্ট করা কঠিন কিছুই হবে না। কারণ অ্যাবসলিউটলি বেশি ইনভেস্টার্স আনলে যে প্রবলেমটা হয়, সেটা হচ্ছে আপনার মেন্টালিটি যদি ম্যাচ না করে, সেই ক্ষেত্রে জিনিসটা আপনার আগানোর থেকে পেছানোর চান্সেসটা অনেক বেশি থাকে। সো সেই ক্ষেত্রে ধরেন 3-4 জন স্টার্ট করলাম, পরে সেটা যদি বেটার পজিশনসে যায়, দেন ওয়াই নট, উইল প্রবলি যদি নিড মানি, উই উইল ব্রিং মোর ইনভেস্টার্স, ইটস নট এ বিগ ডিল। হ্যাঁ নূর ভাই, এনামুল, আমার একটু যেতে হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ ভাইয়া, sign off ডেফিনেটলি। থ্যাংক ইউ ভাই ফর ইওর, থ্যাংক ইউ ভাইয়া, ইনশাআল্লাহ। না কিন্তু মানে উই শুড লাইক No, মানে definitely. ফলো আপ করা দরকার। আমি যে আমার কথাটাও বলছিলাম, আমি জানি না আপনি দেখছিলেন কিনা, যে স্প্রেড আউট পোর্টফোলিও, ডোন্ট বাই এভরিথিং ইন ব্যাটন রুজ, রাইট। spread out. So that goes with my strategy. আমি তো বলছি যে এটা শুরু করার জন্য, সবার তো আর ওই স্টেজে নাই, আমরা শুরু করি, তারপর দেখবো যে আমাদের কতটুকু গ্রোথ হয়েছে, হাউ মাচ উই ওয়ান্ট। Right. It is really the No, best. it's opened my mind actually. It's opened my mind. Younger people. I really never thought about যে 5% আপনার ডাউন পেমেন্ট দিয়ে এরকম ডুপ্লেক্স ট্রিপ্লেক্স কেনা যায়। এরকম যদি আমি জানতাম, অ্যাকচুয়ালি why not? আমার তো মনে হচ্ছে আমি কালকে গিয়ে এখন খোঁজা শুরু করি এখানে টেক্সাসে কোথায় আছে। রাকিব, কোশ্চেন। আচ্ছা ভাই, আমার অনেকগুলা কোশ্চেন আছে এবং জানি না অনেক কিছু আপনার কাছে ইররিলেভেন্ট মনে হতে পারে। না কোনো কিছু ইররিলেভেন্ট না। ঠিক আছে, আমি মনে করেন আমার মাস্টার শেষ করছি এখানে 2018-এ এবং জব শুরু করছি আমি মোস্ট প্রবাবলি এপ্রিল থেকে 19-এর। ঠিক আছে, সো রাইট নাও আমি মোটামুটি 2.5 ইয়ার্স ধরে জব করতেছি। সো এখন আমার কোশ্চেন হচ্ছে যে আপনি মোস্ট প্রবাবলি মানে ব্যাটন রোজে এখন সেটেলড, এখান থেকে আপনি হয়তো বা অন্য জায়গায় মুভ করলেও মানে ভয়ানক লুক্রেটিভ অফার আসলে হয়তো মুভ করবেন, আদারওয়াইজ আপনি এখানেই থাকবেন। ইয়েস। ওকে, সো এখন আমার হচ্ছে যে মনে করেন আমার গ্রিন কার্ড হলে আমার ইচ্ছা আছে আমি আর একটু বড় কোম্পানির দিকে অথবা মনে করেন আর একটু বেটার লোকেশনে মুভ টুভ করব। সো রাইট নাও আমার কি, আমি থাকি এখন ডেইটন ওহাইওতে। আচ্ছা, এইটা আপনার কলম্বাস থেকে কত 1 hour 20 minute ড্রাইভিং, আর সিনসিনাটি থেকে 40 minutes ড্রাইভিং। সো এখন আমার কি এইখানে রাইট নাও প্রপার্টিতে ইনভেস্ট করা উচিত হবে? কারণ আমি এখানে হয়তো বা নেক্সট 1.5 year to 2 years থাকবো, তারপর আমি মুভ করবো, তার আগে না। Absolutely, 100% go for it, because I was in the same situation. I waited till I got my green card to invest. There was no need for me to wait that long. The earlier you start, গ্রিন কার্ড হয়তো বা মানে if everything goes all right এই বছরের শেষের মধ্যে হয়ে যাওয়ার চান্স আছে। হ্যাঁ, no, সেটাই আমি বলতেছি, do not wait. You can, ওই যে বললাম, আমার এক ফ্রেন্ড লুইজিয়ানাতে আসছিল, লুইজিয়ানাতে এসে ও বাড়ি কিনছে, বাড়ি কেনার পর ও ফ্লোরিডায় টাম্পাতে বেটার জব পাইছে, চলে গেছে। হি ইজ স্টিল রেন্টিং আউট হিজ ওল্ড হাউস। ইউ হ্যাভ টু পে ম্যানেজমেন্ট ফিজ, দ্যাটস ইট। ওকে, it's completely, do not মানে they require probably 2 years of work experience মানে লোন দেওয়ার আগে। আমি জানি না ডেটনের বাসা আমার অলরেডি আছে, আর ডেটনের বাসার দাম আমি বলবো লুইজিয়ানা থেকে কিছুটা বেশি, বাট ইটস নট টু মাচ। আমি ওটা বলবো। তাইলে why don't you go for it? এখন আমার নেক্সট কোশ্চেন হচ্ছে যে ভাই রাইট নাও মানে মার্কেটের তো সবকিছু একটু ওভার ভ্যালুড,
Mhm. So is there any chance that there will be some deep in the real estate market? I'm just asking. It is Might be wrong. so hard to say because it's not only the situation, the supply and demand. মানে মার্কেটে বাসা তো নাই। মেইন এটা রিজন ইনফ্লেশন না, মেইন রিজনটা হচ্ছে অত বাসা মার্কেটে আসতেছে না। Right. right. A lot of people are moving away from apartments to single family houses or duplex or stuff like that. এইটার Due to একটা corona. রিজন যেটা আমি দেখলাম যে মনে করেন রাইট নাও মনে করেন মানে এখানে আমেরিকানরা একটা টার্ম ইউজ করে রিসেন্টলি শুনছি, এটা হচ্ছে ডুয়াল ইনকাম ফ্যামিলি, যেটা হ্যাঁ, যে হাজব্যান্ড ওয়াইফ দুইটা যারা হচ্ছে মানে মনে করেন যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে শুরুতে হয়তো বা কলেজে, তারপরে একই টাইমে যখন আপনার গ্রাজুয়েশন করে বের হয়, দুজনই যখন জবে ঢুকে যায়, দে প্রিফার এ হাউস। সেই কারণে অনেক ইয়াং মানুষজনকে মানে এখন হাউসে বেশি ইনভেস্টেড রাদার দেন অ্যাপার্টমেন্ট। ইভেন আমার এক কলিগ ও ট্রাই করছে লাস্ট ইয়ারে বাসা কেনার, ও অফার থেকে বেশি করছে তারপরেও পায় নাই, এরকম হ্যাঁ, এইটাই তো মার্কেটের সিচুয়েশন এখন। হ্যাঁ। আমি যে So- 330 এর বাসা বললাম ওটা মার্কেটে ছিল 325 এ, আমারও বাড়ায়া বলতে হয়েছে। নরমালি লুইজিয়ানাতে এটা করতে হয় না, ইভেন লুইজিয়ানাতেও করতে হয়েছে। সো হ্যাঁ, এখন মোটামুটি এটা- সব জায়গাতে এরকমই। হ্যাঁ, সেটাই। কোশ্চেনটা হচ্ছে ভাই, তাহলে কি মানে যদি আপনি বললেন যে পসিবিলিটি আছে বাট কবে হবে ইউ ডোন্ট নো। Yes, So- and that's why I'm saying তোমার I think যদি- এটা ডিপেন্ড করতেছে অনেক কিছুর উপরে, যেমন সাপ্লাই এন্ড ডিমান্ড ইজ ওয়ান অফ দিস থিংস। মার্কেটের মধ্যে এখন আমি যতটুকু জানি ডিমান্ডের পরিমাণ হচ্ছে অলমোস্ট 1.7 মিলিয়ন হাউসেস, বাট মার্কেটে হাউস আছে 1.3 or 1.4 মিলিয়ন। সো এরপর যদি ইন্টারেস্ট রেট বাড়ে, বাকি জিনিসপত্র যদি অ্যাডজাস্টমেন্ট হয়, মানুষের ইনকাম যদি শ্রিঙ্ক করে, কোনো কারণে যদি ইয়াগুলো হয়, এরপরে গিয়ে জিনিসটা অ্যাডজাস্টেড হতে সময় লাগবে। এটা এমন না যে আগামী 6 মাসের মধ্যে রিয়েল এস্টেট মার্কেট ড্রপ করবে। ইট উইল টেক অলমোস্ট লাইক 2 years 3 years জাস্ট টু Maybe even লেভেল more. আপ মোর। Maybe ইটস even ইভেন more. মোর। ব্রেক ইভেন হইতে অ্যাটলিস্ট 3 থেকে 3.5 বছর লেগে যাবে। হ্যাঁ। এরপর যদি মার্কেট যদি আবার গ্রোথে চলে যায়, ইকোনমি যদি চেঞ্জ হয়, সেক্ষেত্রে আবার ডিমান্ড বেড়ে যাবে, তখন আবার সাপ্লাই কমে যাবে। তো ইটস প্রিটি টাফ মানে বলাটা যে অ্যাকচুয়ালি মার্কেট ড্রপ করবে কি করবে না। আর তোমার যদি লং টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যদি এটা হয় যে হোয়াট এভার প্রাইস আই এম পেইং রাইট নাও, আগামী 30 বছর 25 বছর পর সেটার রিটার্নটা কেমন আসতে পারে, ওটা যদি থাকে, আমার মনে হয় না সেটা নিয়ে চিন্তা করার মতো তেমন কোনো কিছুই আছে। That is, it's a আমার- long-term game. আমার যেটা ইনিশিয়াল প্রবলেম ছিল রিয়েল এস্টেট নিয়ে, সেটা হচ্ছে আমি আমেরিকান বাড়ির স্ট্রাকচার দেখে আমার মনে হয় যে এগুলো কখনো 30 বছর সাস্টেইন করতে পারবে না, কারণ এগুলো না, এমন এটা ভাবে wrong. তৈরি। রাইট, বিকজ এটা আমি বায়াস ছিলাম। কারণ বাংলাদেশে ব্রিকের হাউস দেখে আসছি, এখানে পিসবোর্ডের হাউস দেখতেছি, লাইক পানি পড়লেই জিনিসপত্র নষ্ট হয়ে যায়। এখন So এখানে why- কিছু রিজন আছে এইটার পিছনে, যে মানে ওদের যে স্ট্রাকচার গুলো এগুলা মানে নূর ভাই তো আমার থেকে বেটার বলতে পারবে, হি ইজ এ সিভিল ইঞ্জিনিয়ার। মানে Right. পাইন ট্রির যেই বাসাগুলো, ওগুলোর স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি আসলে ওয়ে মাচ বেটার ইন সাম কেসেস। আচ্ছা, সো এইটা একটা। আর আরেকটা জিনিস হচ্ছে ওদের প্রত্যেকটা এলাকার বাসাগুলো কিন্তু ওইখানকার মানে এনভায়রনমেন্টের উপরে বেস করে Base করে বানানো। কোড বানানো আর কি। হ্যাঁ, সো সেই কারণে আসলে ওইরকম যে একটা বাড়ি যেটা ওহাইওতে টিকে, সেম স্ট্রাকচারের বাড়ি যদি কেউ ফ্লোরিডায় বানায় না, ইটস নট গোনা সাস্টেইন। Yeah. Right. Different codes, different Yeah, building codes, yeah. different materials. Florida Basha more wind, hurricane resistant. Dayton, Ohio, the more snow resistant. নো রেজিস্ট্যান্ট। হ্যাঁ, ওইটা হবে so Louisiana the বাসাগুলো একটু raised বানায়, flooded একটু টেনশন থাকে। তো এই ধরনের জিনিসগুলো। So Rakib, the main thing is start looking for house and go for it. Don't just wait. Buy a good house. Then you don't have to participate in competition. Be less emotional about it. Be more mathematical about it. আচ্ছা আরেকটা জিনিস যেটা যে আচ্ছা আচ্ছা, শান্তা বলুক, শান্তা শান্তা বলুক। question ভাইয়া আমার অ্যাকচুয়ালি কিছু কোশ্চেন আছে। আমি মানে ওয়ান বাই ওয়ান যাব। আপনার সেশনটা খুবই ইনফরমেটিভ ছিল।
সো আমার ফার্স্ট কোয়েশ্চেন হলো যে কোনো বাসা কেনার ক্ষেত্রে তো ফার্স্ট স্টেপ হলো রিয়েলটর সিলেক্ট করা। Not necessarily. Not necessarily. You can select a lender first. লেন্ডার তো You can এই select a lender first. You can select a realtor first. It's up to you what you want to do. বাট মানে আমি যেটা জিলো বা এইসব রেডফিনে দেখেছি ওখানে থাকে একজন যে এজেন্টের নাম থাকে, তো মানে এই রিয়েলটর সিলেক্ট করা বা লেন্ডার সিলেক্ট করা এই প্রসেসগুলো বা সিলেকশন প্রসেসটা কিভাবে করা উচিত? আমি বলি, আমি যে প্রসেসটাই গেছি, আমি ওপেন হাউসেস গুলো সব সময় যখন আমি বাসাটা কিনবো ডিসাইড করছি, তখন আমি ইভেন এখনো সানডেতে ওপেন হাউসেস চাই। ওপেন হাউসে যে আমি রিয়েলটরদের সাথে যে কথা বলি, দেখি ওরা কিভাবে বাসা প্রেজেন্ট করতেছে, ওদের মানে অ্যাটিটিউডটা কিরকম। তো ওই রকম করে আমি আমার প্রথম রিয়েলটরটা সিলেক্ট করি, একটা ওপেন হাউসে গেছি, ওর সাথে কথা বলছি। আমি এমনি কথা বলতে বলতে ওকে বলছি যে দেখো আমি এই ধরনের বাসা খুঁজতেছি, আই এম জাস্ট লুকিং ফর। সো শি ওয়াজ গিভিং মি লট অফ গুড ইনপুটস, ঠিক আছে। তো আমার ওইটা ভাল লাগছে, ভাল লাগে যার পর আমি তারপরে ওকে সার্চ করছি, সার্চ করে দেখি ওর জিলোতে 55 রিভিউজ আছে এবং প্রিটি মাচ অল অফ দেম 5 স্টার। সো আমি ওর রিভিউ দেখছি, আমি ওর সাথে পার্সোনালি কথা বলছি, and I figured that she would be a good match for me. আচ্ছা, And then I went with her. Yes, বলো। রিয়েলটর আর লেন্ডারের মধ্যে আসলে মানে ডিফারেন্সটা কি? মানে আমি জানি না। হ্যাঁ, রিয়েলটর হচ্ছে যে রিয়েলটর বাসা কেনার প্রসেস গুলোর মধ্যে, নেগোসিয়েশনের মধ্যে, ডকুমেন্টেশনের মধ্যে হেল্প করবে। লেন্ডার হচ্ছে যে আপনার লোনটা প্রসেস করবে। Realtor or lender, they will work together, but lender will not take part in any negotiation, any inspection, any showing of the house. They will just verify your credit, verify your information, and process your loans. এখানে আমি আরেকটা কথা বলি, আমি এটা আগে হয়তোবা বলা উচিত ছিল। Always go with a local lender. Do not go with rocket mortgages and stuff like that. লোকাল লেন্ডার লোনের প্রসেসে অনেক ধরনের প্রবলেম হয়। লোকাল লেন্ডার থাকলে দে উইল ওয়ার্ক উইথ ইউ অ্যান্ড হেল্প রিজলভ দ্য ইস্যুস। মেইন প্রবলেম লেন্ডিং সাইড থেকে হয়, সাধারণত রিয়েলটর সাইড থেকে হয় না। আচ্ছা, এখন যখন মানে আমরা চিন্তা করছি ডিফারেন্ট স্টেটে, তো সেক্ষেত্রে সবসময় তো ফিজিক্যালি যাওয়া পসিবল হয় না। তো সেক্ষেত্রে আপনি ধরেন ওপেন হাউসে যেতে পারছেন না, আচ্ছা, সেক্ষেত্রে আপনি কিভাবে জিনিসটা সেই ডিল কারণে করবেন? ওই যে একটু লোকজনকে জিজ্ঞেস করতে হবে। ইউ ক্যান, এই যে বিগার পকেটস এর কথা বলছি, বিগার পকেটস ইউ ক্যান ওপেন আপ অ্যান অ্যাকাউন্ট এন্ড ইউ ক্যান আস্ক। Bigger Pockets এর ফেসবুক গ্রুপ আছে, you can ask like, hey, I'm looking for an investment property, or you can see in those areas কারা অ্যাক্টিভ ওইসব ফোরাম গুলাতে। যারা ওইসব ফোরাম গুলাতে অ্যাক্টিভ থাকে তার মানে কি they are responsive, they are looking for businesses, they will serve you। ওই ধরনের লোকগুলা, because you are buying with the sense of investment, not necessarily buying your primary house. There are some great agents for just primary house, but they are not really good at the investment side. They do not understand the math. ওরা বলবে তোমাকে যে ও একটু পেইন খারাপ, না না এটা ভালো লাগে না, বাট ইনভেস্টমেন্ট রিয়েলটর উইল গাইড ইউ। আমি এখন এই জিনিসটা জানি, বাট দে উইল গাইড ইউ। বলবে ও এই জিনিসটা ফিক্স করতে তো 2000 টাকা লাগবে, বাট উই ক্যান রিডিউস দ্য প্রাইস শোয়িং দ্যাট $5,000, ঠিক আছে, সো ইউ আর গেটিং $3,000। সো ওই যে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি, ইনভেস্টর ফ্রেন্ডলি রিয়েলটর ওইভাবে আর কি খুঁজে পাওয়া যাবে। অথবা যদি অন্য কোনো স্টেটে ইনভেস্ট করার প্ল্যান থাকে, সেখানে ইউ ক্যান অ্যাস্ক অ্যারাউন্ড, হেই আপনি কাকে ইউজ করছেন, বড় ভাই, পরিচিত বাংলাদেশি কমিউনিটি, বিগার পকেটস, যে কোনো জায়গায়। ইউ হ্যাভ টু বি লিটল বিট ওপেন to ask people question. I think another thing could be just মানে ওরকম যদি কোনো প্ল্যানিং থাকে, যেটা আসিফ ভাইও বলতেছিল, যে if you are thinking about investing out of state, অন্য কোনো স্টেট আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে নেটওয়ার্কিংটা ক্রিয়েট করতে পারেন, সেটা একটা জিনিস। মানে ধরেন আপনার কোনো ভালো ফ্রেন্ড আছে হু ইজ অলসো ইন্টারেস্টেড অন দ্য রিয়েল এস্টেট মার্কেটিং, সাপোজ ধরেন লুজিয়ানাতে বা টেক্সাসে বা ওহাইওতে,
সো ওদের সাথে আপনি কানেক্ট হইলেন, সেই ক্ষেত্রে যে জিনিসটা হয়, হি ইজ এ ট্রাস্টওয়ার্দি পারসন, তাকে আপনি ট্রাস্ট করতে পারবেন। আপনার পার্টনারের প্রতি যদি আপনি যদি ট্রাস্ট থাকে, সেই ক্ষেত্রে জিনিসপত্রগুলো অনেক ইজি হয়ে যায়। মানে ইউ উইল ট্রাই টু ফাইন্ড পিপল হু ইউ নো হু আর ইন্টারেস্টেড, এবং ওই সকল স্টেট গুলোতে থাকতেছে এবং বেটার ইনভেস্টমেন্ট রিটার্ন আসতেছে, সেই জিনিসটা হওয়াটা বেটার আমার মতে। হুম, আচ্ছা আর একটা জিনিস কি, as the thing is, it really seems daunting at first. I remember, I'm not gonna lie, the first offer I made on a house, I was really, really nervous. It's nerve-wracking. Right now, it doesn't faze me even a bit. But the very first offer I made on the house, because it's a huge commitment, I was like জি really nervous. Start the process, go through it, gain some experience, you'll see. It's really, really simple. আর একটা কোয়েশ্চেন ভাইয়া, এটা জাস্ট জানার জন্য, ওই যে ফ্লিপ যেটা দেখালেন, ওই যে হ্যাঁ, BRR, ওটার জন্য কি রিয়েল এস্টেট এজেন্ট হওয়ার যে সার্টিফিকেশন লাগে ওটা নেওয়া কিচ্ছু লাগে লাগবে নাকি না। জাস্ট? না, nothing. You don't need anything. You just need to be a human being. That's it. আচ্ছা, আর আরেকটা জাস্ট লাস্ট কোয়েশ্চেন আমার, এটা আমি জাস্ট চিন্তা করছিলাম, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মানে সিঙ্গেল ফ্যামিলিতে যেমন আপনি যে মানে রেন্টটা দেখাচ্ছেন পার মান্থ $2,000, আর ধরেন আমি যখন অ্যাপার্টমেন্ট ইনভেস্ট করছি সেক্ষেত্রে হয়ে যায় হয়তো বা 1,000 বা $12,000 পার মান্থ। সো আপনার এক্সপিরিয়েন্স থেকে মানে কোনটা রেন্ট করাটা মানে মোর ইজিয়ার হয় পিপলকে? কারণ যখন $2,000 রেন্ট হয়ে যাচ্ছে পার মান্থ, তখন পিপল মানে চিন্তা করবে যে আমি তো এই টাকা দিয়ে একটা বাড়ি কিনতে পারি, আমি রেন্ট কেন করবো? না, সেক্ষেত্রে অনেক রিজনের জন্যই রেন্ট করে। $2,000 দিয়ে রেন্ট করলেও অনেক সময় হতে পারে যে 2-3 জন থাকতেছে, বা একটা ফ্যামিলি উইথ 2-3 কিডস থাকতেছে, হয়তো বা ওদের একটা বাড়ি কিনতে স্টিল ইউ নিড টু পে ডাউন 5% or 3.5%, whatever. Not a lot of people in USA has that much money saved up. They might have bad credit, or they might be living here for 2 years. They might plan to move. Easiest হইলো basically, to be honest, single family rent দেয়াটা easier, relatively easier, because families will go and live there. Duplex will be the second most. I mean, after that duplex, triplex, fourplex are to relatively becomes harder, but single family is the easiest to rent out. আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে এখানে। আমি জানি না রাকিব কি এখন কোয়েশ্চেন্স করবে কিনা, বাট আমি যেহেতু চান্স পাইছি আমি বলেই ফেলি। সো আমি আগে হচ্ছে আপনার যখন আইডাহোতে থাকতাম, তো রেক্সবার্গ একটা কমিউনিটি ছিল। সো ওইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার স্টুডেন্ট কমিউনিটি, রাইট? এবং ওখানে আপনার যে সকল আপনার মানে ওখানে অ্যাপার্টমেন্টের পরিমাণ অনেক বেশি, এবং অ্যাপার্টমেন্ট গুলো দেখা গেছে আপনার এক একটাতে 6টা 8টা করে ইউনিট, মানে 3 স্টোরি বা 4 স্টোরি। এইগুলাকে কি আপনি মানে ডুপ্লেক্স ট্রাইপ্লেক্স হিসেবে দেখাতে পারবেন কেনার সময়? ওই যে বললাম 4plex, 4 হুম। unit, it gets limited at 4 unit. ওকে, Those তো will সাপোজ be ধরেন আমি যদি for- এরকম পাই যে সাপোজ আমি একটা দোতলা বাড়ি পাইছি, দোতলা বাড়ি না, দোতলা অ্যাপার্টমেন্ট পাইছি, যেটাতে নিচে 2টা অ্যাপার্টমেন্ট আছে, উপরে 2টা অ্যাপার্টমেন্ট আছে, রাইট? 4টা। এটাকে কি কোনোভাবে দেখানো পসিবল? এইটা তো 4plex, এইটা তো ওকে, এইটা হ্যাঁ 4plex তো is the 4টা limit. অ্যাপার্টমেন্ট থাকলে এটা 4প্লেক্স, এরকম না যে লাইক 4টা বাড়ি আপনার টাউন না, হাউসের মতো 4টা আছে? বাড়ি আলাদা থাকলে তখন আবার অন্যান্য ক্যালকুলেশন হয়, তখন আবার becomes difficult. যদি 4টা এক জায়গায় থাকে, হুম, that is count as 1 unit, like for the purpose of loan and every other thing, রাইট। and it will be counted as a residential property, and you can Makes take sense. cheap government loans. বুঝতে পারছি। আচ্ছা এনাম, এখানে আমার একটা কোশ্চেন আছে। তুমি 4টা অ্যাপার্টমেন্ট বলতে মানে এটা কি 4টা ইন্ডিভিজুয়াল ইউনিট? দে হ্যাভ রাইট, দেয়ার সেপারেট বাথ Right. এন্ড কিচেন? Right. ABCD unit. রাইট, ABCD ABCD Okay. ইউনিট, মানে প্রত্যেকের Okay. আলাদা, সাপোজ দেখা Everything গেছে আলাদা। সবগুলোই আলাদা, রাইট? ঠিক আছে। আচ্ছা, আর কারো না কোনো কোশ্চেন না থাকলে আমি আরো কিছু কোশ্চেন করব। আচ্ছা, হ্যাঁ, গো অ্যাহেড। ওকে,
ঠিক আছে, তাহলে ওই যে আপনি যেভাবে লেন্ডারের কথাটা বললেন, এখন হুম। লোকাল আমি এটা নিজেও শুনছি লোকাল থেকে নেয়া বেটার, বাট মনে করেন আমি ব্যাংক অফ আমেরিকার সাথে আমার অ্যাকাউন্ট আছে প্রায় 5.5 বছর। Do not go with them. আচ্ছা, ওরা অনেক হাই চার্জ করবে। না, হাই চার্জ করবে না, ওরা হ্যাঁ। কম দেখালেও do not go with them. It becomes very difficult to deal with them, to get responses from them. And if you have any issues during the loan process, ধরো appraisal এর একটু ঝামেলা হলো বা Okay. other issues হলো, it will be so hard to get help Right. from them, communicate with them. Okay. Even if you have to pay that 0.25% more, তুমি ক্যালকুলেট করে দেখতে পারো, to 0.25%, ধরো ব্যাংক অফ আমেরিকা অফার করতেছে 2.5% আর লোকাল লেন্ডার অফার করতেছে 2.75%. The difference probably would be $30-40 or $15-20 per month, but your life would be so much easier. রাইট, আমি এখানে একটা জিনিস অ্যাড করি, মানে আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে এই সকল লার্জ ব্যাংকস গুলোর সাথে না যাওয়াটাই বেটার। মানে Yeah. আমার যতটুকু মানে ইনভেস্টমেন্ট রিলেটেড যে সকল ইয়াগুলো আছে, ব্যাংক অফ আমেরিকা, ওয়েলস ফার্গো, সিটি ব্যাংক, এরা জেপি মর্গান, ওদের মানে আমরা যারা স্মল ইনভেস্টার্স আছি আমাদের জন্য দে আর নট দ্য বেস্ট ফিট অর বেস্ট ম্যাচ। স্বাভাবিক, ওরা $1 million ডিল করে, আমরা আর Multi-million. ওদের বিজনেস Multi-million, পোর্টফোলিওটা right. অনেক বেশি, ওদের বিজনেস পোর্টফোলিওটা অনেক বড়, আর ওদের যে সকল জায়গাগুলো থেকে বেস্ট চাঙ্ক অফ রিটার্ন আসে ওরা সেই সকল জায়গাগুলোতে ফোকাস করার চেষ্টা করে। রাইট রাইট। তো ওইটা ওদের, যার কারণে এই সকল ব্যাংকের সাথে না যাওয়াটাই বেটার। ওকে। Wow, it's 1:52. I have been presenting for 3 hours. অলমোস্ট। অলমোস্ট। Oh my God! I lost সরি ভাই, track of আরো time. কিছুক্ষণ আটকায় রাখবো আপনাকে। আচ্ছা, আমার এক জায়গায় আসলে যাইতে হবে, so let's answer your question. ওকে ওকে, ঠিক আছে। এখন আপনি যেটা বলতেছিলেন যে মানে হাউসে ইনভেস্ট করা বেটার, বা মানে টু ডুপ্লেক্স অথবা মানে 2 ইউনিট, ইট ক্যান বি ভার্টিক্যাল, ইট ক্যান বি হরাইজন্টাল। ওকে, এখন কন্ডো অথবা টাউন হাউসে ইনভেস্ট করাটার ড্রব্যাক বা খারাপ সাইডটা কি আমি একটু জানতে চাই। সাধারণত ড্রব্যাক যে জিনিসটা হয় যে কন্ডো অথবা টাউন হাউস, নাম্বার 1, sometimes it becomes harder to get loans. It depends on areas, right? Sometimes it becomes harder to get loans on them because you don't necessarily own the land and stuff. There are some criteria. আর ওগুলোর প্রাইস ওইভাবে অ্যাপ্রিশিয়েট করে না। অ্যাপ্রিশিয়েট হয় না, হ্যাঁ। আচ্ছা, অ্যাপ্রেজাল কস্ট নামে একটা কস্ট আছে, এটা কি সাইনিং এর সময় যেটা, ওটা কি দেয়া লাগে, ওটা কি ক্লোজিং কস্ট আর অ্যাপ্রেজাল কস্ট কি সেম? ওইটা পার্ট অফ ক্লোজিং কস্ট, বাট ইট উইল কাম আউট অফ ইওর পকেট. You have to pay for this one. ওকে, বাট এটা 500-600 ক্লোজিং কস্ট তো ইয়ে দিতে পারে, যে আপনার সেলার দিতে পারে। সেলার দিতে পারে, আপ টু এ সার্টেন পোরশন সেলার দিতে পারে। Yes. মানে ওটা নিজেদের মধ্যে একটা মানে নেগোসিয়েশন বা আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, এইটা কিন্তু আবার কিছু ওইটাও একটু ইনোভেটিভ হইতে, ধরো একজন বায়ার বাসা চাইতেছে 300K, তাই না? তুমি অফার করতে পারো 310K. Tell him, hey, I want you to pay $6,000 or $8,000 in closing cost. Okay, একটু এক্সট্রা দিতেছো, কিন্তু ওইটা কি অ্যাপ্রাইজাল কস্ট? না না না, ক্লোজিং কস্ট। আচ্ছা, ওকে। He wants 300K, right? You're offering him more, but you are asking for closing cost. কারণটা কি? তাহলে এই ক্লোজিং কস্ট it is getting into your 30-year loan instead of coming out of your pocket. ওকে ওকে। আর অ্যাপ্রাইজালটা কখন দেয়া লাগে তাহলে? এই অ্যাপ্রেজাল যখন ওই লোন প্রসেস হবে, it gets into under contract and your lender is processing the loan, then the lender will do the appraisal to see what is the value of the property. ওকে, সো লেন্ডারের সাথে তার মানে হচ্ছে আমি লোকাল যেই ক্রেডিট ইউনিয়ন গুলো আছে বা ব্যাংক আছে, মর্গেজ কোম্পানি, লোকাল ক্রেডিট ইউনিয়ন, মর্গেজ মর্গেজ কোম্পানি, কোম্পানি, হ্যাঁ অনেক লোকাল মর্গেজ Okay. কোম্পানিও আছে, হ্যাঁ লোকাল ব্রাঞ্চেস আছে এরকম। আর এমনিতে অ্যাপার্টমেন্ট বাইং, মনে করেন একটা অ্যাপার্টমেন্ট দিয়ে শুরু করলো কম দামি, এইটা কি মানে কতটুকু? এটাও করা যায়, এটাও করা যায়। এখন আমি এটা খুব একটা প্রিফার করি না, ওই যে বললাম কন্ডো, টাউন হোম, অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্টের, মানে আমি নিজে ল্যান্ড ওন করি না এইসব ক্ষেত্রে। অনেক আরো আছে, বিকজ ইউ ডোন্ট নেসেসারিলি কন্ট্রোল হোয়াট ইজ হ্যাপেনিং। দেয়ার ইজ এ হিউজ
হোমওনার্স অ্যাসোসিয়েশন, কন্ডোজে আরো অনেক রুলস হ্যাঁ থাকে, কন্ডোজে হ্যাঁ, হোম ওনার্স অ্যাসোসিয়েশনসে মনে হয় একটা অ্যামাউন্ট পে করতে হয়। সেটাও না, খালি ওরা রেস্ট্রিক্ট করে দিতে পারে যে whether you can rent it or not. There are a lot of rules and regulations that you have to Okay. navigate through. That's why আমার ইনিশিয়ালি, কারণ খন্ডগুলো তো চিপার, তাই না? That's how I wanted to start. হ্যাঁ, আমিও সেটাই চাচ্ছি। Yes, সত্যি কথা। but then after finding more and more about it, I was like, no, not a good idea. Because you can buy a condo in Baton Rouge like 150K. আমার এখানেও এরকমই আরেকটু। But এই 150K এখন কিনলে 10 বছর পরে 155K হবে হয়তো। ও ওকে। আমি আর জানি না আরেকটা রেটনের তো কিরকম। মনে হয় মেইনটেনেন্স ফি আছে, ওইটার আলাদা দেয়া আরো লাগে। অনেক আলাদা লাগে। অন্যান্য কস্টস আছে। It has a lot of restrictions. Okay, so it's not শুরুতে a- don't go there. শুরুতে do you 2 can find units. your own way, but Okay. you know, but depending on এখন সান ফ্রান্সিসকোতে যদি কেউ থাকে, হয়তো বা তার জন্য একটা সিঙ্গেল ফ্যামিলি পসিবল না। They can buy apartment or condos, তাই না? যদি পসিবল হয়, go with like a duplex first. I would always say go with a duplex first. আর ভাইয়া এমনিতে আপনি যখন বাসা কেনেন বা কোনো কিছু, তখন যখন আপনি ভেতরের ইন্টেরিয়র দেখেন, একটা তো এস্টিমেশন করেন যে আমার এই এই জিনিসগুলো ঠিকঠাক করতে হবে। Am I right? এই জিনিসটা মানে এখন আমি জানি হয়তো বা আপনি 2018 এর দিকে কিছু হয়তো বা ভুল টুল করছেন হিসাবে। 100%. তো So এটা মানে হ্যাঁ, করতে হবে কি, ওই যে আমার একটা মেন্টর ছিল বললাম না, ওকে নিয়ে আমি বাসা দেখাইছি, ও আমাকে বলে দিছে, because he had the experience. Now I have the experience. ওকে। ঠিক আছে? So you need someone's help. You can also ask some contractors to come and walk the house with you. Pay him $100-200 for his 1 hour walkthrough and ask him যে আচ্ছা এটা তুমি কত টাকা দিয়ে করে দিবা। আমার বা এখানে কত টাকা লাগবে? কয়েকজন সিনিয়র ভাই আছে, মানে তাদের নিজেদের কনস্ট্রাকশন ফার্ম আছে, তাদের Wow. সাথে অ্যাকচুয়ালি একটু খেলা তাই মানে আর কি? টেনিস খেলি, সো তাদের কাছ থেকে হ্যাঁ, আসলে হয়তো বা কিছু হ্যাঁ। ইনফো পাইতে পারি। These people can help you out a ton, and they can also invest with you. You start, you develop your relationship, and then তাদের ইনভেস্টমেন্ট ভাই অনেক বড় লেভেলের, বুঝেন না? no, নিজের অসুবিধা নাই construction তো। farm। They started small too. Nobody হ্যাঁ। just start super big unless they come from a rich family. Nobody does. আচ্ছা, আর একটা হচ্ছে এমনিতে আপনার মনে করেন মেইনটেনেন্সের জন্য উইকলি কতটুকু টাইম স্পেন্ড করতে হয়? রাইট নাও ইউ আর ওন 3 উইকলি হাউস। টাইম স্পেন্ড করতে হয় না, আমার মান্থলি 1-2 আওয়ার লাগে। এটা ভ্যারি করে। ইয়েস, একটা আর টেবিল আপনার কি চলে কোনো গেলে এমনিতে প্রপার্টি ম্যানেজমেন্টের আমার কাছে এখনো পে লাগে করেন? ওকে। না, এখনো না। But that's what I'm gonna say. যদি if it becomes larger, which I plan to do, I'll probably keep a portion for myself. And আরেকটা জিনিস সুবিধা আছে, আমার 3টা বাসায় within like 1 mile of each other. ঠিক আছে? এলাকা within 1 mile of each other. So it really literally takes me 5 to 6 minutes to drive in one of the houses. So that was my plan to do. এখন আমার একটা বাসা যদি 10 মাইল দূরে হয়, 20 মাইল দূরে হয়, আমি হয়তো বাবুল বাচ্চা মানে আমার এক পরিচিত ভাইকে চিনি, মানে মিশিগানে, উনি বাড়ি কেনার পরে শুরুতে উনার পুরো প্লাম্বিং সিস্টেম চেঞ্জ করতে হয়েছে। মানে এইটা উনি ফার্স্টে লোক দিয়ে দেখাইছে, প্রফেশনালস দিয়ে দেখাইছে, বাট তারা রিজন বের করতে পারে নাই। সো মানে হ্যাঁ, these are some things that can happen, মানে আনফরচুনেট ইভেন্ট, সোজা কথা। হ্যাঁ, but at the same time you have to do good inspection. আমার যে বললাম, luckily I recognize there is knob and tube wiring in the house. That's expensive. And that's why I asked the seller to pay $10,000, $11,000 in closing cost. I'm paying the rest, which is 10,000 টাকা যে রিপেয়ার কস্টটা ওখানে দিতেছি। আমার আগের বাসায় এরকম কস্ট ছিল না। So you have to, you know, you cannot have it perfect 100%. True. You have to take the chance and do as much due diligence you can do, and then go from there.
as I said, real estate is forgiving. এখন হয়তোবা ওই ভাইয়ার আমি জানি না $20,000 কস্ট হইতেছে। না না না, উনি ওটা তুলে নিছে কারণ উনি জাস্ট কোভিড এর আগে বাড়িটা কিনছিল। উনার এখন প্রপার্টির প্রাইস অলমোস্ট 40% রেজ করে এই ফেলছে। তো তাইলে he came out winner, right? Even after paying all those things. হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে আরেকটা যেন কি জিজ্ঞেস করতে, আচ্ছা এমনিতে যখন আপনি ইন্সপেকশনে যান অথবা কোনো একটা নতুন প্রপার্টি দেখেন, আপনার আই বিলিভ ইউ ডু হ্যাভ এ চেক লিস্ট যে এই জিনিসগুলো, ওগুলো যদি মনে করেন আমাদের কারোর সাথে শেয়ার করেন, দ্যাট উড বি এ বেটার থিং, ইন মাই ওপিনিয়ন। আচ্ছা, কে রেইজ হ্যান্ড করছে? আচ্ছা আর তো না মনে আচ্ছা হচ্ছে। আচ্ছা, আমি যে জিনিসটা দেখি, আমি বেসিক্যালি এখন যে জিনিসটা দেখি, সবার প্রথমে আমি দেখি এটা যেহেতু লুইজিয়ানা, যে এটা ড্রেনেজ সিস্টেম কি হবে, রেইন হইলে ফ্লাড হওয়ার সম্ভাবনা আছে কিনা, স্পটেড ফ্লাড মানে লোকালাইজড ফ্লাড, নট লাইক এ টোটাল ফ্লাড, ঠিক আছে, নট লাইক এ হারিকেন ইনডিউসড ফ্লাড, বাট রেইন হইলে আমি সবসময় চেষ্টা করি একটা বাসার নজরে রাখলে একটা বিগ রেইন ইভেন্ট হওয়ার পর ওই দিক দিয়ে ড্রাইভ করতে। আমি খেয়াল করে দেখার চেষ্টা করি যে ইলেকট্রিক্যাল প্রং গুলা কি ধরনের, 3 prong or 2 prong। 2 prong হইলে old electrical system, I have to replace it. I try to see একটু বাসার বাইরে থেকে যে রুফের কন্ডিশনটা কিরকম, রুফ কি 5 বছরের পুরনো, 10 বছরের পুরনো, 15 বছরের পুরনো, ঠিক আছে। তারপর আমি উইন্ডো গুলোর একটু দেখার চেষ্টা করি, উইন্ডো গুলো কি সিঙ্গেল পেইন, ডুয়াল পেইন, এটা কি উইন্ডো গুলো কি আমার কি অনেক অ্যাডজাস্ট করতে হবে নাকি না। আমার পুরনো বাসায় সব সিঙ্গেল পেইন, বাট তারপর আমি একটু দেখি এইচভ্যাক এর বয়সটা কিরকম, ওয়াটার হিটারের বয়সটা কিরকম, পানির কলটা ছাইরা দেখি যে ফ্লোটা কি ভালো ফ্লো হইতেছে, গরম পানি কতক্ষণ লাগতেছে আসতে, নাকি খুবই নরমাল ফ্লো হইতেছে, লাইট একটু অফ অন করে দেখি ফ্লিকার টিলিকার হয় কিনা। এগুলো হলো বেসিক জিনিস, ঠিক আছে। এগুলাই মেইন কস্ট আর কি। একটু টয়লেট একটু ফ্লাশ করে দেখি, ফ্লাশ ঠিক মতো যাইতেছে কিনা। ওকে, এইগুলাই ধরো মানে বেসিক্যালি এটা হচ্ছে আপনি জাস্ট ইন ইওর নেকেড আই। ইয়েস ইয়েস। তারপরে ইন্সপেকশন, ইন্সপেক্টর সবকিছু আরো ইসে করবে আর কি। অনেক কিছু ভাই ইররিলেভেন্ট হতে পারে, বাট মানে এমনি এই কোশ্চেন গুলো No, that's definitely, I mean I searched, I made list and all those kind of things. কারণ Now I know what to করেন look for. আমি স্টকের ইনভেস্টমেন্টের পরে যেটা চিন্তা করছি, এখন ইনভেস্টমেন্টে যদি যাই কোনো কিছুতে, আমি আসলে সবকিছু ভালো মতো জেনে শুনে যাওয়াটা উচিত। স্টকে যে এরকম বাজে অবস্থা হইছে না, stock will probably be forgiving and there are mentors who are guiding you. Real estate এর জিনিসটা হইলো আনলেস এটা কেন কি, এটা তো আর একটা ক্লিকে তুমি কিনতে পারতেছো না, তাই না? ইউ হ্যাভ টু গো থ্রু এ বিগ প্রসেস, লং প্রসেস। There are checks and balances, there are realtors, there are lenders, there is an inspector, there is an appraiser. You will go through the process. There are checks and balances. You have your mentor who gonna say, oh, acha kinte paro na kinte paro. So it's a long and slow process. That's why tomar decisions ta always better hoy. It's not, you have money and buy it. Right. And at the same time, in the stock market e tomra jeta kortecho seta hocche you guys are taking decisions in a fly. Yeah. If you use the same strategy that you are using in the real estate, your return would be much more actually in the stock market. Right, because you are not doing those checks and balances. তোমার টাকা আছে তুমি দিয়ে দিচ্ছ কারণ it's very liquid market. হ্যাঁ, টাকা আছে, একটা অ্যাড্রেনালিন রাশ আছে, লেটস গো ফর ইট। তুমি রিয়েল এস্টেটে তোমার যদি রাশও থাকে তুমি কিন্তু করতে পারতেছ না। হ্যাঁ, because you have to go through that process. It's a slow process, এবং slow process এ যে জিনিসটা you are learning so many things at the same process, so তোমার decisions making টা better হয়। So stock market এ it's money, you have money, you're putting it, you're taking out, just you could make hundreds and thousands of decisions the same day, and it's not a good thing. So that's why you have to have like a checklist or something like real estate. That's what it is. ভাই আর সময় নষ্ট না করি, আপনি বলছেন আমার ভালো লাগছে বলে, but I did not realize we will have a questions, আমরা গ্রুপে আপনাকে কোয়েশ্চেন্স করব, ফেসবুকে আমরা আপনাকে ডেফিনেটলি কোয়েশ্চেন্স করতেছি অনেক, Discord and anywhere. we'll definitely going to ask you a lot of questions, and thanks for your time, really appreciate that. It's a very knowledgeable thing. আপনি আমার মাইন্ড চেঞ্জ করে দিয়েছেন, and I am definitely going to take a decision very soon যে actually আমি
যে জিনিসটা চিন্তা করতেছিলাম যে আই এম নট তুমি তো বাই বলছিলে এনিথিং ইন করবাই ইউনাইটেড না। স্টেটস। হ্যাঁ, রাইট, আমি 20% 25% চিন্তা করছি। লাইক আমার যদি 600,000 700,000 যদি আমি যদি বাড়ি কিনতে যাই 20,000, আমি 1-1.5 লাখ টাকা আমি মার্কেটে কোন দুঃখে বসে রাখবো রিয়েল এস্টেটে? ভাই It's আমি not going আসলে to- একটা কোশ্চেন করতে ভুলে গেছি, এটা আমার করতে হবে। ইনিশিয়ালি ঢুকার সময় কত নিয়ে ঢুকা উচিত? কারণ আমি তো বুঝিনি, মানে 2 বছর আমার মনে করতেছি, খুব হয় একটা যে তোমার বাড়ির saving প্রাইস আছে তা গুলো না। কিরকম ওইখানে? ভাই 200 মানে 300, মানে যদি ভালো এরিয়াতে যাই তাহলে 350 এর উপরে যায়। আচ্ছা আর ঠিক আছে। মানে আমি যদি বলি তোমার কি কোনো বি- আইডিয়া বিতে, আছে ডুপ্লেক্সের ডুপ্লেক্স ট্রাইপ্লেক্সের? আচ্ছা কোন না জায়গা? আমি আমি একটু- ডেইটন ওহাইও। আচ্ছা আমি একটু 1 সেকেন্ড হ্যাঁ, সময় নিচ্ছি। আচ্ছা হ্যাঁ, এইটা আসল কোশ্চেন। আমি এই কোশ্চেনটা মানে অনেকবার করতে গিয়ে ডেটন, ভুলে গেছি। ওহাইওতে আমি হ্যাঁ। যাই। আমি কিছু- থাকি হচ্ছে সেন্টারভিলে। সেন্টারভিল একটু ভালো এরিয়া, মানে আচ্ছা, ডেটন ঠিক আছে। ডাউনটাউন থেকে না একটু দূর। ঠিক আছে, আমি একটু হোম টাইপ মাল্টি ফ্যামিলি সার্চ দেই। আচ্ছা মাল্টি ফ্যামিলি আমি কিছু দেখতেছি। হ্যাঁ 395 এ কয়েকটা আছে। এটা কি মানে টু ইউনিট? হ্যাঁ 2 ইউনিটে দেখছি একটা 395 4 বেড। এখন আমি তো এরিয়া গুলো বলতে পারবো না, তাই না, কোন এরিয়া কি। তো আমি এটা কি যেটা বুঝতেছি কেটারিং এর আশেপাশে, ওখানে যেটা কেটারিং। কেটারিং ইয়েস কেটারিং। ওটা কি ভালো এরিয়া না? মোটামুটি ভালো এরিয়া, মানে আমি এই আর কি। সেন্টারভিল আপনি বলতে পারেন বি প্লাস অথবা এ ও বলতে পারেন আপনি। হুম। সেন্টারভিল অথবা কেটারিং আমি তো বললাম এখানে ইউ আর গোনা স্টে ফর অ্যাজ লং অ্যাজ সে গো ফর ইট। হ্যাঁ এখন যদি 395 এর একটা বাসা হয়, ডুপ্লেক্স হয়, ডিপেন্ড অন দ্য কন্ডিশন, এইটা তুমি ইজিলি এফএইচএ লোন দিয়ে কিনতে পারবা। আমার মনে হয় যদি তোমার 30,000 ইনিশিয়াল $40,000 থাকলে ইউ ক্যান গো ফর ইট, আনলেস ইট রিকোয়ার্স মেজর রিপেয়ার, ইউ ক্যান গো ফর ইট। না 40,000 এত তো ভাই আর সম্ভব না আমার পক্ষে। ঠিক আছে, না না আমি বলতেছি যে 40,000 ইউ হ্যাভ ইন ইউর ব্যাংক অ্যাকাউন্ট ওকে ওকে। considering all the না আমি বলতেছি যে emergency and ইনিশিয়াল যে ইটা হবে, আমার ইনভেস্টমেন্টটা হবে, ওইটা কি আমি যদি আচ্ছা 10 আপনি কত 3% এটা 3.5% দিয়ে কিনতে পারা যাবে। ওকে ওকে, তাহলে মানে উইদিন 10K or 12K দিয়ে হয়তো হ্যাঁ বা বাট ক্লোজিং কস্ট আছে, অন্যান্য Okay. কস্ট আছে, সব সময় যে সেলাররা ক্লোজিং কস্ট দিতে চায় না, সে কারণেই বলছি ব্যাংকে যদি 40K থাকে গো ফর ইট। ওকে অলরাইট। কারণ অন্যান্য খরচও হইতে পারে, রাইট? সাম রিপেয়ার কামস আপ, you don't wanna, that's why reserve, you don't wanna be doing this. আচ্ছা রাকিব আমি আজকে যাই, you can ওকে জি ভাই। ask me question anytime. I am always open to share my limited knowledge on this and I'll be always glad to help. Thank you so Sounds good, much. ভাইয়া। থ্যাংক ইউ Thank you. ভাই, অনেক Thank you, সময় ভাই। দিয়েছেন। থ্যাঙ্কস Thanks আ a লট। lot, ভাইয়া। Thank you. পরে কথা হবে ইনশাআল্লাহ। All right. আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই।